আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি কোষ রসায়ন অধ্যায়টা শেষ করে ফেলছি। আমরা 10টা লেকচারের মাধ্যমে আমাদের কোষ রসায়ন অধ্যায়টা শেষ করছি। তো আমি যেটা নর্মালি করি, তোমাদের সব অধ্যায় শেষ করার পর একটা ওভারভিউ ক্লাস দিই, মানে একটা ক্লাসের মাধ্যমে তোমার গত 10টা লেকচারে যা শিখাইছি তাকে একটু রিক্যাপ করা। তাইলে কি হবে, তাইলে তোমাদের পড়াটা একটু গোছানো হবে, তোমরা বুঝতে পারবে যে জিনিসটা মানে একবার শেষ করার পরে দ্বিতীয়বার কিভাবে পড়বা, তোমরা একটা ধারণা পাবা যে কিভাবে পড়তে হয়। এই জন্য মূলত আমার এই ওভারভিউ ক্লাসটা। তো আজকেও সেম কাজ করব। আজকে আমার কোষ রসায়ন অধ্যায়ের ওভারভিউ ক্লাস, তো অর্থাৎ আজকের ক্লাসে আমি এই 10টা লেকচারে যা শিখাইছি তা আমি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে সামনে মানে প্রেজেন্ট করব। তাইলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো কথা না বাড়াই শুরু করি। তো আজকে আমাদের হলো ওভারভিউ ক্লাস। কিসের উপরে? তোমার কোষ রসায়নের ওভারভিউ ক্লাস। তো কথা না বাড়াই চলো চলে যাই। তো আমি জাস্ট বইটা নিব, বইটা নিয়ে জাস্ট তোমাদের সামনে জিনিসগুলা বলবো। তো আজকে আমি আমাদের কোষ রসায়ন অধ্যায়তে চলে আসছি। তো আমি যেভাবে তোমাদেরকে পড়াইছি, যেভাবে বুঝাইছি, যেভাবে দাগাই দিছি, ওইভাবে আমি তোমাদেরকে মূলত ওভারভিউ ক্লাসটা নিই। তো আজকেটা ওরকম ভাবেই নিব। তো আমি তোমাদেরকে প্রথমে দাগাই দিছিলাম যে কি জীবের অত্যাবশ্যকীয় এলিমেন্ট হলো 92টা, অর্থাৎ জীবদের যে অত্যাবশ্যকীয় এলিমেন্ট আছে এটা মানে মানে যেটা জীবদের জন্য খুবই প্রয়োজন, এরকম এলিমেন্ট হলো 92টি। এই 92টা এলিমেন্টের মানে 96%, অর্থাৎ এই জীবের এই 92 এলিমেন্টের মধ্যে তোমার 96%ই হলো তোমার কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এগুলা দ্বারা তৈরি। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে জীবের মানে জীবদের মধ্যে তোমার সবই হলো তোমার জৈব বস্তু। আর জৈব বস্তু মেইনলি তোমার হলো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা তৈরি। তো ওইটাই বলছে। দেন একটা কথা বলছে যে রাসায়নিক বন্ড 3 প্রকার। এমসিকিউর জন্য জানা লাগবে আয়নিক, কোভ্যালেন্ট আর হলো হাইড্রোজেন বন্ড। এরপরে বলছে তোমার পেপটাইড বন্ড দ্বারা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। দেন হলো গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা মনোস্যাকারাইড যুক্ত হয়। এভাবে অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার প্রোটিন তৈরি করে। তারপরে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা তোমার হলো মনোস্যাকারাইড যুক্ত হয়ে শর্করা তৈরি। এইগুলা জাস্ট ছোটখাটো ইনফরমেশন। দেন আমরা আমাদের মেইন টপিক আসবো। মেইন টপিক হলো তোমার কার্বোহাইড্রেট বা শর্করা। তো প্রথমে বলছি যে কার্বোহাইড্রেট একটা বেসিক গঠন হলো, এখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত থাকে 1:2:1। তো এই জিনিসটা একটু জানা লাগবে। দেন হলো কার্বোহাইড্রেটস কি? কার্বোহাইড্রেটস মূলত তোমার পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন। অর্থাৎ তোমার যদি কার্বোহাইড্রেট হওয়া লাগে এই জন্য আমাদের কিছু কন্ডিশন ফুলফিল করা লাগে। তো কন্ডিশন গুলা কি কি? প্রথম কন্ডিশন হলো এখানে কি, এখানে তোমার হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলা থাকা লাগবে। দ্বিতীয় কন্ডিশন কি? এদের অনুপাতটা 1:2:1 হওয়া লাগবে। তৃতীয় কন্ডিশন হলো এখানে অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকা লাগবে। আর চতুর্থ কন্ডিশন হলো এখানে এখানে হলো একাধিক ওএইচ মূলক থাকা লাগবে। একাধিক ওএইচ মূলক এখানে থাকা লাগবে। তো এই কন্ডিশন গুলো যদি কেউ ফুলফিল করে তাহলে সে কার্বোহাইড্রেট হবে। এরপরে এরপরে আরো কিছু এমসিকিউ আছে যে অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% কার্বোহাইড্রেট, এইটা জানা লাগবে। দেন হলো সারা বিশ্বে যত জৈব বস্তু আছে, অর্থাৎ এই যে আমাদের বডিতে তো তোমার মেইনলি জৈব বস্তু আছে, তো এই জৈব বস্তুর মধ্যে মেইনলি সবচেয়ে বেশি পাওয়া যায় হলো এই শর্করা বা কার্বোহাইড্রেটকে। হলো কথা। তারপরে আছে কি, তারপরে হলো তোমার উদ্ভিদের কি তোমার এই কার্বোহাইড্রেটটা মেইনলি হলো উদ্ভিদে পাওয়া যায়, অর্থাৎ উদ্ভিদের যে প্রধান গাঠনিক উপাদান ওরা হলো তোমার হলো কার্বোহাইড্রেট। অর্থাৎ প্রাণীর প্রধান গাঠনিক উপাদান হলো তোমার প্রোটিন, আর উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান হলো কার্বোহাইড্রেট। তার মানে মেইনলি তোমার কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো তোমার হলো প্রধান উৎস হলো উদ্ভিদ। এখন প্রাণীতে যে তোমার কার্বোহাইড্রেট থাকে না এরকম না, প্রাণীতেও থাকে। তোমার প্রাণীদের যকৃতে যকৃতে হলো তোমার গ্লাইকোজেন নামক একটা কার্বোহাইড্রেট পাওয়া যায়। দেন পেশিতে ল্যাকটিক অ্যাসিড নামক একটা কার্বোহাইড্রেট পাওয়া যায়। এছাড়া দুধ আছে, দুধে ল্যাকটোজেন নামক কার্বোহাইড্রেট পাওয়া যায়। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে কার্বোহাইড্রেট পাওয়া যায়। আর উদ্ভিদে যেহেতু ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট পাওয়া যায়, আর উদ্ভিদে মেইনলি তোমার স্টার্চ আর সেলুলোজ এই দুইটা কার্বোহাইড্রেট পাওয়া যায়। এরপরে তোমার কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য আছে। তো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য আমাদের মানে বৈশিষ্ট্যগুলো আমাদের জানা লাগবে। তো আমি তোমাদেরকে টেকনিক আমার ভিডিওতে শিখাই দিছি যে তোমার কোন টেকনিক ইউজ করলে তোমরা ইজিলি জিনিসগুলো শিখতে পারবা। তো এই ক্ষেত্রে তোমার ইগুলো হলো প্রকারভেদের সাথে মিলাই পড়া। প্রকারভেদের সাথে মিলাই পড়া বলতে ধরো কার্বোহাইড্রেটকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, সুগার আর নন সুগার। তো যারা সুগার হয়, অর্থাৎ যারা সুগার হয় তারা কি হয়, তারা হলো মিষ্টি জাতীয় হয়, তারা দানাদার হয়। আর যারা হলো নন সুগার হয় তারা কি হয়, তারা হলো তোমার পাউডার জাতীয় হয়, তারা পাউডার জাতীয় হয়। আর হলো তারা কি হয়, তারা হলো তোমার হলো স্বাধীন হয়। তো ওইগুলাই তোমার 1 আর 2 নাম্বার বৈশিষ্ট্য কাভার করছে। দেন 3, 4, 5 যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। তো আমি হালকা পাতলা টেকনিক তোমাদেরকে শিখাই দিছিলাম। তাছাড়াও আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। যেমন 3 নাম্বারে আছে কি, বেশি তাপ প্রয়োগ করলে অঙ্গারে পরিণত হয়। 5 নাম্বারে আছে অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে। 6 নাম্বারে আছে আলোক সক্রিয় ও আলোক সমানুতা প্রদর্শন করে। এই তিনটা তোমাদের একটু মুখস্থ করা লাগবে। আর 4 নাম্বার কি, 4 নাম্বারে হলো অধিকাংশ পানিতে হলো অদ্রবণীয়, অর্থাৎ কার্বোহাইড্রেটের মধ্যে
তোমার হলো ডাইস্যাকারাইড আর মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড আর মনোস্যাকারাইড হলো তোমার মেইনলি পানিতে দ্রবণীয়, এখানে শুধু মনোস্যাকারাইডের কথা বলছে, বা ডাইস্যাকারাইডও পানিতে দ্রবণীয়। আর হলো তোমার যারা পলিস্যাকারাইড আছে তারা হলো পানিতে অদ্রবণীয়। তো তোমার শর্করার মানে মেইনলি শর্করার ম্যাক্সিমামই হলো পলিস্যাকারাইড। এর জন্য তোমার বলছে যে অধিকাংশই পানিতে অদ্রবণীয়, অধিকাংশ পানিতে অদ্রবণীয়, শুধুমাত্র মনোস্যাকারাইড দ্রবণীয়, ডাইস্যাকারাইডও দ্রবণীয়। এরপরে আছে হলো জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ। তো প্রধান কাজ হলো জীবদেহ, উদ্ভিদ হোক প্রাণী হোক, দুজনেরই শক্তির উৎস হিসেবে কাজ করে। তোমার কার্বোহাইড্রেট উদ্ভিদ হোক প্রাণী হোক দুজনেরই শক্তির উৎস হিসেবে কাজ করে। বাট উদ্ভিদের স্পেসিফিকলি কিছু কাজ হলে স্পেসিফিকলি করে, শুধু উদ্ভিদের ক্ষেত্রে করে। কি কি করে? তোমার কার্বোহাইড্রেট উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। দেন হলো কার্বন কাঠামো প্রদান করে, কার্বন কাঠামো প্রদান করে। তারপরে হলো সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে, সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। আর কি, আর হলো উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে, দৃঢ়তা আর সুরক্ষা প্রদান করে। তো এগুলো তোমার উদ্ভিদের কাজ। তো তুমি জাস্ট উদ্ভিদের কি কি কাজ করে ওই হিসাবে এই পয়েন্ট গুলো তোমরা একটু পড়ে নিবা। দেন তারপরে কি আছে, তারপরে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের একটু মুখস্থ করা লাগবে, কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের মুখস্থ করা লাগবে। তো এইগুলো কি কি? একটা হলো তোমার হলো কেলভিন চক্র, ক্রেব চক্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তো এটা একটু মুখস্থ করা লাগবে। তো এগুলো আমি তোমাদেরকে শিখাই দিছিলাম যে কি, মানে বুঝাই দিছিলাম যে কেন, মানে এই পয়েন্ট গুলা। তো বুঝলে তোমাদের জিনিসগুলো পড়তে একটু একটু সুবিধা হবে, বাট জিনিসগুলো আসলে মেইনলি তোমার একটু মুখস্থ করা লাগবে। তো এইটা একটু মুখস্থ করবা, কি চক্রে ভূমিকা রাখে, এই হিসাব করে এটা মুখস্থ করবা যে বিভিন্ন চক্রে ভূমিকা রাখে। দ্বিতীয় কথা কি, কোএনজাইম, কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়। এভাবে আরেকটা মনে রাখবা। তো চক্র দিয়ে একটা মনে রাখবা, দেন কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়, কোএনজাইম দিয়ে একটা মনে রাখবা। দেন হলে অ্যাসিড বিপাকে ভূমিকা পালন, অ্যাসিড বলতে তোমার ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এগুলো বিপাকে ভূমিকা পালন করে, তার মানে অ্যাসিড বিপাক। তো এইভাবে অ্যাসিড বিপাক, চক্র ভূমিকা, কোএনজাইম, এই তিনটা দিয়ে তুমি তিনটা উপাদান মাথায় রাখতে পারো। তো এইভাবে তোমার তিনটা উপাদান কাভার হয়ে যাবে। তাই এছাড়াও আরো কিছু কিছু মানে আরো মানে তিনটা বৈশিষ্ট্য হয়ে যাবে। তো এছাড়া আরো দুইটা বৈশিষ্ট্য আছে, তোমার নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হিসেবে কাজ করে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড গঠনে এরা সাহায্য করে। কারণ কি, কারণ তোমার শর্করার মধ্যে প্রকারভেদ আছে, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, এরা হলো তোমার নিউক্লিক অ্যাসিডের উপাদান হিসেবে কাজ করে। তো এটা আরেকটা কাজ। আরেকটা কাজ আছে প্রাণী ছত্রাক, তোমার ব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন, অর্থাৎ উদ্ভিদে কি, উদ্ভিদে হলো তোমার স্টার্চ রূপে তোমার হলো এই শর্করাটা সঞ্চিত থাকে। আর হলো প্রাণী, ব্যাকটেরিয়া, তারপরে হলো তোমার হলো আছে ছত্রাক, এইগুলাতে কি, এইগুলাতে তোমার স্টার্চ রূপে হলো তোমার শর্করা সঞ্চিত থাকে না, এইগুলাতে তোমার শর্করা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তো এইগুলা হালকা পাতলা বললে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে আমার ভিডিও যদি প্রপারলি দেখো তাহলে তোমরা অলরেডি বুঝে যাবে যে কিভাবে কি করবা, তাই না? এইভাবে একটু পড়ে নিবা, তাহলে পড়াটা আরো মানে গোছানো হয়ে যাবে। এরপরে কি আছে, এরপরে হলো তোমার কার্বোহাইড্রেটকে তোমার তিন ভাগে ভাগ করা হয়। তো মানে তিনটা জিনিসের উপরে বেস করে ভাগ করা হয়, ভাগ অনেক। তো আমাদের ভাগগুলা প্রথমত জানা লাগবে, নামগুলো জানা লাগবে। কি, প্রথমে স্বাদের ভিত্তিতে ভাগ করা হয়। স্বাদের ভিত্তিতে কি কি, সুগার, নন সুগার। দেন রাসায়নিক গঠনের ভিত্তিতে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। দেন বিচারণ ক্ষমতার ভিত্তিতে রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো প্রথমে আমরা স্বাদের ভিত্তিতে আসবো। তো স্বাদের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, তোমার সুগার আর নন সুগার। তো প্রথমে আমাদের সুগার আর নন সুগারের বৈশিষ্ট্য জানা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যদি শুধু সুগারের বৈশিষ্ট্যটা জানি তাহলে নন সুগারের বৈশিষ্ট্য এমনি চলে আসবে, কারণ নন সুগার পুরো সুগারের বিপরীত। কি কি, তোমার সুগার কি, সুগার হলো তোমার পানিতে দ্রবণীয়, সুগার হলো তোমার পানিতে দ্রবণীয়, মিষ্টি জাতীয় আর দানাদার। সুগার হলো তোমার পানিতে দ্রবণীয়, মিষ্টি জাতীয় আর দানাদার। তাহলে এই তিনটা হলো তোমার সুগারের বৈশিষ্ট্য। এবং তাহলে নন সুগার কি, নন সুগার হলো উল্টা, উল্টা বলতে তোমার কি কি, উল্টা বলতে হলো পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, স্বাদহীন। পানিতে অদ্রবণীয় ওটা মিষ্টি জাতীয় ছিল, এটা হলো স্বাদহীন। তারপরে কি, তারপরে হলো এটা হলো কি, এটা হলো তোমার হলো পাউডার জাতীয়, ওটা দানাদার ছিল, এটা পাউডার জাতীয় ছিল। এছাড়া আরো কিছু এক্সট্রা ভাবে বৈশিষ্ট্য আনতে পারো, যেমন হলো সুগারের ক্ষেত্রে আলাদাভাবে কিছু বৈশিষ্ট্য আনতে পারো, যে এটা হলো সাদা, এটা হলো সাদা বর্ণের আর হলো স্ফটিক আকার, সাদা বর্ণের স্ফটিক আকার। আর নন সুগার এর বিপরীত বৈশিষ্ট্য হিসেবে আনতে পারো, এটা হলো বর্ণহীন, এটা হলো বর্ণহীন আর স্ফটিক আকারের ওরকম কিছু নাই। তো এইভাবে তোমরা বলতে পারো। তো আমি তো এগুলো তোমাদেরকে অনেক অ্যারেঞ্জ ওয়েতে শিখাইছি, তো তোমরা ওই অ্যারেঞ্জ ওয়েতে একটু পড়ে নেবা। যে নন সুগারে হীন বৈশিষ্ট্য শিখাইছি, হীন দ্বারা কি বোঝায়, হীন দ্বারা বোঝায় হলো বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, এরকম হীন বৈশিষ্ট্য শিখাইছে। তো এরকম ভাবে তোমরা একটু জিনিসগুলা তোমরা মানে আমি যেভাবে পড়াইছি ওইভাবে পড়ে নিবা, তাহলে তোমাদের পড়াটা আরো ভালো হবে। তারপরে কি আছে, তারপরে তোমার সুগারের এক্সাম্পল, নন সুগারের এক্সাম্পল। তো এক্সাম্পল গুলা জানা লাগবে। যে সুগারের এক্সাম্পল হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। দেন নন সুগারের এক্সাম্পল কারা, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তারপরে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সুগারের মধ্যে মূলত তোমার হলো মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড পড়ে, আর নন সুগারের মধ্যে মূলত আমার পলিস্যাকারাইড গুলা পড়ে। এইখান থেকে তুমি এই জিনিসগুলো বের করতে পারো, এগুলো আমি তোমাদেরকে অলরেডি জানাইছি। দেন হলো আছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। তো এই ভাগে তোমার হলো এইভাবে চার ভাগে ভাগ করা যায়, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর হলো পলিস্যাকারাইড। তো প্রথমে আমরা মনোস্যাকারাইড আসবো। তো মনোস্যাকারাইডের প্রকারভেদ আছে। তো প্রকারভেদ গুলো মূলত কার্বন সংখ্যা অনুযায়ী করা হয়, অর্থাৎ মনোস্যাকারাইড
এদের কার্বন লিমিট হলো 3 থেকে 10, অর্থাৎ 3টা কার্বন থাকলে এক প্রকার, 4টা কার্বন থাকলে আরেক প্রকার, 5টা কার্বন থাকলে আরেক প্রকার। তো এইভাবে তোমার প্রকারভেদ গুলা করা হয়। আরেকটা জিনিস হলো তোমার হলো এই যে আমরা তো জানি শর্করাতে তোমার হলো আলোক সমানুতা দেখা যায়। শর্করাতে কি দেখা যায়? শর্করাতে তোমার আলোক সমানুতা দেখা যায়। এখন আলোক সমানুতা তো আমরা মোটামুটি তো জানি যে হলো আলোক সমানুতা তোমার হলো সমানুতা দুই ধরনের, একটা হলো ডি সমাণু আর একটা হলো এল সমাণু। তো আমরা আমাদের জীবদেহে অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে মনোস্যাকারাইড গুলা থাকে, অর্থাৎ যে শর্করা গুলো মনোস্যাকারাইড হিসেবে থাকে, তো ওই মনোস্যাকারাইড গুলো মূলত তোমার হলো ডি সমাণু, অর্থাৎ আলোক সমাণু ডি সমাণু। তো ওইটা তোমার বইতে বলা আছে। এরপরে কি আছে? এরপরে হলো তোমার একটা জিনিস বলা আছে যে কিছু কিছু শর্করা আছে যারা কি করে, যারা হলো ফেলিং দ্রবণ আর বেনিডিক দ্রবণ দ্বারা, ফেলিং দ্রবণের আরেক নামই হলো বেনিডিক দ্রবণ, তো এই ফেলিং দ্রবণ বা বেনিডিক দ্রবণ দ্বারা বিজারিত হয়। তো যেসব শর্করা তোমার ফেলিং দ্রবণ বা বেনিডিক দ্রবণ দ্বারা বিজারিত হয় তাদেরকে তোমার রিডিউসিং সুগার বলে, আর যারা বিজারিত হয় না তাদেরকে নন রিডিউসিং সুগার বলে। এটা একটু জেনে রাখবে, এটা পরে কাজে লাগবে, তোমরা মানে জানো বুঝো যে কেন এটা কাজে লাগবে। দেন কি আছে? দেন হলো তোমার মনোস্যাকারাইডের প্রকারভেদ গুলা শুরু হয়েছে। তো প্রকারভেদে তোমার প্রথমে আসে কি? প্রথমে আসে হলো ট্রায়োস, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রায়োস বলা হয়। তো এখানে তোমার প্রথমত জানা লাগবে কি? প্রথমত জানা লাগবে তোমার এক্সাম্পল গুলা। তো ট্রায়োসের 2টা এক্সাম্পল দিয়ে আছে, একটা হলো গ্লিসার এলডিহাইড আর একটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তো এই দুইটাতেই 3 কার্বন আছে, বাট একটাতে তোমার অ্যালডিহাইড মূলক আছে, আরেকটাতে কি আছে? আরেকটাতে তোমার হলো কিটোন মূলক আছে। তো যেই গ্লিসার এলডিহাইড আছে এটাতে মূলত অ্যালডিহাইড মূলক আছে। আর যেহেতু এটা ট্রায়োস, তো এটাকে তোমার অ্যালডিহাইড মূলক আর ট্রায়োস একসাথে এটাকে অ্যালডো ট্রায়োস বলা হয়। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন যেহেতু কিটোন মূলক আছে, তো এটাকে তোমার কিটো ট্রায়োস বলা হয়। তো এগুলো একটু জানা লাগবে। দেন হলো তোমার আরেকটা কথা আগে থেকে বলে রাখি, যে রিডিউসিং সুগারের কথা বললাম, তো তোমার মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডটা মূলত তোমার রিডিউসিং সুগার হয়, আর হলো তোমার হলো পলিস্যাকারাইডটা হলো নন রিডিউসিং সুগার হয়। এখন কথা হলো মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডের মধ্যে শুধু একটা এক্সেপশনাল আছে, সেটা হলো তোমার হলো সুক্রোজ। সুক্রোজ হলো ডাইস্যাকারাইড হওয়ার পরেও এই হলো নন রিডিউসিং সুগার। তাছাড়া নর্মালি তোমার মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো রিডিউসিং সুগার হয়। এরপরে কি আছে? এরপরে আছে টেট্রোস, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট। এর এক্সাম্পল গুলো আমাদের জানা রাখবে। এক্সাম্পল গুলো হলো ইরিথ্রোস আর ইরিথ্রোলোস। তো ইরিথ্রোস হলো কি? ইরিথ্রোস হলো তোমার অ্যালডোস শর্করা, আর ইরিথ্রোলোস কি? ইরিথ্রোলোস হলো তোমার হলো কিটো টেট্রোস। তো এই এই জিনিসগুলো অর্থাৎ কোনটা কিটোন গ্রুপ যুক্ত কোনটা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত, এইগুলো আমাদের জানা লাগবে। দেন আছে পেন্টোস, 5 কার্বন বিশিষ্ট। তো এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হলো তোমার জাইলোস, রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারাবিনোস। তোমার 4টা এক্সাম্পল দেওয়া আছে যাদের অ্যালডিহাইড মূলক আছে। আরো 2টা এক্সাম্পল দেওয়া আছে রাইবোলোস, জাইলোলোস, যাদের কিটোন মূলক আছে। এরপরে আছে তোমার রাইবোস সম্পর্কে কিছু কথা বলা আছে। তো প্রথম কথা হলো রাইবোস কি? রাইবোস হলো 5 কার্বন বিশিষ্ট প্লাস অ্যালডিহাইড মূলক আছে, এই জন্য এটাকে আমরা অ্যালডোপেন্টোস বলবো। এর গলনাঙ্কটা জানা লাগবে, যেটা হলো তোমার 95°C। আর এর হলো কাজটা একটু জানা লাগবে, যে আমরা কার্বোহাইড্রেটের কাজ পড়ার সময় একটা জিনিস শিখছিলাম কি, এটা কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়। এখন কার্বোহাইড্রেট কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয় এটা আমরা জানি, কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে স্পেসিফিকলি কোন কার্বোহাইড্রেটটা কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয় সেটা হলো তোমার রাইবোস। তো এটা আমাদের জানা লাগবে। দেন আছে তোমার ডিঅক্সিরাইবোস। তো এরা হলো তোমার অ্যালডোপেন্টোস। আর এটা অ্যালডোপেন্টোস, এতটুকু জানলে হচ্ছে। দেন হলো আর এর ভিতরে কিছু জানা লাগবে না। আর রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য হলো তোমার রাইবোজের যে 2 নাম্বার কার্বন আছে, এই 2 নাম্বার কার্বনের যে ওইসটা ছিল, ওইস থেকে তোমার ওটা চলে যায়, শুধু এইস থাকে। তো এটা হলো তোমার রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য। ডিঅক্সিরাইবোজে 2 নাম্বার কার্বনে এইস থাকে, আর রাইবোজে হলো তোমার হলো ওই 2 নাম্বার কার্বনে এইস এর জায়গায় ওইস থাকে, এতটুকুই পার্থক্য। দেন কি আছে? দেন হলো তোমার হলো রাইবুলোস আছে। তো রাইবুলোস যেহেতু 5 কার্বন বিশিষ্ট তাই এটা পেন্টোস, আর এখানে যেহেতু কিটোন মূলক আছে তাই হলো এটা কিটোপেন্টোস। তো এই রাইবুলোজের একটা কাজ আছে, রাইবুলোজের সাথে যদি ফসফেট যুক্ত হয় 1 আর 5 নাম্বার কার্বনে, তো একটা যৌগ তৈরি হয় যেটাকে বলা হলো রাইবুলোস 1,5 ডাইফসফেট। তো এই যৌগটার কাজ কি? যখন হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয়, তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে, তো এই যৌগটা মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে। তো এই হলো এর একটা কাজ। দেন তোমার একটা শখ দিয়ে আছে যেখানে তোমার রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য দিয়ে আছে। তো রাইবোজ কি? প্রথম পার্থক্য কি? তোমার রাইবোজ হলো আরএনএ এর উপাদান আর ডিঅক্সিরাইবোজ ডিএনএ এর উপাদান। দেন হলো রাইবোজ কি? রাইবোজের আর ডিঅক্সিরাইবোজের একটা বৈশিষ্ট্য দিয়ে আছে, এরা দুইজন। রাইবোজ হলো এইচসিএল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এইচসিএল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, আর ডিঅক্সিরাইবোজ কি? এইচসিএল এর সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। তো এই হলো আরেকটা পার্থক্য। দেন হলো রাইবোজে 5টা অক্সিজেন থাকে, আর ডিঅক্সিরাইবোজে যেহেতু তোমার 2 নাম্বার কার্বনে ওইস থাকে না, তার মানে 4টা অক্সিজেন থাকে। দেন রাইবোজে তোমার 2 নাম্বার কার্বন পরমাণুর সাথে ওইস থাকে, আর ডিঅক্সিরাইবোজে 2 নাম্বার কার্বন পরমাণুর সাথে এইচ থাকে। দেন হলো রাইবোজ কি? রাইবোজ হলো তোমার হলো ডিএনএ তৈরি করে, অর্থাৎ নিউক্লিওটাইড তৈরি করে।
আর হলো ডিঅক্সিরাইবোজ হলো সরি, রাইবোজ হলো আরএনএ তৈরি করে অর্থাৎ নিউক্লিওটাইড তৈরি করে, আর ডিঅক্সিরাইবোজ ডিএনএ তৈরি করে অর্থাৎ এর মধ্যকার ডি নিউক্লিওটাইড তৈরি করে। এরকম কিছু পার্থক্য আছে যেগুলো তোমরা মোটামুটি পেরে যাবে, এখানে তেমন কঠিন কিছু নাই। দেন এরপরে আছে হেক্সোজ, তাই হেক্সোজ মানে 6 কার্বন বিশিষ্ট, তো অ্যালডিহাইড গ্রুপ যুক্ত করে, অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হলো গ্লুকোজ ম্যানোজ গ্যালাক্টোজ, আর কিটোন গ্রুপ যুক্ত হলো ফ্রুক্টোজ। তারপরে তোমার গ্লুকোজ সম্পর্কে কথা বলছে, তো এখানে প্রথমে বলা হয়েছে গ্লুকোজের একটা অন্য নাম দেওয়া আছে, যেটাকে গ্লুকোজের অন্য নাম হলো তোমার ডেক্সট্রোজ। গ্লুকোজের অন্য নাম হলো ডেক্সট্রোজ, এটা তোমার প্রথমত জানা লাগবে। দেন হলো তোমার হেক্সোজের একটা কমন সংকেত আছে, এটা তোমাদের জানা লাগবে, যেটা হলো C6H12O6, C6H12O6, এটা তোমাদের জানা লাগবে। দেন হলো কি, দেন হলো তোমার হলো এই, এরা হলো তোমার হলো রিডিউসিং সুগার, এটা তোমরা আগে থেকেই জানো। আর এছাড়াও আরো কিছু কথা বলা আছে গ্লুকোজ সম্পর্কে। তোমার পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ থাকে হলো 12 থেকে 30%, অর্থাৎ পাকা আঙুর যদি পুরাটা 100% হয় তার ভিতরে 12 থেকে 30% গ্লুকোজ থাকে। এর জন্য গ্লুকোজের আরেক নাম হলো তোমার গ্রেপ সুগার বা আঙুরের শর্করা, যেহেতু আঙুরে সর্বাধিক পরিমাণে গ্লুকোজটা পাওয়া যায়। তো এটা হলো একটা কথা। দেন হলো কি, দেন হলো আরেকটা কথা হলো তোমার শোষণ তো শোষণ নামক একটা প্রসেস আমাদের দেহে হয়, যেটার মাধ্যমে কি হয়, যেটার মাধ্যমে আমাদের বডিতে শক্তি উৎপন্ন হয়। তো শোষণের শক্তিটা উৎপন্ন হয় কি থেকে, তোমার গ্লুকোজ থেকে, অর্থাৎ আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি এইগুলা তোমার গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, দেন এই গ্লুকোজটা ভেঙে শক্তি উৎপন্ন হয়। তো এটা হলো তার মানে কি, শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, এটা তোমরা জানলা। দেন গ্লুকোজের বৈশিষ্ট্য, তো গ্লুকোজ হলো ওয়ান কাইন্ড অফ সুগার। গ্লুকোজ হলো ওয়ান কাইন্ড অফ সুগার, তার মানে এটা কেমন হবে, এটা হলো মিষ্টি স্বাদযুক্ত হবে, এটা দানাদার হবে, এটা পানিতে দ্রবণীয় হবে। তো নর্মালি কি হয়, নর্মালি সুগাররা পানিতে দ্রবণীয় হয়, বাকি সবকিছুতে অদ্রবণীয় হয়। বাট গ্লুকোজ হলো, গ্লুকোজের একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য আছে, এটা হলো অ্যালকোহলে আংশিক দ্রবণীয়, এটা আমাদের একটু জানা লাগবে। দেন গ্লুকোজের কাজ, তো গ্লুকোজের কাজ আমি তোমাদেরকে শিখাইছিলাম যে গ্লুকোজ দিয়ে তোমরা গ্লুকোজের কাজটা শিখবা, মাঝখানে সিটা একটু বড় করে লিখবা। কেন লিখবা, কারণ সি দ্বারা অনেকগুলো কাজ হয়ে যায়। সি দ্বারা কি কি হয়, সি দ্বারা হয় যে গ্লুকোজ হলো ক্যালসিয়াম গ্লুকানেট হিসেবে কাজ করে, তো ক্যালসিয়াম গ্লুকানেট, সি ফর ক্যালসিয়াম। দেন কি আছে, ভিটামিন সি তৈরি, সি ফর সি, তার মানে ভিটামিন সি। তারপরে কি আছে, তারপরে সরবিটল তৈরি, সি ফর সরবিটল। তো এইভাবে তোমরা হলো 3টা কাজ পেয়ে যাবা। দেন গ্লুকোজ, তো জিতে কি, জিতে গ্লুকোজ, জিতে গ্লাইকোলাইসিস, তো আরেকটা কাজ হয়ে গেল। তো এইভাবে তোমরা গ্লুকোজ দিয়ে কিন্তু এর কাজগুলো শিখে ফেলতে পারো, এর কাজগুলো তোমার গ্লুকোজ দিয়ে কাভার হয়ে যাবে। যদি তুমি জাস্ট এই গ্লুকোজ ওয়ার্ডটা মাথায় রাখো আর সিটা একটু বড় করে লিখো। তারপরে কি আছে, তারপরে হলো গ্লুকোজ, তো গ্লুকোজ তোমার প্রধানত মানে আলোক সমানতা হিসাবে দুই ধরনের হয়, একটা হলো ডি গ্লুকোজ আর একটা হলো এল গ্লুকোজ। তো এগুলো হলো গ্লুকোজের একদম সরল চেইন বা লম্বা চেইন। এখন গ্লুকোজে তোমার দুই টাইপের স্ট্রাকচার, একটা হলো তোমার হলো সরল মানে মানে সরল নর্মাল যে স্ট্রাকচার হয়, আর একটা হলো রিং স্ট্রাকচার হয়। তো গ্লুকোজের যে রিং স্ট্রাকচার হয় এটা আবার তোমার দুই ধরনের হয়, এই মানে রিংটা, গ্লুকোজের যে রিং স্ট্রাকচার এটা দুই ধরনের, একটা হলো আলফা ধরনের আর একটা হলো বিটা ধরনের। তো গ্লুকোজের ধরো মানে এই রিং স্ট্রাকচার দুই ধরনের হয়, অর্থাৎ গ্লুকোজের তোমার যে ডি সমানুতা থাকে, ডি সমানুতাটা থাকে, অর্থাৎ গ্লুকোজ মানে আলোক সমান অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, ডি গ্লুকোজ আর হলো এল গ্লুকোজ। এখন হলো এই ডি গ্লুকোজ যেটা আছে, এই ডি গ্লুকোজের আবার দুইটা স্ট্রাকচার মানে রিং স্ট্রাকচার হয়। সেই রিং স্ট্রাকচার আবার রিং এর উপরে বেস করে দুই টাইপের হয়, অর্থাৎ স্ট্রাকচার যদি আলফা ধরনের হয় তাহলে আলফা ডি গ্লুকোজ, আর স্ট্রাকচার স্ট্রাকচার যদি তোমার বিটা ধরনের হয় তাহলে হলো বিটা ডি গ্লুকোজ। তো এরকম দুই ধরনের তুমি গ্লুকোজ পেয়ে যাবা। এখন কথা হলো আলফা ডি গ্লুকোজ, তো আমরা স্টার্চ আর সেলুলোজের নাম শুনেছি। তো স্টার্চও গ্লুকোজ দ্বারা তৈরি হয়, তোমার সেলুলোজও গ্লুকোজ দ্বারা তৈরি হয়, বাট এখানে পার্থক্য হলো স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয় আর সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হয়, এই জন্য আমাদের এই জিনিসটা জানা লাগে। এখন গ্লুকোজের যে হলো ডি আর এল সমান, এটা তৈরি হওয়ার কারণ হলো এর 5 নাম্বার কার্বন, অর্থাৎ এর 5 নাম্বার কার্বনের ওইটা একদিকে থাকলে ডি সমান হয়, আরেক দিকে থাকলে এল সমান হয়। তো এগুলো তোমরা মোটামুটি কেমিস্ট্রি যদি ওই সমানু আলোক সমানু পড়ো তাইলে মোটামুটি এই জিনিসগুলো তোমরা বুঝে যাবে। তারপরে কি আছে, তারপরে হলো তোমার উদ্ভিদে তোমার সবসময় কি জীবদেহ, আমি তোমাদেরকে বলছি যে জীবদের যে মনোস্যাকারাইড গুলো পাওয়া যায় সেগুলো সাধারণত ডি সিরিজ ভুক্ত হয়। তো তোমার গ্লুকোজ ওয়ান কাইন্ড অফ মনোস্যাকারাইড, তার মানে উদ্ভিদে তোমার বেশিরভাগ গ্লুকোজ কেমন গ্লুকোজ হবে, ডি গ্লুকোজ হবে, স্বাভাবিক কথা। এরপরে কি আছে, এরপরে তোমার ফ্রুক্টোজ আছে। তো প্রথম কথা হলো ফ্রুক্টোজ থেকে তোমার কি থাকে, এখানে 6 কার্বন, এটা কি 6টা কার্বন থাকে, প্লাস এখানে কিটোন মূলক থাকে, তাই এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কিটোহেক্সোজ বলবো। আর ফ্রুক্টোজ সাধারণত তোমার ফলে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, অর্থাৎ ফলে ফল মিষ্টি হওয়ার কারণে হলো ফ্রুক্টোজ, এই জন্য ফ্রুক্টোজকে তোমার ফ্রুট সুগার বা ফলের চিনি বলা হয়। এবার ফ্রুক্টোজের বৈশিষ্ট্য, তো ফ্রুক্টোজও সুগার, অর্থাৎ সুগারের যে বৈশিষ্ট্য ওটাই হলো ফ্রুক্টোজের বৈশিষ্ট্য, অর্থাৎ পানিতে দ্রবণীয়। দেন হলো তোমার মিষ্টি জাতীয়, তারপরে হলো তোমার দানাদার, তারপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সাদা বর্ণের স্ফটিক আকার, এগুলো সব সুগারের বৈশিষ্ট্য, হলো ফ্রুক্টোজের বৈশিষ্ট্য। আলাদাভাবে ফ্রুক্টোজের একটা বৈশিষ্ট্য আছে, এটা হলো অ্যালকোহলে দ্রবণীয়। তো এটা একটু এক্সেপশনাল বৈশিষ্ট্য, এটা আমাদের জানা লাগবে। এখন এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ এদেরকে সাধারণত সুক্রোজ থেকে পাওয়া যায়, অর্থাৎ তুমি সুক্রোজের সাথে যদি পানি যোগ করো, অর্থাৎ সুক্রোজের যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে তুমি গ্লুকোজ আর ফ্রুক্টোজকে পেয়ে যাবে।
এরপরে একটা ছক দিয়ে আছে, যে ছকে তোমার হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্যটা দিয়ে আছে। মানে পার্থক্য বলতে মোটামুটি তোমরা যা জানো যে গ্লুকোজ হলো অ্যালডো হেক্সোজ, ফ্রুক্টোজ কি, ফ্রুক্টোজ হলো তোমার কিটো হেক্সোজ, দেন গ্লুকোজ কি, গ্লুকোজকে তোমার গ্রেপ সুগার বা আঙুরের চিনি বলা হয়, ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বা ফলের চিনি বলা হয়। দেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমার প্রধানত গ্লুকোজ তৈরি হয়, বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কখনো ফ্রুক্টোজ তৈরি হয় না। দেন শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, আর হলো ফ্রুক্টোজ হলো শোষণের পরে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হয়, বাট প্রাথমিক পদার্থ না। দেন গ্লুকোজ কি, গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা আছে ওটা হলো পাইরানোজ ধরনের, গ্লুকোজের রিং স্ট্রাকচার হলো পাইরানোজ ধরনের, আর হলো ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হলো ফিউরানোজ ধরনের। এগুলো একটু জানা লাগবে, এগুলো তোমরা মোটামুটি জানো। আর এখানে আরেকটা লাইন আছে তোমার, এই যে হেক্সোজের সাধারণ সংকেত হলো C6H12O6। তো হেক্সোজের মধ্যে যারা আছে তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ সবার সংকেতই হলো C6H12O6। তার মানে আমরা বলতে পারি এই যে প্রকারভেদ গুলো আছে এরা কি, এরা হলো তোমার গাঠনিক আইসোমার। এগুলো তোমরা কেমিস্ট্রি পড়লে এগুলো তোমরা আরো প্রপারলি বুঝতে পারবে। দেন হলো তোমার কয়েক ধরনের আপেক্ষিক মিষ্টতা দেওয়া আছে। তো এরা পড়ার টেকনিক আমি তোমাদেরকে শিখাইছিলাম যে সুক্রোজকে কেন্দ্র হিসেবে নিব, অর্থাৎ সুক্রোজ 100, এরপরে কি, এরপরে আছে হলো তোমার ফ্রুক্টোজ আর গ্লুকোজ। তো একজন হলো সুক্রোজের থেকে বেশি হবে, আরেকজন হলো সুক্রোজের থেকে কম হবে, বাট কাছাকাছি হবে। তো গ্লুকোজ কি, গ্লুকোজ সুক্রোজের থেকে কমে, এর মিষ্টতা হলো তোমার 74। আর হলো তোমার হলো ফ্রুক্টোজ কি, ফ্রুক্টোজের হলো তোমার ইসের থেকে বেশি, হলো সুক্রোজের থেকে বেশি। তো এই 74-এর সাথে মিল রেখে 173। তো এইভাবে এই তিনটা আমরা পড়ে নেব। দেন হলো আলাদাভাবে ল্যাকটোজের 16 এটা পড়বো, আর ল্যাকটোজের দ্বিগুণ হলো মল্টোজ, অর্থাৎ মল্টোজের 32। এভাবে আমরা মিষ্টতাটা পড়ে নিব। দেন আরেকটা আছে হেপ্টোজ, এটা 7 কার্বন বিশিষ্ট। তো এর একটা এক্সাম্পল দিয়ে আছে সিডো হেপ্টোলোজ, তো এক্সাম্পলটা আমরা একটু জানবো। দেন এরপরে তোমার ডাইস্যাকারাইডের কথা বলা আছে। তো ডাইস্যাকারাইড আসলে কিভাবে তৈরি হয়, তোমার দুইটা মনোস্যাকারাইড একটা বন্ধন আছে, গ্লাইকোসাইডিক বন্ধন। ওই গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে মূলত আমার ডাইস্যাকারাইডটা তৈরি হয়। তো এখন ডাইস্যাকারাইডের এখানে কিছু এক্সাম্পল দিয়ে আছে তোমার সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ। তো প্রথমত আমাদের এক্সাম্পল গুলো জানা লাগবে। তো এক্সাম্পল গুলো মনে রাখার একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিয়েছিল, মশলা। তো মশলা দ্বারা 4টা এক্সাম্পলই কাভার হয়ে যায়। দেন হলো তোমার ডাইস্যাকারাইডের একটা সাধারণ সংকেত আছে, সেটা হলো C12H22O11। তো সংকেতটা আমাদের জানা লাগবে। দেন হলো তোমার সুক্রোজ হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলাই তৈরি হয়। দেন হলো তোমার মল্টোজ আর হলো তোমার মল্টোজ আর সেলোবাইজ দুইজনই হলো গ্লুকোজ প্লাস গ্লুকোজে তৈরি হয়, দুইজনই হলো তোমার গ্লুকোজ প্লাস গ্লুকোজে তৈরি হয়। এরপরে কি, এরপরে হলো আমাদের সুক্রোজ সম্পর্কে কিছু কথা বলা আছে। তো সুক্রোজ সম্পর্কে কথা বলার আগে তোমাদের জানা লাগবে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কি, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। শুধু যে প্রধান ডাইস্যাকারাইড এরকম না, উদ্ভিদে হলো সুক্রোজকে তোমার হলো ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। কেন? কারণ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতায় যে গ্লুকোজটা তৈরি হয় ওই গ্লুকোজটা উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয় সুক্রোজ হিসেবে। কারণ সুক্রোজ এমন একটা শর্করা সেটা হলো তোমার চলাচল করতে পারে, তাছাড়া অন্য শর্করা চলাচল করতে পারে না। এই জন্য তোমার হলো উদ্ভিদের গ্লুকোজটা সুক্রোজে পরিণত হয়ে পুরা দেহে তোমার হলো মানে কি বলবো, উদ্ভিদের পুরা দেহে হলো তোমার পরিবাহিত হয়। এই জন্য তোমার সুক্রোজকে ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। এছাড়াও তোমার ইক্ষুর রসে, অর্থাৎ আখের রসে সবচেয়ে বেশি পরিমাণে সুক্রোজ পাওয়া যায়, 15%। এই জন্য সুক্রোজকে তোমার আখের চিনিও বলা হয়। সুক্রোজকে কি বলা হয়, সুক্রোজকে তোমার আখের চিনি বলা হয়। তো মোটামুটি এইগুলো জানলেই হচ্ছে। আর সুক্রোজের একটা মানে এক্সেপশনাল বৈশিষ্ট্য হলো এটা হলো নন রিডিউসিং সুগার। নর্মালি ডাইস্যাকারাইড গুলো তোমার হলো হলো রিডিউসিং সুগার হয়, বাট সুক্রোজ হলো নন রিডিউসিং সুগার। তো এগুলো আমাদের জানা লাগবে। দেন সুক্রোজের বৈশিষ্ট্য আছে। তো সুক্রোজের বৈশিষ্ট্য হলো তোমার সুগারের মতো, অর্থাৎ সুগার দানাদার হয়, তা পানিতে দ্রবণীয় হয়, তারপরে হলো তোমার হলো মিষ্টি জাতীয় হয়। তো সুক্রোজেরও এই সেম বৈশিষ্ট্য, এই মানে পুরাপুরি সুগারের মতো হলো সুক্রোজের বৈশিষ্ট্য। এছাড়া সুক্রোজের গলনাঙ্কটা আমাদের জানা লাগবে, যেটা হলো 188°C। এইটা আমাদের একটু আলাদাভাবে জানা লাগবে। দেন সুক্রোজের ব্যবহার, তো আমাদের সুক্রোজের দুইটা ব্যবহার শেখা লাগবে। একটা হলো তোমার অক্সালিক অ্যাসিড তৈরি, আর একটা হলো সাবান তৈরি। তো এই দুইটা ব্যবহার, সুক্রোজের এই দুইটা ব্যবহার আমাদের শেখা লাগবে, যে একটা হলো তোমার অক্সালিক অ্যাসিড তৈরি, আর একটা হলো সাবান তৈরি। এই দুইটা ব্যবহার আমাদের জানা লাগবে। দেন আমরা আসি তোমার সেলোবায়োজে। তো আমরা সেলোবায়োজ আর মল্টোজ সম্পর্কে একটা কমন জিনিস জানবো, যে সেলোবায়োজ, তো সেলোবায়োজ অনেকটা তোমার সেলুলোজের মতো। তো সেলুলোজের মতো কেমনে, তোমার সেলুলোজ সাধারণত তোমার বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি। বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি, অসংখ্য বিটা ডি গ্লুকোজ একত্রিত হয়ে তোমার সেলুলোজটা তৈরি হয়। তো আমরা জানি সেলোবায়োজ হলো গ্লুকোজ প্লাস গ্লুকোজ, তো সেলোবায়োজও দুইটা বিটা ডি গ্লুকোজ মিলে সেলোবায়োজ তৈরি হয়। তো এটা আমাদের জানা লাগবে। কারণ আমরা জানি সেলোবায়োজ আর মল্টোজ দুইজনই হলো তোমার কি, দুইজনই হলো তোমার গ্লুকোজ দ্বারা তৈরি, বাট এদের মধ্যে পার্থক্য হলো তোমার সেলোবায়োজ হলো বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি, আর মল্টোজ হলো বা হলো আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি। এতটুকু হলো এদের মধ্যে পার্থক্য। এরপরে সেলোবায়োজ হলো একটা রিডিউসিং সুগার, তো এটা আমরা মোটামুটি জানি। আর হলো এটা যেহেতু সেলুলোজের মতো, সেলুলোজের মেইন কাজ হলো এটা হলো কোষ প্রাচীরের গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে।
তো আমার এইটা আমার হলো যে সেলোবায়োজ আছে, সেলোবায়োজ হলো সেলুলোজের মতো কোষ প্রাচীরের গাঠনিক পদার্থ হিসেবে কাজ করবে। এবারে মল্টোজ, তো মল্টোজে আমরা অলরেডি জেনে গেছি যে এটা কি আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ। আর এটা সম্পর্কে আরেকটা এক্সেপশনাল বৈশিষ্ট্য জানা লাগবে যে এটা পুরোপুরি কি, এটা পুরোপুরি তোমার রিডিউসিং সুগার না, তো এটাকে তোমার আংশিক রিডিউসিং সুগার বলা হয়, এটাকে তোমার আংশিক রিডিউসিং সুগার বলা হয়, বাট এটাকে রিডিউসিং সুগার বললেও তোমার অতটা ভুল হবে না। তো এই হলো তোমার হলো ডাইস্যাকারাইড। তো আমরা ডাইস্যাকারাইড মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা আসবো অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইড কি, এখানে তোমার হলো মনোস্যাকারাইড সংখ্যা অনুযায়ী এর প্রকারভেদ গুলো হয়, অর্থাৎ 3 থেকে 10 10টা মনোস্যাকারাইড হলো এর রেঞ্জ। অর্থাৎ তোমার মনোস্যাকারাইড সংখ্যা যদি 10-এর বেশি হয়ে যায় তাহলে সেটা পলিস্যাকারাইড হয়ে যায়, আর মনোস্যাকারাইড সংখ্যা যদি 3 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে সেটা হলো অলিগোস্যাকারাইড, অর্থাৎ 3টা থাকলে একরকম হবে, 4টা থাকলে একরকম হবে, এরকম। তো এই মনোস্যাকারাইড গুলো তোমার হলো গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড তৈরি করে। তো এখানে তোমার কিছু প্রকারভেদ দিয়ে আছে, তো প্রথমে আমাদের জাস্ট নামগুলা জানা লাগবে আর এক্সাম্পল জানা লাগবে। তো এখানে তোমার ট্রাইস্যাকারাইড আছে, যেটা হলো 3টা মনোস্যাকারাইড নিয়ে তৈরি। তো এর এক্সাম্পল হলো র্যাফিনোজ, এটা আমাদের মুখস্থ করা লাগবে। দেন হলো আমরা পেন্টাস্যাকারাইডটা মুখস্থ করবো, এটা হলো তোমার 5টা মনোস্যাকারাইড দিয়ে গঠিত, আর এর এক্সাম্পল হলো ভার্বাকোজ। তো আমরা পেন্টাস্যাকারাইড আর ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল দুইটা শিখবো, তাহলে আমরা টেট্রাস্যাকারাইড এমনি পেরে যাবো, কারণ টেট্রাস্যাকারাইড 4 কার্বন বিশিষ্ট, আর এর এক্সাম্পল গুলো ওই দুইটা বাদে অন্য যা আছে। তো একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো যে প্রথমে যদি যুক্ত বন্ধন থাকে তাহলে তারাই হলো টেট্রাস্যাকারাইড হবে। তো এইভাবে বিভিন্ন টেকনিক্যালি তোমরা মনে রাখতে পারো। এরপরে আমরা পলিস্যাকারাইডে আসি, অর্থাৎ তোমার মনোস্যাকারাইড সংখ্যা যদি 10-এর উপরে চলে যায় তখন সেটা আর অলিগোস্যাকারাইড থাকে না, তখন সেটা পলিস্যাকারাইড হয়ে যায়। তো পলিস্যাকারাইডকে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার গাঠনিক পলিস্যাকারাইড আর একটা হলো তোমার সঞ্চয়ী পলিস্যাকারাইড। তো গাঠনিক পলিস্যাকারাইড কি, যা গাঠনিক পলিস্যাকারাইড হলো যেগুলো তোমার হলো দেহ গঠন করে, যেগুলো দেহ গঠন করে মেইনলি উদ্ভিদের দেহ গঠন করে হলো গাঠনিক পলিস্যাকারাইড। আর হলো সঞ্চয়ী পলিস্যাকারাইড কি, এগুলো হলো সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, উদ্ভিদ হোক প্রাণী হোক এইগুলাতে এই শর্করা গুলো সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, তো এইগুলাকে তোমার সঞ্চয়ী পলিস্যাকারাইড বলা হয়। তো কার্বনিক পলিস্যাকারাইড কারা, তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপরে হলো পেকটিন এইগুলা। আর হলো তোমার সঞ্চয়ী পলিস্যাকারাইড হলো স্টার্চ, যেটা উদ্ভিদের সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন যেটা প্রাণীর সঞ্চিত খাদ্য, এইগুলা হলো তোমার সঞ্চয়ী পলিস্যাকারাইড। এরপরে আসবো কি, এরপরে তোমার স্টার্চ নিয়ে একটু আলোচনা করছে। তো স্টার্চকে বাংলায় শ্বেতসার বলা হয়, এটা আমাদের প্রথমত জানা লাগবে। এখন প্রকৃতিতে তোমার সবচেয়ে বেশি কোন শর্করাটা পাওয়া যায় জানো? প্রকৃতিতে সবচেয়ে বেশি হলো তোমার সেলুলোজ শর্করাটা পাওয়া যায়, বাট দ্বিতীয় অর্থাৎ সেকেন্ডলি সবচেয়ে বেশি পাওয়া যায় হলো স্টার্চ। তো এটা তোমরা একটু জেনে রাখলা। দেন হলো স্টার্চ। তো স্টার্চ আসলে কি, তোমার উদ্ভিদ হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা তৈরি করে, ওই গ্লুকোজের পুরাটুকু উদ্ভিদের দেহে লাগে না, মানে খাদ্য হিসেবে লাগে না। উদ্ভিদ যা তৈরি করে তার মধ্যে মাত্র 30 থেকে 40% হলো উদ্ভিদ খাদ্য হিসেবে ব্যবহার করে, আর বাকিটুকু পুরাটুকুই হলো উদ্ভিদ হলো দেহে সঞ্চয় করে রাখে। তো উদ্ভিদ কি হিসেবে এই গ্লুকোজ গুলা সঞ্চয় করে রাখবে, এই গ্লুকোজ গুলো উদ্ভিদ হলো স্টার্চ রূপে নিজের বডিতে সঞ্চয় করে রাখে। এরপরে কিছু এমসিকিউ টাইপ আছে যে উদ্ভিদ কোথায় কোথায় স্টার্চ জমা রাখে, অর্থাৎ সব উদ্ভিদের মূল কাণ্ড সব জায়গায় স্টার্চ জমা থাকে, বাট মেইন কিছু কিছু জায়গায় মেইনলি স্টার্চ গুলা জমা থাকে। তো কিসে কিসে জমা থাকে, তোমার বীজ আছে, তারপরে হলো কন্দ আছে, ফল আছে, এইগুলাতে তোমার মেইনলি উদ্ভিদ হলো স্টার্চ জমা রাখে। আর হলো তোমার হলো স্টার্চের প্রধান উৎস, অর্থাৎ সবচেয়ে বেশি স্টার্চ কোথায় কোথায় পাওয়া যায়, তোমার ধান, গম, আলু এইগুলাতে সবচেয়ে বেশি স্টার্চ পাওয়া যায়। অর্থাৎ আমরা শর্করা জাতীয় আমরা যেই শর্করাকে খাদ্য হিসেবে গ্রহণ করি ওটা মেইনলি স্টার্চ, এটা তোমরা জানতে পারো। এখন স্টার্চ কি, স্টার্চ মূলত তোমার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, অর্থাৎ যদি তুমি স্টার্চকে তুমি হাইড্রোলাইসিস করো বা হলো পানি দ্বারা বিশ্লেষিত করো তাহলে তুমি স্টার্চ শুধু গ্লুকোজই পাবা। এখন স্টার্চের গঠনটা একদম নর্মাল হয় না, অর্থাৎ অনেকগুলো গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি হবে, ঠিক আছে, বাট এর গঠনটা একদম সরল না। এর গঠনটা কিরকম, তোমার প্রথমে অনেকগুলো গ্লুকোজ মিলে একটা পলিস্যাকারাইড তৈরি করবে যেটার নাম হলো অ্যামাইলোজ। দেন আরো কয়েকটা গ্লুকোজ মিলে আরেকটা পলিস্যাকারাইড তৈরি করবে, ওটার নাম হলো অ্যামাইলোপেকটিন। দেন এই অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন মিলে মূলত আমার স্টার্চটা তৈরি হবে। তো একটা স্টার্চে তোমার 22% হলো অ্যামাইলোস আর 78% হলো অ্যামাইলোপেকটিন। তো এইগুলো আমাদের হালকা পাতলা জানা লাগবে। দেন স্টার্চের গাঠনিক সংকেতটা একটু শেখা লাগবে, সেটা হলো C6H10O5 হলো ব্র্যাকেটে N। তো এই গাঠনিক সংকেতটা আমরা আণবিক সংকেতটা একটু শিখবো। দেন হলো তোমার আরেকটা এমসিকিউ দিয়ে আছে যে গোল আলুর স্টার্চ সবচেয়ে বড়, আর হলো ধান বা চালের স্টার্চ হলো সবচেয়ে ক্ষুদ্রতম। এইগুলা হলো এমসিকিউ এর জন্য জানা লাগবে। দেন আমরা স্টার্চের প্রপার্টিতে আসি। তো স্টার্চ যেহেতু পলিস্যাকারাইড, তো এর প্রপার্টি কিসের মতো হবে, এর প্রপার্টি হলো নন সুগারের মতো হবে, কারণ পলিস্যাকারাইডরা সাধারণত নন সুগারে যায়। তার মানে এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা থাকবে, হীন বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ এটা স্বাদহীন হবে, গন্ধহীন হবে, বর্ণহীন হবে। দেন সেকেন্ড বৈশিষ্ট্য কি, সেকেন্ড বৈশিষ্ট্য হলো এটা কি পাউডার জাতীয় হবে। দেন থার্ড বৈশিষ্ট্য কি, থার্ড বৈশিষ্ট্য হলো এটা হলো তোমার পানিতে অদ্রবণীয় হবে, শুধু পানিতে না দুনিয়ার সবকিছুতে এটা হলো অদ্রবণীয় হবে। তো এগুলো আমরা জানলাম। দেন হলো এছাড়াও আমরা জানি কি স্টার্চকে ভাঙলে গ্লুকোজ গ্লুকোজ পাওয়া যায়, দেন অনেকগুলো গ্লুকোজকে একসাথে করলে স্টার্চ পাওয়া যায়। তো এগুলো সবই আমরা জানি। এক্সট্রা ভাবে আমাদের দুইটা জিনিস মাথায় রাখা লাগবে যে আয়োডিন দ্রবণ টেস্ট, অর্থাৎ পলিস্যাকারাইড গুলো একটা টেস্ট দেয়
মানে পলিস্যাকারাইড মানে কোনটা কোন পলিস্যাকারাইড এটা বের করার জন্য একটা টেস্ট করা হয়, যেটাকে তোমার আয়োডিন দ্রবণ টেস্ট বলা হয়। অর্থাৎ তুমি ধরো একটা পলিস্যাকারাইড তোমার কাছে আছে, এখন তুমি জানো না এটা কি, তো এর সাথে যদি তুমি আয়োডিন দ্রবণ যোগ করে এখন যদি তোমার রংটা নীল হয়, তাহলে তুমি বলতে পারবে যে এই পলিস্যাকারাইডটা হলো স্টার্চ। তো এইভাবে তোমার হলো ওই পলিস্যাকারাইড গুলো ডিটারমাইন করা হয় আয়োডিন দ্রবণ টেস্ট দ্বারা। তো আমরা এটা এটা একটা বৈশিষ্ট্য লিখতে পারি যে আয়োডিন দ্রবণ টেস্টে তোমার স্টার্চ কি করে, স্টার্চ হলো তোমার নীল বর্ণ দেয়। তো এইভাবে তোমরা সেলুলোজ তারপরে গ্লাইকোজেন এদের আয়োডিন দ্রবণ টেস্টের মানে রংটা একসাথে পড়ে নিবা, যে স্টার্চে নীল, সেলুলোজে বর্ণহীন, আর গ্লাইকোজেনে হলো তোমার লালচে বেগুনি। তো এই রংগুলো পড়ে নিবা। এছাড়া আমরা আরেকটা জিনিস জানি, তোমার পলিস্যাকারাইড হলো নন রিডিউসিং সুগার। এরা কি, এরা হলো তোমার নন রিডিউসিং সুগার, অর্থাৎ আমরা নন রিডিউসিং সুগারের একটা বৈশিষ্ট্য জানি, এরা হলো তোমার ফেলিং বা বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হয় না। তো এই যে আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এর বলে হলো স্টার্চের ব্যবহার। তো স্টার্চ প্রধানত তোমার খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। স্টার্চ প্রধানত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এটা কিছু কিছু জিনিস তৈরিতে ব্যবহার করা হয়, অর্থাৎ তোমার মদ মদ অ্যালকোহল এগুলা তৈরিতে ব্যবহার করা হয়, কাগজ তৈরিতে ব্যবহার করা হয়, আঠা তৈরিতে ব্যবহার করা হয়, এগুলা তৈরিতে তোমার ব্যবহার করা হয়। এইগুলো আমরা মোটামুটি একটু জেনে নিলেই হচ্ছে, এগুলো একদমই সহজ। দেন এরপরে আছে হলো তোমার সেলুলোজ। তো সেলুলোজ উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ, অর্থাৎ উদ্ভিদের যে গঠনটা এটা মেইনলি তোমার সেলুলোজ দ্বারা গঠিত। আর আমরা এটা জানি যে সেলুলোজ মূলত অনেকগুলো বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, আর এর হলো গঠনটা সরল, অর্থাৎ স্টার্চের মতো এরকম অ্যামাইলোজ তৈরি হয়, অ্যামাইলোপ্যাকটিন তৈরি হয়, তারপরে যোগ হয়ে সেলুলোজ তৈরি হয় না। সেলুলোজ এমনি নর্মালি তোমার অনেকগুলো বিটা ডি গ্লুকোজ দ্বারা সেলুলোজটা আমার তৈরি হয়। তো উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, এটা আমরা জানলাম। দেন হলো সেলুলোজের কিছু পার্সেন্টেজ আছে, অর্থাৎ কোথায় কত পার্সেন্ট সেলুলোজ পাওয়া যায়। তো তুলায় সবচেয়ে বেশি সেলুলোজ পাওয়া যায় 94%। দেন হলো তোমার নেক্সটে পাওয়া যায় হলো তোমার লিনেন, লিনেন আর তন্তুকোষ এইগুলাতে তোমার 90% সেলুলোজ পাওয়া যায়, আর হলো কাঠে 60% সেলুলোজ পাওয়া যায়। তো এই চারটা পার্সেন্টেজ আমাদের জানা লাগবে, বিশেষ করে তুলারটা জানা লাগবে যে তুলায় সবচেয়ে বেশি সেলুলোজ পাওয়া যায়, তো এটা আমাদের জানা লাগবে। এখন আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, যে এই যে মানুষ, আমরা কিন্তু তোমার ঘাস পাতা এগুলো খেয়ে হজম করতে পারি না, কিন্তু দেখবা যে যারা গবাদি পশু আছে গরু ছাগল এরা কিন্তু ইজিলি এগুলা হজম করতে পারে। এর কারণ কি, এর কারণ হলো আমাদের বডিতে একটা এনজাইম, মানে ওদের বডিতে একটা এনজাইম আছে, এনজাইমটার নাম হলো সেলুলেজ এনজাইম। তো এই সেলুলেজ এনজাইম কি করে, তোমার সেলুলোজকে হজম করতে পারে। মানে আমাদের বডিতে যেহেতু সেলুলেজ এনজাইম নেই, তাই আমরা হলো সেলুলোজকে হজম করতে পারি না। তো এই জিনিসটা একটু জানা লাগবে। দেন নেক্সট হলো তোমার সেলুলোজ মেইনলি তোমার হলো বস্ত্র আর আসবাবপত্র শিল্পে এগুলোতে ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের যে কাপড় তৈরি হয় এগুলো তো তোমার হলো মানে কাপড় কি থেকে তৈরি হয়, সুতা থেকে তৈরি হয়। এখন সুতাটা কোথা থেকে পাওয়া যায়, সুতাটা তোমার হলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। তো উদ্ভিদের কোথা থেকে তোমার সুতা পাওয়া যায়, উদ্ভিদের মধ্যে যে সেলুলোজটা থাকে ওই সেলুলোজ থেকে মূলত সুতাটা তৈরি করা হয়। তার মানে কি, আমাদের যে বস্ত্র বা কাপড় এটার প্রধান উপাদান হলো তোমার সেলুলোজ। এছাড়া আমরা যে কি যে কাঠ, আমরা হলো কি কাঠ দ্বারা হলো বিভিন্ন ফার্নিচার আসবাবপত্র এগুলো তৈরি করে, তো কাঠেরও মেইন উপাদান হলো তোমার সেলুলোজ। এই জন্য এই যে তোমার আসবাবপত্র শিল্পেরও প্রধান উপাদান হলো সেলুলোজ। তো এইগুলা, আর আমরা এটা অলরেডি জানি যে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কোন শর্করাটা পাওয়া যায়, সেলুলোজ শর্করাটা পাওয়া যায়। এখন হলো সেলুলোজের বৈশিষ্ট্য, তো এরাও কি, এরা হলো তোমার হলো নন সুগার বৈশিষ্ট্য, কারণ এটা পলিস্যাকারাইড। তো প্রথমত হীন বৈশিষ্ট্য, এটা এর ক্ষেত্রে খাদ্যে, অর্থাৎ এটা বর্ণহীন গন্ধহীন স্বাদহীন। দেন হলো এটা হলো পানিতে অদ্রবণীয়, সেম ওই ইসের বৈশিষ্ট্য, নন সুগারের বৈশিষ্ট্য, এটা হলো পানিতে অদ্রবণীয়। শুধু পানি না, এটা হলো দুনিয়ার সবকিছুতে অদ্রবণীয়। বাট এর ক্ষেত্রে একটা নন সুগার বৈশিষ্ট্য খাটে না, সেটা হলো পাউডার জাতীয়, অর্থাৎ এটা হলো তোমার পাউডার জাতীয় না। এটা পাউডার জাতীয় না, এটা কেমন, এটা হলো তোমার হলো ফাইবার জাতীয় বা আঁশ জাতীয়। তো এই জিনিসটা একটু আলাদা, তো এটা একটু আলাদাভাবে আমাদের পড়া লাগবে। আর আয়োডিন দ্রবণে এটা কোনো বর্ণ দেয় না, তো এটা আমাদের জানা লাগবে যে এটা আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না, আর এর কোনো পুষ্টিগুণ নেই। অর্থাৎ তুমি যদি সেলুলোজ খেয়ে হজমও করে ফেলো, তাও তুমি এর ভিতর থেকে কোনো ভিটামিন খনিজ লবণ এগুলা পাবা না। তো এই এই হলো তোমার মোটামুটি সেলুলোজ সম্পর্কে, মানে সেলুলোজের বৈশিষ্ট্য। এরপরে কি আছে, এরপরে তোমার সেলুলোজের কাজ আছে। তো সেলুলোজের প্রধান কাজ যেটা, এটা হলো উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে। এটা উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে, প্লাস হলো কি উদ্ভিদের দেহকে সুরক্ষা, উদ্ভিদের দেহ মানে দেহকে আকৃতি সুরক্ষা এগুলা প্রদান করে, কারণ এর কোষ প্রাচীর গঠন করে উদ্ভিদের দেহকে আকৃতি সুরক্ষা এগুলা প্রদান করে। তো দুইটা পয়েন্ট হয়ে যাবে। দেন আরো কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের একটু মুখস্থ করা লাগবে। কি কি পয়েন্ট, একটা পয়েন্ট হলো নাইট্রোজেন বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, আরেকটা পয়েন্ট হলো ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়, আরেকটা পয়েন্ট হলো পেপার তৈরিতে ব্যবহার করা হয়, তোমার টিস্যু পেপার, ফিল্টার পেপার এইসব পেপার তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে আরেকটা পয়েন্ট হলো তোমার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়। তো এইগুলো আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, এগুলো মিলাই মিলাই পড়া যাবে না। তো এই চারটা বৈশিষ্ট্য আমাদের মুখস্থ করা লাগবে। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আসবে, কি এটা বস্ত্র শিল্প আর আসবাবপত্র শিল্পে ব্যবহার করা হয়। দেন হলো কি এটা হলো
গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করে, এগুলো আমরা পারবো। জাস্ট ওই 4টা বৈশিষ্ট্য এটা মুখস্থ করা লাগবে। এছাড়া আরেকটা পয়েন্ট আছে, এটা তোমার হলো এর হলো কি কাজ হিসেবে আমরা জানবো না, জাস্ট হলো জানার জন্য জানবো যে তোমার হলো ছত্রাক ব্যাকটেরিয়া এদের দিয়েও কিছু পরিমাণে সেলুলোজ থাকে। তো এদের এই সেলুলোজটা এক্সট্রাক্ট করে তোমার হলো বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিতে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তো এটা আমরা জানার জন্য জানবো। এরপরে তোমার স্টার্চার সেলুলোজের একটা ছক দেওয়া আছে, তো স্টার্চার সেলুলোজের ছক, তো এই ছকে তোমার মানে আমাদের মোটামুটি যা পড়েছি ওটা এই ছকে একটু রিক্যাপ করে দিচ্ছে। তো প্রথম কথা কি, প্রথম কথা হলো স্টার্চ। স্টার্চ আসলে সেলুলোজের থেকে বেশি পরিমাণ গ্লুকোজ নিয়ে গঠিত, এইটা হলো তুমি প্রথম পয়েন্ট দিয়ে পাবা। দেন সেকেন্ড পয়েন্ট কি, স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, আর সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। আর এখানে আরেকটা পয়েন্ট আছে যেটা আমরা আগে পড়িনি, স্টার্চ হলো শাকান্বিত আর সেলুলোজ হলো অসার। নিস্টাস কেন শাখান্বিত, কারণ আমি তোমাদেরকে বলছি যে এটা হলো দুইটা পলিস্যাকারাইড একত্রিত হয়ে তৈরি হয়, এই জন্য এ হলো শাখা পোশাখা তৈরি হয়ে যায়, যেহেতু দুইটা পলিস্যাকারাইড থাকে। বা সেলুলোজ যেহেতু সরল, এর জন্য এর কোনো শাখা পোশাখা তৈরি হয় না। তো এটা মনে রাখার টেকনিকও তোমাদেরকে শিখাইতে দিছিলাম, যে শাখান্বিত এর ভিতরে যেহেতু যুক্ত বর্ণ আছে এই জন্য এটা স্টাস, কারণ স্টাসের মধ্যেও যুক্ত বর্ণ আছে, বা সেলুলোজের মধ্যে কোনো যুক্ত বর্ণ নেই, তাই এটা হলো অসা। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। দেন নেক্সট পয়েন্ট কি, নেক্সট হলো স্টার্চ কি, স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত খাদ্য, মানে সঞ্চিত পদার্থ। আর সেলুলোজ কি, সেলুলোজ হলো উদ্ভিদের গাঠনিক উপাদান, এটা আরেকটা পার্থক্য। দেন স্টার্চ হলো আয়োডিন দ্রবণে নীল নীল রং দেয়, আর হলো সেলুলোজ হলো তোমার কোনো রঙই দেয় না। তারপরে কি, তারপরে হলো স্টার্চ কি, স্টার্চকে মানুষ হজম করতে পারে, বাট সেলুলোজকে মানুষ হজম করতে পারে না, কারণ মানুষের মধ্যে সেলুলোজ এনজাইম নেই। তো এইভাবে আমরা এই শখটা পড়ে ফেলবো। দেন এরপরে কি আছে, এরপরে তোমার হলো গ্লাইকোজেন আছে। তো গ্লাইকোজেন, তো গ্লাইকোজেন কি, গ্লাইকোজেনকে আমি তোমাদেরকে বলছি গ্লাইকোজেন হলো তোমার হলো স্টার্চের সাথে আমরা মিলাই মিলাই গ্লাইকোজেনকে পড়বো। কেন পড়বো, কারণ গ্লাইকোজেনের আরেক নামই হলো প্রাণীজ স্টার্চ। অর্থাৎ তোমার নামটা আলাদা হওয়ার কারণ হলো তোমার হলো স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত খাদ্য, আর হলো গ্লাইকোজেন হলো প্রাণীর সঞ্চিত খাদ্য, জাস্ট এতটুকু পার্থক্য, বাট এদের বৈশিষ্ট্য অনেকটা সেম। এদের বৈশিষ্ট্য সেম বলতে তোমার হলো এরা দুইজনই হলো তোমার আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, এরা দুইজনই হলো তোমার শাখান্বিত, এই জন্য এদের বৈশিষ্ট্য অনেকটা সেম। আর আয়োডিন দ্রবণে তোমার গ্লাইকোজেন হলো লালচে বেগুনি রং দেয়। তো এটা আমাদের একটু জানা লাগবে যে আয়োডিন দ্রবণে গ্লাইকোজেন হলো লালচে বেগুনি রং দেয়, এটা আমরা জানবো। আরেকটা জিনিস জানবো যে এটা শুধু প্রাণীর সঞ্চিত খাদ্য না, এটা তোমার ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, ছত্রাক সবার সঞ্চিত খাদ্য। তো এটা আমরা একটু জানবো। দেন হলো এটাকে ভাঙলে তোমার হলো ওই বিটা ডি গ্লুকোজ পাওয়া যায়, মানে আলফা ডি গ্লুকোজ পাওয়া যায়। তো এইগুলো আমরা মোটামুটি জানি। দেন হলো এই গ্লাইকোজেনের বৈশিষ্ট্য, তো গ্লাইকোজেনের বৈশিষ্ট্য নন সুগারেরই মতো, অর্থাৎ কি এটার হীন বৈশিষ্ট্যগুলো সবই আছে, এটা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। দেন হলো এটা পাউডার জাতীয়, বাট এটার একটা বৈশিষ্ট্য একটু আলাদা, অর্থাৎ এটা পানিতে পুরোপুরি অদ্রবণীয় না, এটা হলো পানিতে আংশিক দ্রবণীয়, বাট বাকি সবকিছুতে অদ্রবণীয়। তো এই বৈশিষ্ট্যটা এর একটু আলাদা, এটা পানিতে আংশিক দ্রবণীয়। তো এটা আমাদের একটু জানা লাগবে বা আলাদাভাবে পড়া লাগবে। এছাড়া বাকি সবকিছু সেম, এটা আয়োডিন দ্রবণে লালচে বেগুনি রং দেয়, এটাও আমরা জানি। আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, এটা হলো তোমার ঠান্ডা পানিতে কলেট সাসপেনশন তৈরি করে, অর্থাৎ তুমি যদি ঠান্ডা পানিতে গ্লাইকোজেনকে রাখো এর একটা অধক্ষেপ পড়ে যাবে, আর অধক্ষেপটা এরকম যেটা কন্টিনিউয়াসলি তোমার পানি শোষণ করতে থাকবে। তো এটা হলো এর একটা আলাদা বৈশিষ্ট্য, যেটা আমাদের একটু আলাদাভাবে মনে রাখা লাগবে। তাছাড়া এটাকে ভাঙলে তুমি আলফা ডি গ্লুকোজকে পাবা, আবার আলফা ডি গ্লুকোজ একত্রিত করে গ্লাইকোজেনকে পাবা, এগুলো সবই আমরা জানি। আর গ্লাইকোজেনের ব্যবহার কি, তোমার হলো গ্লাইকোজেন তো প্রাণীতে সঞ্চিত থাকে, তো প্রাণীর পেশিতে, তো প্রাণীর কোথায় কোথায় গ্লাইকোজেন পাবো, প্রাণীর মূলত যকৃৎ আর পেশি, এই দুই জায়গাটা হলো তোমার গ্লাইকোজেন সঞ্চিত থাকে। তো যকৃতে যে গ্লাইকোজেনটা সঞ্চিত থাকে ওইটা কি করে, ওইটা হলো তোমার হলো রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রেখে, অর্থাৎ রক্তে যদি গ্লুকোজ কমে যায় তাহলে ওটা হলো তোমার ভেঙে হলো রক্তে গ্লুকোজ বাড়ায় দেয়, আর যদি বেড়ে যায় তাহলে কি হয়, ওই গ্লুকোজটা তোমার গ্লাইকোজেনে পরিণত হয়। এমনি হলে এটা গ্লুকোজের মাত্রাটা সঠিক রাখে রক্তে। এটা হলো তোমার হলো মানে এটা হলো তোমার প্রথম মানে একটা ব্যবহার। আরেকটা ব্যবহার কি, আরেকটা পেশিতে যেটা মানে যেই গ্লাইকোজেনটা থাকে ওটা কি করে, ওটা হলো শক্তিতে পরিণত হয়ে তোমার পেশিকে নড়াইতে সাহায্য করে। এই হলো গ্লাইকোজেনের ব্যবহার। তো মোটামুটি আমার গ্লাইকোজেন টপিকটা মোটামুটি শেষ। তো এরপরে কি, এগুলা হলো কি, এগুলো আমরা পড়তেছিলাম, এগুলা হলো তোমার পলিস্যাকারাইড। তো এইগুলা বাদেও আরো কিছু পলিস্যাকারাইড আছে। তো এইগুলো আমরা কি কি, তোমার হেমিসেলুলোজ আছে, তো হেমিসেলুলোজ হলো ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড। তো এর মধ্যে তোমার হলো এরকম অনেকগুলা কার্বন আছে, তো কার্বন সংখ্যার বৃদ্ধিতে হেমিসেলুলোজ অনেক টাইপের হেমিসেলুলোজ আছে। তো তোমার বইতে দুইটা হেমিসেলুলোজের নাম দেওয়া আছে, একটা হলো তোমার গ্লুকান আর জাইলান। গ্লুকান আর জাইলান, তো এটা মনে রাখার টেকনিক হলো গাজা, গতে গ্লুকান আর বর্গের যতে জাইলান, এমনি তোমরা গাজা দ্বারা হেমিসেলুলোজ দুইটার নাম মনে রাখবা। দেন আছে হলো তোমার কাইটিন, তো কাইটিন হলো একটু অন্য টাইপের পলিস্যাকারাইড। অন্য টাইপের কেন, কারণ হলো এটা এমন একটা পলিস্যাকারাইড যার মধ্যে তোমার নাইট্রোজেন পাওয়া যায়, অর্থাৎ নর্মালি তো তোমার শর্করাতে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। বাট হলো তোমার হলো কাইটিন হলো এমন একটা পলিস্যাকারাইড যার মধ্যে হলো তোমার
হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পাশাপাশি নাইট্রোজেন পাওয়া যায়, এই জন্য কাইটিনকে বলা হয় হলো নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড। এবং কাইটিনের তোমার দুইটা কাজ আছে, ছত্রাকের কোষ প্রাচীর গঠন করে হলো কাইটিন, অর্থাৎ উদ্ভিদের কোষ প্রাচীর যেমন সেলুলোজ গঠন করতেছিল, ছত্রাকের কোষ প্রাচীর গঠন করে হলো কাইটিন। এটা হলো একটা ব্যবহার। আরেকটা ব্যবহার হলো তোমার পতঙ্গের বহিঃকঙ্কাল। পতঙ্গের বহিঃকঙ্কাল বলতে তোমার আর্থ্রোপোডা শ্রেণী, আর্থ্রোপোডা ফাইলাম তো আমরা চিনি, তো আর্থ্রোপোডা ফাইলামে যারা বিলং করে, বিভিন্ন পোকামাকড়, তোমার চিংড়ি মাছ, কাঁকড়া, তো এইগুলা যে বাইরে যে শক্ত আবরণটা আছে বা শক্ত কঙ্কাল টাইপের আছে, তো এটা মেইনলি কাইটিন নির্মিত। তো কাইটিন সম্পর্কে আমাদের এগুলা জানা লাগবে। তো এটা জানলে আমাদের মোটামুটি এটা শেষ, মোটামুটি তোমার হলো পলিস্যাকারাইড টপিকটা শেষ। দেন এরপরে আরেকটা টপিক আছে তোমার কার্বোহাইড্রেট ডেরিভেটিভস বা কার্বোহাইড্রেটের জাতক। তো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস বা জাতক কারা, তো এটা আসলে তোমার হলো কার্বোহাইড্রেট তো মেইনলি তোমার অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকে মেইনলি। যদি তোমার কার্বোহাইড্রেট থেকে অ্যালডিহাইড আর কিটোন মূলক চলে যায়, কোনো অ্যাসিড মূলক চলে আসে বা অন্য কোনো মূলক চলে আসে, তো তখন কিন্তু সেটা আর তোমার হলো, সেটা কিন্তু তোমার আর হলো থাকবে না, সেটা কিন্তু আর কার্বোহাইড্রেট থাকবে না, সেটা অ্যাসিড হয়ে যাবে। বা যদি অ্যামিন মূলক আসে সেটা অ্যামিন হয়ে যাবে। বা জিনিসটা যেহেতু তোমার কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়েছে, যে সেজন্য এটাকে তোমার কার্বোহাইড্রেট জাতক বলা হয়েছে, অর্থাৎ জিনিসটা কার্বোহাইড্রেট না, বাট জিনিসটা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়েছে, এই জন্য এটাকে তোমার কার্বোহাইড্রেট জাতক বলা হয়। তো তোমার বইতে দুইটা এক্সাম্পল দিয়েছে, একটা হলো তোমার গ্লুকোসামিন আর একটা হলো তোমার গ্ল্যাক্টোসামিন। অর্থাৎ তোমার গ্লুকোজে একটু চেঞ্জ হয়ে গ্লুকোসামিন তৈরি হয়, আর গ্যালাক্টোজে একটু চেঞ্জ হয়ে তোমার গ্যালাক্টোসামিন তৈরি হয়, অর্থাৎ ওইখানকার তোমার সিএইচও মূলকটা চলে যায় অন্য কিছু এসে, একটা গ্লুকোসামিন হয় আর একটা হলো তোমার গ্যালাক্টোসামিন হয়। তো এখানে তোমার দুইটারই একটা করে ব্যবহার দেওয়া আছে, যে তরুণাস্থির প্রধান দ্রব্য হলো গ্যালাক্টোসামিন, আর গ্লুকোসামিন হলো তোমার কাইটিনের হলো মনোমার, অর্থাৎ অনেকগুলো গ্লুকোসামিন মিলে আমার কাইটিন তৈরি হয়। তো মনে রাখার টেকনিক কি, মনে রাখার টেকনিক হলো কাইটিন, কাইটিন গ্লুকোসামিন আর হলো তরুণাস্থি গ্যালাক্টোসামিন। তো এখানে দেখো কাইটিন আর তরুণাস্থির মধ্যে তরুণাস্থি ওয়ার্ডটা একটু কমপ্লেক্স, আর গ্লুকোসামিন আর গ্যালাক্টোসামিনের মধ্যে গ্যালাক্টোসামিন ওয়ার্ডটা একটু কমপ্লেক্স, যেহেতু কমপ্লেক্সে যাবে তাই গ্যালাক্টোসামিন হলো তরুণাস্থিতে যাবে। এভাবে টেকনিক্যালি তোমরা হলো এই ডেরিভেটিভস দুইটার কাজ মনে রাখবা। তারপরে কি, তারপরে হলো তোমার আরেকটা জিনিস, লাস্ট আরেকটা জিনিস বাদ আছে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে। বিজারণ ক্ষমতার ভিত্তিতে তোমার হলো ইসের হলো শর্করা প্রকারভেদ। বিজারণ ক্ষমতা বলতে ওই যে ফেলিং বা বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হওয়ার ক্ষমতা, অর্থাৎ যারা ফেলিং বা বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হয় তাদেরকে রিডিউসিং সুগার বলা হয় বা বিজারক শর্করা বলা হয়, আর যারা হলো ফেলিং বা বেনেডিক দ্রবণ দ্বারা বিজারিত হয় না তাদেরকে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা বলা হয়। তো রিডিউসিং সুগার বা বিজারক শর্করার মধ্যে কারা আছে, এদের মধ্যে আছে হলো তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা হলো তোমার রিডিউসিং সুগার, অর্থাৎ যত মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড আছে এরা সবাই হলো রিডিউসিং সুগার, শুধু এক্সেপশনাল হলো তোমার সুক্রোজ, অর্থাৎ সুক্রোজ ডাইস্যাকারাইড হওয়ার পরেও এ হলো নন রিডিউসিং সুগার। তাহলে নন রিডিউসিং সুগার কারা, পলিস্যাকারাইড আর সুক্রোজ। তো এইভাবে আমরা এটাও পড়ে নিই। তো এর মধ্যে কিন্তু আমাদের হলো কার্বোহাইড্রেট টপিকটা শেড, এটা হলো এই অধ্যায়ের সবচেয়ে বড় টপিক ছিল, যেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে টপিক কি, এরপরে টপিক হলো আমাদের অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড, তো অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটা মানে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে তোমাদের একটু বেসিক ধারণা লাগবে। তো বেসিক ধারণা কি, বেসিক ধারণা হলো অ্যামিনো অ্যাসিড হলো এমন একটা জিনিস যেটা হলো পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে হয়ে তোমার প্রোটিন তৈরি করে, অর্থাৎ তুমি প্রোটিনকে ভাঙলে এই অ্যামিনো অ্যাসিডকে পাবা। এখন অ্যামিনো অ্যাসিডের গঠনটা কিরকম, এখানে একটা কার্বন থাকে, কার্বনের এক হাতে একটা হাইড্রোজেন, আরেক হাতে একটা অ্যাসিড মূলক অর্থাৎ COOH, আরেক হাতে একটা অ্যামিন মূলক, আর আরেক হাতটা তোমার হলো ফাঁকা থাকে, অর্থাৎ এই হাতে যেই জিনিস ঢুকবে ওই অনুযায়ী তোমার অ্যামিনো অ্যাসিডের নাম হবে। তো নর্মালি তোমার জীব দেহে 28 প্রকার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যার মধ্যে তোমার 20 প্রকার হলো প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড, আর 8 প্রকার হলো প্রোটিন গঠন করে না, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের মেইন কাজই হলো প্রোটিন গঠন করা। তো মোটামুটি আমরা শিখলাম। আর প্রকৃতিতে তোমার যে অ্যামিনো অ্যাসিড গুলো পাওয়া যায় তার বেশিরভাগই হলো আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো অ্যাসিড হলো যাদের হলো মানে আমি তোমাদেরকে একটু আগে যে গঠনটা বললাম ওই গঠন যারা ফলো করে তারা হলো আলফা অ্যামিনো অ্যাসিড। এবং সবাই যে আমার ওই গঠনটাকে ফলো করবে এরকম না, কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যারা হলো ওই গঠনটাকে ফলো করে না। তো বাট ম্যাক্সিমাম অ্যামিনো অ্যাসিড হলো ওই গঠনটাকে ফলো করে, আর ওই ম্যাক্সিমাম অ্যামিনো অ্যাসিড হলো ওই গঠন ফলো করে আলফা অ্যামিনো অ্যাসিড বলা হয়। তো জীব দেহে যত অ্যামিনো অ্যাসিড আছে সবই আলফা অ্যামিনো অ্যাসিড, আর প্রকৃতিতে যত অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তার মধ্যে অধিকাংশই হলো আলফা অ্যামিনো অ্যাসিড। তো এগুলো আমাদের মোটামুটি একটু বেসিক ধারণা রাখা লাগবে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে। তো এরপরে আমরা কি যাবো, এরপরে আমরা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য যাবো। তো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য যাবো। তো অ্যামিনো অ্যাসিডের প্রথম বৈশিষ্ট্য হলো তোমার হলো মানবদের সব অ্যামিনো অ্যাসিড হলো আলফা অ্যামিনো অ্যাসিড, এটা আমরা অলরেডি জানি। দেন নেক্সট এর তিনটা বৈশিষ্ট্য হলো আমরা সুগার নন সুগার দ্বারা মনে রাখবো। সুগার নন সুগার দ্বারা কেমনে মনে রাখবো, আমরা প্রথমে সুগারে আসি। তো সুগারের প্রথম বৈশিষ্ট্যটা 2 নম্বর বৈশিষ্ট্য যেটা আছে, তো সুগারের বৈশিষ্ট্য কি, সুগার হলো তোমার পানিতে দ্রবণীয় আর অ্যালকোহলে অদ্রবণীয়। দেখো তোমার 2 নম্বর বৈশিষ্ট্যটা কিন্তু পুরো সুগারের মতো। দেন তোমার 3 নাম্বারে আসো। তো 3 নাম্বারে সুগার নন সুগার দুইটা বৈশিষ্ট্যই আছে।
কি কি তোমার সুগার হলো ইসের বৈশিষ্ট্য, তোমার নন সুগারের বৈশিষ্ট্য, হীন বৈশিষ্ট্য অর্থাৎ স্বাদহীন। দেন কি, দেন হলো তোমার সুগারের বৈশিষ্ট্য মিষ্টি। আর এছাড়াও অ্যামিনো অ্যাসিডের একটা পার্সোনাল বৈশিষ্ট্য আছে, সেটা কি মিষ্টি হলো তিক্ত পদার্থ অর্থাৎ তিতা স্বাদযুক্ত। দেন তারপরে 4 নম্বরে আছে, 4 নম্বরে কি বর্ণহীন আর স্ফটিকাকার। তো স্ফটিকাকার হলো সুগারের বৈশিষ্ট্য, আর বর্ণহীন কি, বর্ণহীন হলো তোমার নন সুগারের বৈশিষ্ট্য। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে তুমি সুগারের হীন বৈশিষ্ট্যটা নিয়ে চলে আসবা, সরি নন সুগারের হীন বৈশিষ্ট্যটা নিয়ে চলে আসবে, অর্থাৎ বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, তিনহীনই মেরে দিবা, তিনহীনই মেরে দিবা। দেন হলো তুমি সুগারে আসবে, সুগারের বৈশিষ্ট্য নিয়ে আসবে যেটা হলো দ্রবণীয়তার বৈশিষ্ট্য, পানিতে দ্রবণীয় আর অ্যালকোহলে অদ্রবণীয়। দেন স্বাদের বৈশিষ্ট্যটা নিয়ে আসবে হলো মিষ্টি, মিষ্টি এটা নিয়ে আসবে। দেন স্ফটিক আকার যে বৈশিষ্ট্য আছে ওইটা আনবা। অর্থাৎ তুমি 2, 3, 4 এই 3টা পয়েন্ট হলো সুগার নন সুগারের সাথে মিলাই তোমার মতো পড়ে নিবা। এরপরে কি আছে, এরপরে হলো তোমার হলো 5 নম্বরে আসো। এখন আরো কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। তো 5 নম্বর বৈশিষ্ট্য, মৃদু ক্ষার বা অ্যাসিড, মৃদু ক্ষার বা অ্যাসিডে তোমার অ্যামিনো অ্যাসিড হলো লবণ তৈরি করে। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক ধরনের বাফার ক্ষমতা আছে। বাফার ক্ষমতা বলতে তোমার বাফার দ্রবণ, বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ হলে এমন একটা দ্রবণ যাতে যদি তুমি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করো তাও তোমার দ্রবণের পিএইচ এ কোনো পরিবর্তন হবে না। কারণ কি, কারণ হলো আমার দ্রবণটা হলো বাফার দ্রবণ। অর্থাৎ সে কি করে, সেই অ্যাসিড বা ক্ষারকে লবণে পরিণত করে, যে কারণে এর হলো পিএইচ এ কোনো পরিবর্তন আসে না। তো অ্যামিনো অ্যাসিডে এমন একটা জিনিস, অর্থাৎ এটা যদি তুমি কোনো দ্রবণে থাকে, এটা মানে কোনো দ্রবণে যদি তোমার অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে ওই দ্রবণে তোমার সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলেও তোমার কি হবে না, ওই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হতে হবে না। অর্থাৎ কাউকে সে কি করবে, সে হলো এই সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারকে লবণে পরিণত করবে, কি করবে, তোমার অ্যামিনো অ্যাসিড লবণে পরিণত করবে। তো এই জন্য আমরা এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, অ্যামিনো অ্যাসিডে ওয়ান কাইন্ড অফ তোমার বাফার ক্ষমতা আছে, অ্যামিনো অ্যাসিডে ওয়ান কাইন্ড অফ তোমার বাফার ক্ষমতা আছে। তো এই পয়েন্টটা জানলাম। দেন নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হলো তোমার অ্যামিনো অ্যাসিড হলো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড হলো তোমার উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। দেন আরো 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্ট আমরা জানি যে তুমি অ্যামিনো অ্যাসিডকে যদি একসাথে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত করো তাহলে তুমি প্রোটিন পাবা, আবার হলো তুমি যদি প্রোটিনকে তুমি হাইড্রোলাইসিস করো তাহলে অ্যামিনো অ্যাসিড পাবা, এটা আমরা জানি। আর এখানে আরেকটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট কি, তুমি হলো তোমার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডে একই সাথে অ্যাসিড মূলক থাকে, একই সাথে ক্ষার মূলক থাকে। অ্যাসিড মূলক কি, সি ডবল এইচ, আর ক্ষার মূলক কি, অ্যামিন মূলক। অর্থাৎ অ্যামিন মূলক হলো ওয়ান কাইন্ড অফ ক্ষার মূলক। যেহেতু 2টা মূলক একই সাথে আছে এজন্য অ্যামিনো অ্যাসিডকে তোমার জুইটার আয়ন বলা হয়। অর্থাৎ জুইটার আয়নের পয়েন্টটা মৃদু অ্যাসিড বা ক্ষারে হলো লবণ তৈরি, অর্থাৎ বাফারের পয়েন্টটা আর হলো তোমার ইসের উচ্চ গলনাঙ্কের পয়েন্টটা, এই 3টা পয়েন্ট আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। এই 3টা পয়েন্ট যদি আমরা মুখস্থ রাখি তাহলে পরে প্রোটিন আর এনজাইম পড়তে গেলে আমরা অনেক সুবিধা পাবো। তো গেল এই পার্টটা, তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা শেষ করলাম। নেক্সটে যাও, নেক্সটে তোমার অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ আছে। তো অনেক কিছুর উপরে বেস করে তোমার অ্যামিনো অ্যাসিডকে ভাগ করা হয়। তো তোমার প্রথমে একটা প্রকারভেদ আছে যেখানে অ্যামিনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তোমার অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড আর হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তো এখানে মেইনলি আমাদের এক্সাম্পল গুলো জানা লাগবে, মেইনলি হলো আমাদের এক্সাম্পল গুলো জানা লাগবে। তো এক্সাম্পল গুলো তোমার মনে রাখার জন্য আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো। টেকনিক্যালি কিভাবে মনে রাখবো, প্রথম কথা হলো আমরা হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের একটা এক্সাম্পলও পড়বো না, আমরা হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের একটা এক্সাম্পলও পড়বো না, আমরা শুধু অ্যালিফেটিক আর অ্যারোমেটিকের এক্সাম্পল পড়বো। কারণ অপশনে আমরা এই 2টা বাদে বাকি যা দেবো তাকেই আমরা হেটারোসাইক্লিক হিসেবে বসায় দেবো। তো আমরা অ্যালিফেটিক আর অ্যারোমেটিক পড়বো, তো এগুলো আমরা একটু টেকনিক্যালি পড়বো। কিভাবে টেকনিক্যালি পড়বো, আমরা ক্রিকেট দিয়ে টেকনিক্যালি পড়বো। অর্থাৎ আমরা জানি কি, ক্রিকেটের যেসব দলের কাছে অনেক ট্রফি আছে তারা কি, তারা হলো মানে ভাগ্যবান। আর হলো যেসব দলের কাছে তোমার ট্রফি নেই তারা হলো অভাগা দল। তো আমরা এটা মাথায় রাখবো যে অভাগা দল অর্থাৎ তোমার অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। তো অ্যারোমেটিকের যে রিংটা আছে ওটা একটু রাজকীয় টাইপের রিং, আর অ্যালিফেটিকের রিংটা কিন্তু অত রাজকীয় না। এই জন্য কি, এই জন্য অ্যারোমেটিক অ্যালিফেটিকের যেহেতু রাজকীয় রিং নেই, এই জন্য অ্যালিফেটিক হলো হভাগা। অ্যালিফেটিক হলো তোমার অভাগা। অর্থাৎ অ্যালিফেটিক হলো তোমার ক্রিকেটের নিউজিল্যান্ড, যারা হলো তোমার ফাইনাল খেলে, সেমিফাইনাল করে, বাট তারা হলো কি ট্রফি পায় না। অর্থাৎ কি, অর্থাৎ অ্যালিফেটিক হলো আমার অভাগা। তো অভাগা দিয়ে আমরা অ্যালিফেটিকের 3টা এক্সাম্পল মনে রাখবো। অতে কি, অতে হলো তোমার হলো অতে হলো অ্যালানিন, ভতে হলো তোমার ভ্যালিন, আর হলো তোমার হলো গতে হলো তোমার হলো গ্লাইসিন। তো এমনি মনে রাখবো। আর হলো অ্যারোমেটিক কি, অ্যারোমেটিক যেহেতু এদের কাছে অনেক ট্রফি আছে তার জন্য এটা আমরা ট্রফি দ্বারা মনে রাখবো। টতে হলো টতে কি, টতে হলো তোমার টাইরোসিন, আর ফতে হলো ফিনাইল অ্যালানিন। তো এইভাবে আমরা হলো এই প্রকারভেদটা মনে রাখবো। দেন আরেকটা প্রকারভেদ আছে যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তো যারা হলো তোমার প্রোটিন গঠন করে, অর্থাৎ 20টা অ্যামিনো অ্যাসিডের কথা বললাম, এরা সবাই হলো প্রোটিন অ্যামিনো অ্যাসিড, আর বাকি যে 8টা থাকছে এরা হলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তো এখানে তোমার 3টা এক্সাম্পল দিয়ে আছে, তোমার অরনিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন। তো এটা মনে রাখারও টেকনিক হলো অসহ্য, যেহেতু এরা প্রোটিন গঠন করে না সেহেতু এরা আমাদের জন্য অসহ্য। তো এদেরকে মনে রাখার টেকনিক হলো অসহ্য, অতে অর্নিথিন, দন্তের সতে সাইট্রোলিন, আর হতে হলো হেমোসেরিন।
তো এইভাবে আমরা ওই তিনটা মনে রাখবো। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, অরনিথিন আমাদের অরনিথিন প্রোটিন তৈরি করে না, ঠিক আছে, বাট এটা কি কি তৈরি করে, এটা হলো তোমার ইউরিয়া তৈরি করে, এটা হলো আমাদের বডিতে ইউরিয়া তৈরি করে, তো এটা আমাদের একটু জানা লাগবে। এরপরে কি আছে, এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দিয়ে আছে। এমসিকিউটা কি, তোমার হলো একটা অ্যামিনো অ্যাসিডের নাম দিয়ে আছে হাইড্রক্সি প্রোপিন, তো এটা হলো তোমার একটা বিরল অ্যামিনো অ্যাসিড, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা আমাদের জানা লাগবে। তো এটা আমরা জানলাম। দেখলো তোমার হলো অ্যামিনো অ্যাসিড কে আবার আরো আরেকটা প্রকারভেদ দিয়ে আছে, একটা হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর একটা হলো অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ আরেকটা প্রকারভেদ। সেখানে অ্যামিনো অ্যাসিড কে দুই ভাগে ভাগ করা হয়, অত্যাবশ্যকীয় আর অনত্যাবশ্যকীয়। তো ও অত্যাবশ্যকীয় কেন, কারণ ওগুলো আমাদের দেহে তৈরি হয় না, ও আমাদের দেহের জন্য খুব প্রয়োজনীয়, বাট ও আমাদের দেহে তৈরি হয় না, অর্থাৎ খাবারের মাধ্যমে ওকে আমার গ্রহণ করতে হয়, এই জন্য ও অত্যাবশ্যকীয়। আর ও অনত্যাবশ্যকীয় কারণ কি, ও হলো আমাদের দেহে তৈরি হয়, অর্থাৎ ও আমাদের দিয়ে তৈরি হয়, এর জন্য ও হলো অনত্যাবশ্যকীয়। এবং অত্যাবশ্যকীয় আর অনত্যাবশ্যকীয় আমাদের জানা, মানে এক্সাম্পল গুলো আমাদের জানা লাগবে। তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো 8টা আর অনত্যাবশ্যকীয় হলো 12টা। এখন 8টা নাম আমাদের মুখস্থ করা লাগবে। এখন এই 8টা নাম মুখস্থ করার জন্য আমাদের একটা টেকনিক ইউজ করা লাগবে। সেটা কি, টেকনিকটা হলো তোমার এমপি ভাই এলএলটি, অর্থাৎ আমাদের এলাকায় এমপি যে আছে সে হলো আমাদের ভাই, অর্থাৎ এমপি ভাই, আর তার একটা ডিগ্রি আছে, সেটা কি এলএলটিটি, অর্থাৎ সে এলএলবি ডিগ্রি নিতে যায়, দেখতেছে যে এলএলবি তে 3টা ওয়ার্ড আছে আর এলএলটি তে 4টা ওয়ার্ড আছে, তাই সে এলএলবি কে সরাই এলএলটিটি নিয়ে নিছে, বাট এলএলটি তে আসলে কোনো ডিগ্রি না। তো এইভাবে আমরা এই ছন্দটা মনে রাখবো, এমপি বাই এলএলটিটি। তো এমপি বাই এলএলটিটি দ্বারাই কিন্তু আমার আটটা আটটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডই কাভার হয়ে যাবে। আর বাকি যে 12টা অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে ওই 12টা আমরা পড়বো না, কারণ এই 8টা বাদে বাকি যাই দেখবো তাই হলো অনত্যাবশ্যকীয়। আর এখানে আরেকটা বিষয় আছে, শিশুদের ক্ষেত্রে আবার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টা, তাহলে এক্সট্রা ভাবে আরো 2টা থাকে। তো এই 2টা কি, আর কি, আর হলো আর্জিনিন। আর শিশুরা কি করে, শিশুরা তোমার হিসু করে, তো হিসু থেকে হিস্টিডি। তো এইভাবে কি, এইভাবে আমরা শিশুদের এক্সট্রা 2টা মনে রাখবো, আর বাকি যা থাকতেছে সব হলো অনত্যাবশ্যকীয়। তো এইভাবে হলো আমরা হলো তোমার অত্যাবশ্যকীয় আর অনত্যাবশ্যকীয় শিখবো। এরপরে অ্যামিনো অ্যাসিডের কাজ আছে। তো অ্যামিনো অ্যাসিড কি করে, মেইনলি তোমার প্রোটিন তৈরি করে। এবং এখন তোমাদের একটা কথা বলি, আমরা যে এনজাইম চিনি, আমরা যে হরমোন চিনি, আমরা যে অ্যান্টিবডি চিনি, আমরা যে অ্যান্টিজেন চিনি, এইগুলা সবই হলো তোমার প্রোটিন জাতীয় পদার্থ। যেহেতু অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে আর প্রোটিন মডিফাই হয়ে এইগুলা তৈরি হয়, সেহেতু অ্যামিনো অ্যাসিড হলো এদের তৈরি করে। তো এটা আমাদের মাথায় রাখা লাগবে, অর্থাৎ এনজাইম, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, এগুলো সবই অ্যান্টিবডি, তো এগুলো সবই তোমার হলে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, প্লাস প্রোটিনও অ্যামিনো অ্যাসিড তৈরি করে। আর যেহেতু এইগুলা কাজ, অর্থাৎ অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেহেতু অ্যান্টিবডি অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়, তার মানে অ্যামিনো অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এইবার আমরা অ্যামিনো অ্যাসিডের কাজগুলো শিখবো। আর হলো কি, এছাড়া আরো 2টা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখা লাগবে। একটা হলো দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে, কেন করে, কারণ এর মধ্যে বাফার ক্ষমতা আছে, তাই এই হলো দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে। আরেকটা হলো, এটা হলো মেলানিন রঞ্জক সৃষ্টিতে হলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তোমার হলো মেলানিন রঞ্জক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এর সাথে মিলাই মিলাই আমরা আরো 2টা পয়েন্ট পড়বো। মেলানিন রঞ্জকে হলো অ্যামিনো অ্যাসিড, মেলানিন রঞ্জকে কি অ্যামিনো অ্যাসিড, তোমার হলো রডোপসিন রঞ্জকে হলো প্রোটিন। আর এই 2টা বাদে বাকি যত রঞ্জক আছে, ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল, এইগুলোর জন্য কি, এগুলোর জন্য হলো লিপিড। তো এইভাবে এই 3টা আমরা পড়বো। তো এইভাবে কিন্তু আমরা অ্যামিনো অ্যাসিড টপিকটা কমপ্লিট করবো। আমি তো আমার ভিডিওগুলো দেখলে তোমাদের কোনো সমস্যা হবে না, আমি জাস্ট একটু গুছাই দিচ্ছি তোমাদের পড়াটা এতটুকু। কারণ আমি 10টা ভিডিওর মাধ্যমে মানে প্রায় 20 ঘন্টা ধরে আমি হলো পুরো অধ্যায়টা কমপ্লিট করছি, বাট ওই জিনিসটা আমি একটু 2 ঘন্টার মধ্যে একটু গুছাই দিচ্ছি, এই জন্য আমার এই ভিডিওটা। অর্থাৎ আমি পুরোপুরি ওই অধ্যায়তে যা যা পড়াইছে ওইগুলো তোমাদেরকে আমি বলবো না, মোটামুটি তোমাদেরকে একটু টাচ করে করে যাবো, এই হলো কথা। তো আমার অ্যামিনো অ্যাসিড টপিকটা তোমরা এইভাবে পড়ে নেবে। নেক্সট টপিক হলো প্রোটিন। তো প্রোটিনকে তোমার বাংলায় আমিষ বলে, এটা আমরা মোটামুটি জানি। তো প্রোটিন সম্পর্কে প্রথম কথা তোমাদের জানা লাগবে যে প্রোটিন জিনিসটা কি। তো প্রোটিন কি, তোমার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তোমার পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার প্রোটিন তৈরি করে। যেহেতু অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়, এই জন্য প্রোটিনের যে আণবিক ওজনটা থাকে এটা অনেক বেশি হয়, এই জন্য বলা হয় যে প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। আর যেহেতু এটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়, এই জন্য এটা একটা জৈব রাসায়নিক পদার্থ। আর এটা যেহেতু অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হয়, সেহেতু এটাকে কি বলে, এটাকে তোমার অ্যামিনো অ্যাসিডের পলিমার বলা হয়। তো এগুলো আমরা মোটামুটি জানি। তো এখানে তোমার মোটামুটি এইগুলাই। আর প্লাস প্রোটিন হলো তোমার মডিফাই হয়ে আমরা যে এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, তারপরে ভিটামিন, এগুলাকে চিনি, এগুলা হলো তৈরি করে। এই এখন প্রোটিন কি, প্রোটিন হলো তোমার অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। এখন প্রোটিন হওয়ার জন্য তোমার কিছু কন্ডিশন আছে, যেগুলো ফিল আপ করলে তোমার প্রোটিনটা তৈরি হবে। তো কন্ডিশন গুলা কি কি, তো একটা প্রোটিনে অ্যাটলিস্ট 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, অ্যাটলিস্ট 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। এখন কথা হলো, এই যে অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে যেই জিনিসটা তৈরি করে, ওটা হলো, তো ওটাকে তোমার হলো পলিপেপটাইড চেইন বলা হয়, ওটাকে তোমার পলিপেপটাইড চেইন বলা হয়।
এবং এই পলিপেপটাইড চেইনে একটাই তোমার 50টার অধিক অ্যামিনো অ্যাসিড থাকলে ওইটা দিয়েও তুমি প্রোটিন তৈরি করতে পারবা, বা দুইটা মিলে যদি 50টার বেশি অ্যামিনো অ্যাসিড তৈরি করে তো ওই দুইটা থেকেও তোমার তোমার প্রোটিন তৈরি হবে, বা তিনটা চারটা, এটা কোনো বিষয় না। অর্থাৎ প্রথম কন্ডিশন হলো 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, দ্বিতীয় কন্ডিশন হলো এক বা একাধিক পলিপেপটাইড চেইন হওয়া লাগবে, তৃতীয় কথা হলো এই পলিপেপটাইড চেইন গুলো সরল হইলে হবে না, এগুলাকে তোমার কি হওয়া লাগবে, এগুলাকে তোমার ফোল্ডেড বা জড়ানো পেঁচানো হওয়া লাগবে। আর চতুর্থ কথা হলো এগুলাকে এই জড়াই পেঁচায় একটা ত্রিমাত্রিক বিন্যাস তৈরি করা লাগবে। এখন এই চারটা পয়েন্ট যদি ফুলফিল হয় তাইলেই তোমার অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হবে, এর মধ্যে যদি একটা পয়েন্ট যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু আমার প্রোটিন হবে না, অর্থাৎ ওই জিনিসটা প্রোটিন হবে না যে জিনিসটা তৈরি হয়েছে। এই হলো তোমার প্রোটিন গঠনের শর্ত। তো এখানে পলিপেপটাইড চেইন অনুযায়ী তোমার হলো চারটা প্রকারভেদ দিয়ে আছে, অর্থাৎ এক্সাম্পল হিসেবে দিয়ে আছে। যদি একটা পলিপেপটাইড চেইন থাকে তাহলে ওই প্রোটিনটা হলো তোমার লাইসোজাইম, অর্থাৎ লাইসোজাইম প্রোটিনে একটা পলিপেপটাইড চেইন থাকে। তারপর তোমার ইন্টোগ্রিন প্রোটিন, ইনসুলিন প্রোটিন, এগুলাতে তোমার দুইটা পলিপেপটাইড চেইন থাকে। তারপর তোমার কোলাজেন প্রোটিনে তিনটা পলিপেপটাইড চেইন থাকে, তোমার হিমোগ্লোবিন প্রোটিনে চারটা পলিপেপটাইড চেইন থাকে, এরকম ভাবে। তো এই হলো গেল মোটামুটি। আর এই প্রোটিনটা কোথায় তৈরি হয়, এই প্রোটিনটা মূলত তৈরি হয় হলো আমাদের কোষে একটা অঙ্গাণু আছে রাইবোজোম, এখানে তোমার প্রোটিনটা তৈরি হয়। তো এখন আমাদের প্রোটিনের বৈশিষ্ট্যটা জানা লাগবে। তো প্রোটিনের প্রথম বৈশিষ্ট্য আমরা ক দ্বারা মনে রাখবো, কতে কলেট কতে কেলাসি, তো এইভাবে ক দ্বারা আমরা প্রথম বৈশিষ্ট্যটা মনে রাখবো। দেন দ্বিতীয় বৈশিষ্ট্য কি, প্রোটিনের বৈশিষ্ট্যগুলো আমরা হলো কিছু বৈশিষ্ট্য হলো আমরা অ্যামিনো অ্যাসিড থেকে আনবো, কিছু বৈশিষ্ট্য হলো আমরা অ্যামিনো অ্যাসিড থেকে আনবো। যেমন একটা বৈশিষ্ট্য কি, একটা বৈশিষ্ট্য হলো তোমার প্রোটিন, একটা বৈশিষ্ট্য ধরো প্রোটিন, তো অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিডে তোমার কি, অ্যামিনো অ্যাসিডে তোমার বাফার ক্ষমতা আছে, যেহেতু অ্যামিনো অ্যাসিড মিলে কি, অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়, তার মানে প্রোটিনেও ওয়ান কাইন্ড অফ বাফার ক্ষমতা আছে। তো এখানে দেখো প্রোটিনের একটা পয়েন্ট আছে, এটা বাফার দ্রবণ হিসেবে কাজ করে, তো অ্যামিনো অ্যাসিড থেকে এই পয়েন্টটা আমরা আনতে পারবো। তারপরে আরেকটা পয়েন্ট আছে, অ্যামিনো অ্যাসিডে একই সাথে ক্ষার আর অ্যাসিড মূলক থাকে, এই জন্য অ্যামিনো অ্যাসিডকে জুইটার আয়ন বলা হয়। যেহেতু এই অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি, তার মানে প্রোটিনেও একই সাথে ক্ষার আর অ্যাসিড মূলক আছে, বাট যেহেতু অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি তাই অ্যামিনো অ্যাসিড প্রোটিনকে আর আয়ন বলবো না, অ্যামিনো অ্যাসিডকে আমরা যৌগ বলবো। কেমন যৌগ, অ্যাম্ফোটেরিক যৌগ, কারণ এর মধ্যে একই সাথে তোমার অ্যাসিড আর ক্ষার মূলক আছে। তো এই পয়েন্টটাও আমরা কিন্তু অ্যামিনো অ্যাসিড থেকে আনতে পারবো। তো এইগুলা বাদে আরো কিছু পয়েন্ট আছে, যেমন হলো আরেকটা পয়েন্ট কি, তোমার অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড হলো তোমার পানিতে দ্রবণীয় আর অ্যালকোহলে অদ্রবণীয়। প্রোটিনও সেম, যেহেতু অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি তাই প্রোটিনও তোমার পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়। তো এই তিনটা পয়েন্ট আমরা অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিনের মধ্যে আনবো। তো এছাড়া আরেকটা পয়েন্ট আনবো হলো একটা ওয়ার্ড, পরিবর্তন দ্বারা। পরিবর্তন কি, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, ভৌত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তুমি প্রোটিনের হলো যে ধর্ম আছে, প্রোটিনের যে প্রকৃতি আছে, ধর্ম আছে, এটাকে তুমি পরিবর্তন ঘটাইতে পারবা। এছাড়া তুমি যদি প্রোটিনের সাথে অ্যাসিড যোগ করো তাইলে এর গঠনে পরিবর্তন আসবে, অর্থাৎ তুমি প্রোটিনের প্রকৃতিতেও পরিবর্তন আনতে পারবা ভৌত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, আবার এর সাথে অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে এর গঠনের পরিবর্তনও আনতে পারবে। এটা হলো তুমি অ্যাসিড যোগ করলে এটা হলো জমাট বাটে। তো এইভাবে পরিবর্তন দ্বারা আরো দুইটা পয়েন্ট আছে, দেন হলো তুমি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়, দেন প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এইভাবে আরো দুইটা পয়েন্ট পাবা। এইভাবে হলো তোমরা প্রোটিনের পয়েন্ট গুলো তোমরা মাথায় রাখবা। আর অন্যান্য ভাবে যদি তড়িৎ ধর্মী দিয়ে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা একটু অন্যান্যতে জেনে নিবা। তো গেল, আমরা প্রোটিনের বৈশিষ্ট্য শেষ করলাম। তো এরপরে আসে প্রোটিনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো প্রোটিনের শ্রেণী বিভাগ। তো এখানে তোমার প্রোটিনের অনেকগুলো শ্রেণী বিভাগ দিয়ে আছে। তো প্রথমে তোমার হলো হলো জৈবিক কার্যাবলীর উপরে ভিত্তি করে দুটা প্রকারভেদ দিয়ে আছে, একটা হলো গাঠনিক প্রোটিন আর একটা হলো তোমার কার্যকরী প্রোটিন। তো গাঠনিক প্রোটিনের অন্য নাম জানা লাগবে, একে তোমার ইংলিশে স্ট্রাকচারাল প্রোটিন বলা হয়, আর কার্যকরী প্রোটিনের অনেকগুলো অন্য নাম আছে, এটাকে তোমার নিয়ন্ত্রক প্রোটিন বলা হয়, ইংলিশে স্ট্রাকচারাল বা রেগুলেটরি প্রোটিন বলা হয়। তো অন্য নামগুলো জানা লাগবে আর এক্সাম্পল জানা লাগবে। তো এখানে আমরা একটা কাজ করব, আমরা হলো তন্তুময় প্রোটিনের এক্সাম্পলটা খুব ভালোভাবে পড়বো। তো সরি, তন্তুময় না, সরি, গাঠনিক প্রোটিনের এক্সাম্পল গুলো খুব ভালোভাবে পড়বো। কি কি এক্সাম্পল, তোমার কোলাজেন, তারপরে হলো কেরাটিন, তারপরে হলো ফাইব্রাইন, তারপরে হলো স্ক্লেরোটিন, তারপরে সেইন, তারপরে হলো তোমার হলো কন্ডিন, এই এক্সাম্পল গুলো আমরা খুব ভালোভাবে পড়বো। শুধু যে এক্সাম্পল পড়ে এরকম না, এগুলা কোথায় পাওয়া যায়, যে ব্র্যাকেটে যে জিনিসটা লিখা আছে শিং নখ, অর্থাৎ আমাদের হলো উপাঙ্গ আর হলো বহিত্বক, এইগুলাতে তোমার হলো ক্যারাটিনকে পাওয়া যায়। আমাদের হাড় হাড় রিলেটেড জিনিসপত্রে কোলাজেন পাওয়া যায়, মাকড়সার জালে ফাইব্রাইন পাওয়া যায়। তো এই হলো তোমার হলো গাঠনিক প্রোটিনটা আমরা একদম খুব ভালো করে পড়বো, খুব ভালো করে পড়লে আমরা অনেক লাভ পাবো। লাভ কোথায় পাবো, এই যে আকৃতি অনুযায়ী প্রোটিনের যেই প্রকারভেদ আছে ওইখানে লাভ পাবো। আর আমরা ওই যে তোমার হলো যেই প্রোটিনটা আছে, কার্যকরী প্রোটিনের প্রকারভেদ আছে, ওই ওই মানে উদাহরণ আছে, ওই উদাহরণগুলো আমরা পড়বো না, কার্যকরী প্রোটিনের উদাহরণগুলো আমরা পড়বো না, এগুলা পড়বো না। দেন আকৃতি অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা হয়, তোমার হলো তন্তুময় প্রোটিন বা ফাইব্রাস প্রোটিন আর হলো গ্লোবিউলার প্রোটিন। তো এখন তুমি যদি গাঠনিক প্রোটিন ভালো করে পড়ো তাহলে তুমি এখানে জাস্ট লিখে দিবা যে তন্তুময় প্রোটিন আর গাঠনিক প্রোটিন সেম জিনিস, অর্থাৎ গাঠনিক প্রোটিনের যেই হলো উদাহরণগুলা পড়ছিলা ওই উদাহরণগুলাই হলো তোমার তন্তুময় প্রোটিনে খাটবে, তাহলে তো কিন্তু তোমার তন্তুময় প্রোটিনের উদাহরণ আর পড়া লাগবে না।
এরপর হলো গ্লোবিউলার প্রোটিন। তো এখানে তোমার গ্লোবিউলার প্রোটিনের 3টা এক্সাম্পল দিয়ে আছে, তো এটা মনে রাখার টেকনিক হলো গ্লোবিউলাতেও গয়লয় আছে, আর ওই এক্সাম্পলের 2টাতে আবার গয়লয় আছে, তোমার মায়োগ্লোবিন আর হিমোগ্লোবিন 2টাতেই গয়লয় আছে। তো ওইটা দেখে চিনবা, আর ইনসুলিনটা একটু মনে রাখবা। মানে এখানে যদি তোমার এমসিকিউ আসে তাহলে এই 4টা অপশনের এক্সাম্পলের মধ্যেই তোমার এমসিকিউ আসবে, এই 4টা প্রকারভেদের এক্সাম্পল মধ্যে। তো এই ক্ষেত্রে তুমি যদি কার্যকরী প্রোটিনের এক্সাম্পল না পড়ো তাও হয়ে যাবে, কারণ এই 3টা তো তুমি পড়েছো। এই 3টা বাদে বাকি যেটা দেখবা ওটা হলো কার্যকরী প্রোটিনের মধ্যে পড়ে। এইভাবে তোমরা কিন্তু এই জিনিসগুলা করতে পারো। এরপরে কি আছে, এরপরে হলো তোমার দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনের প্রকারভেদ। তো দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে তোমার 3 ভাগে ভাগ করা হয়, তোমার সরল প্রোটিন, তোমার যুগ্ম প্রোটিন, আর হলো তোমার হলো উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। তো এই সরল প্রোটিনকে আবার 7 ভাগে ভাগ করা যায়। তো এখানে তোমাদের প্রধানত জানা লাগবে নামগুলা, সরল প্রোটিনের নামগুলা তোমার জানা লাগবে। নামগুলা কি কি, তোমার অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, পোলামিন, এই নামগুলা তোমার জানা লাগবে। আর দ্বিতীয়ত কি, এর এক্সাম্পল কয়েকটা স্পেসিফিক এক্সাম্পল জানা লাগবে, যেগুলো আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। যেমন অ্যালবুমিনের ক্ষেত্রে ডিমের সাদা অংশের ওভালবুমিন, গোমের লিউকোসিন, শিমের লিগুলিমিন, দুধের ল্যাক্টাবুমিন, এই কয়েকটা জানা লাগবে। দেন গ্লোবিউলিনের ক্ষেত্রে তোমার মটরের হলো লিগুলেমিন, চীনাবাদামের এরাচিন, ডিমের কুসুমের ওভোগ্লোবিউলিন, আলুর টিউবেরিন, এইগুলা জানা লাগবে। দেন গ্লুটেলিনে গমের গ্লুটেনিন, চালের অরাইজিনিন, এইগুলা জানা লাগবে। দেন হলো পোলামিনে তোমার হলো এই জব বার্লির হরডিন, ভুট্টার জেইন, গম ও রায়ের গিলিয়াডিন, এইগুলা জানা লাগবে। তো এই যে এইগুলা আমি দাগাই দিছি, এইগুলা একটু তোমার জানা লাগবে, তাছাড়া বাকিগুলা জানা লাগবে না। তারপরে হলো তোমার হিস্টোন। তো হিস্টোন সম্পর্কে তো এরকম এক্সাম্পল নেই, জাস্ট তোমার জানা লাগবে হিস্টোনটা কোথায় পাওয়া যায়। হিস্টোন আর প্রোটামিন তোমরা একসাথে পড়বে। হিস্টোন আর প্রোটামিন দুইটাই হলো তোমার নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়। এই দুইটাই হলো নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়। প্রোটামিন সম্পর্কে এক্সট্রা 2টা ইনফরমেশন জানা লাগবে। প্রথমত প্রোটামিন হলো সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, আর দ্বিতীয়ত এটা হলো শুক্রাণুতে পাওয়া যায়। অর্থাৎ নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিডে দুইটাই পাওয়া যায়, বাট মেইনলি শুক্রাণুর নিউক্লিয়াসে প্রোটামিনকে পাওয়া যায়, আর বাকি সবকিছুর নিউক্লিয়াসে হিস্টোনকে পাওয়া যায়। তো এইগুলো আমাদের জানা লাগবে। দেন স্কিলো প্রোটিন। তো স্কিলো প্রোটিনে একটা জিনিসই জানা লাগবে যে তোমরা গাঠনিক প্রোটিনের যে এক্সাম্পল গুলা পড়ছো ওইগুলা হলো স্কিলেরো প্রোটিনের ওই এক্সাম্পল। অর্থাৎ তোমার গাঠনিক প্রোটিন, তন্তুময় প্রোটিন আর স্কিলেরো প্রোটিন, এই 3টা প্রোটিনেরই এক্সাম্পল সেম। তো তুমি গাঠনিক প্রোটিন প্রপারলি বললে আরো 2টা পড়া তোমার এমনি হয়ে যাবে। আর এখানে আলাদাভাবে একটা জিনিস জানা লাগবে, তোমার হিস্টোন প্রোটিন, প্রোটামিন প্রোটিন, আর হলো তোমার অ্যালবুমিন প্রোটিন, এই 3টা প্রোটিন হলো পানিতে দ্রবণীয়। আর বাকি যেই সরল প্রোটিন গুলো আছে বাকি 4টা, এই 4টার একটাও পানিতে দ্রবণীয় নয়। এই জিনিসটা তোমাদের জানা লাগবে। এরপরে আসে হলো তোমার যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন। তো এখানে কি, এই প্রোটিন গুলোর বৈশিষ্ট্য হলো তোমার সরল প্রোটিন হলো তোমার পুরোপুরি প্রোটিন ছিল, এর ভিতরে তুমি প্রোটিন ছাড়া আর কিছু পাবা না। বা যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন হলো এখানে তোমার প্রোটিনের পাশাপাশি কিছু অপ্রোটিন জাতীয় পদার্থ পাওয়া যায়, এবং এই অপ্রোটিন জাতীয় পদার্থ অনুযায়ী মূলত তোমার এই যুগ্ম প্রোটিনের প্রকারভেদ গুলা হয়েছে। তো যেমন হলো তোমার প্রথম প্রকারভেদ নিউক্লিয় প্রোটিন। তো নিউক্লিয় প্রোটিন, এর নাম নিউক্লিয় প্রোটিন কেন, কারণ এখানে প্রোটিনের সাথে তোমার নিউক্লিক অ্যাসিড থাকে, তারপরে তোমার গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, এখানে প্রোটিনের সাথে শর্করা থাকে। লিপোপ্রোটিন, প্রোটিনের সাথে লিপিড থাকে। ক্রোমোপ্রোটিন, প্রোটিনের সাথে রঞ্জক পদার্থ থাকে। এইভাবে হলো এই জিনিসগুলো হয়। তো তোমার প্রথমত নামগুলা জানা লাগবে, প্রকারভেদের নামগুলো। দ্বিতীয়ত জানা লাগবে প্রোটিনের সাথে এখানে আর কি আছে, এইগুলা জানা লাগবে, আমি যেভাবে দাগাই দিচ্ছি। আর এক্সট্রা ভাবে তোমাদের জানা লাগবে নিউক্লিওপ্রোটিনটা ইসে পাওয়া যায়, তোমার ক্রোমোজোমে পাওয়া যায়। আর আর হলো তোমার লিপোপ্রোটিনটা হলো রক্তের প্লাজমা প্রোটিন হলো লিপোপ্রোটিন। আর হলো তোমার ক্রোমোপ্রোটিন হলো ক্যারোটিনয়েড, তারপরে হলো তোমার হিমোগ্লোবিন, এগুলোতে তোমার ক্রোমোপ্রোটিন পাওয়া যায়। তারপরে ফসফোপ্রোটিনটা তোমার হলো দুধের কেসিনোজিন, ডিমের ভাইটালিন, এগুলো হলো তোমার ফসফোপ্রোটিন। এরকম ছোটখাটো কয়েকটা জিনিস জানা লাগবে, যেগুলো আমি তোমাদেরকে অনেক সুন্দর করে দাগাই দিচ্ছি। তো এই গেল, এইভাবে তোমরা হলো দ্রবণীয়তার ভিত্তিতে তোমার যুগ্ম প্রোটিন যেই প্রকারভেদটা আছে ওটা হয়ে যাবে। এরপরে আছে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। তো এইগুলো এমন প্রোটিন হয়েছে তোমার শর্করার মতো অবস্থা, অর্থাৎ এরা আগে প্রোটিন ছিল, বাট কি হয়েছে পরবর্তীতে এদের যে মূল প্রোটিন মূলকটা আছে ওই মূলকটা হারায় যায়। এদের মূল প্রোটিন মূলকটা হারায় কি হয়ে যায়, মূল প্রোটিন মূলক হারায় এরা হলো তোমার ইসে পরিণত হয়ে যায়। এরা হলো তোমার এদের হলো মূল প্রোটিন মূলকটা হারায় যায়, এদের মূল প্রোটিন মূলকটা হারায় যে এরা হলো তোমার হলো অন্য কিছুতে পরিণত হয়। বাট যেহেতু এরা প্রোটিন থেকে তৈরি হয়েছে এই জন্য এদেরকে তোমার উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন বলা হয়েছে। তো এখানে তো এদের এক্সাম্পল গুলো তোমাদের জানা লাগবে না, কারণ তোমরা সরল প্রোটিন আর হলো তোমার যৌগিক প্রোটিন অলরেডি শিখে ফেলছো। তো ওইগুলা বাদে বাকি যা আছে সবই হলো তোমার উদ্ভূত প্রোটিন। তো এইগুলা কিন্তু তোমার আলাদাভাবে জানা লাগবে না, এইগুলা হলো তোমাদের আলাদাভাবে জানা লাগবে না। জাস্ট তোমরা একটা জিনিসই জানবা, জাস্ট এর একটা এক্সাম্পল ফাইব্রিন এক্সাম্পলটা একটু মাথায় রাখবা। আর প প দ্বারা যা আছে সবই হলো তোমার উদ্ভূত প্রোটিনের মধ্যে পড়ে।
এছাড়া আরো দুইটা কথা বলা আছে, মায়োসিন একটা সরল প্রোটিন, এখান থেকে উদ্ভূত প্রোটিন মায়োসান তৈরি হয়। অ্যালবুমিন একটা সরল প্রোটিন, এখান থেকে অ্যালবুমাস তৈরি হয়, যেটা হলো উদ্ভূত প্রোটিন। এগুলো হালকা পাতলা তোমরা একটু জানতে পারো, এই এতটুকুই, এর বাইরে আর তোমাদের যাওয়া লাগবে না। তো এর বাইরে তোমাদের যাওয়া লাগবে না, তো এই এতটুকু শিখলেই হচ্ছে। এরপরে কি, এরপরে আরো একটা প্রকারভেদ দিয়ে আছে গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো প্রথম শ্রেণীর প্রোটিন আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, তো এইগুলো মনে রাখার টেকনিক হলো, প্রথম শ্রেণীর প্রোটিন হলো যেগুলোর দাম বেশি ওইগুলো হলো প্রথম শ্রেণীর প্রোটিন, আর যেগুলোর দাম কম ওইগুলো হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। কারণ যারা প্রথম শ্রেণীতে থাকে তাদের একটা অন্যরকম একটা দাম আছে, তারা একটু বড় লোক টাইপের, এই জন্য এদের দাম বেশি। আর দ্বিতীয় শ্রেণীর দাম কম। তো তোমরা যদি এক্সাম্পল দেখো, প্রথম শ্রেণীর প্রোটিনে মাছ, মাংস, ডিম, দুধ, সয়াবিন তেল, বাদাম, এগুলো সবেরই দাম বেশি, তাই এগুলো প্রথম শ্রেণী। আর যেগুলো হলো তোমার উদ্ভিজ প্রোটিন, যেগুলো অর্থাৎ শিম, বরবটি, এইগুলা কি, এগুলো হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, তোমরা নাম দেখে বুঝে যাবা। আর এখানে তোমার তারপরে দিয়ে আছে, তো সরল প্রোটিনের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা যে প্রকারভেদ মনে রাখার ক্ষেত্রে দেখো, যুগ্ম প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন আর লাস্টেই প্রোটিন আছে, অর্থাৎ লাস্টে প্রোটিন দেখলেই তুমি ভেবে নিবা যে এরা হলো যুগ্ম প্রোটিনের প্রকারভেদ। কিন্তু কাহিনী বাড়বে কিসে, কাহিনী বাড়বে হলো স্কেলেরও প্রোটিন, স্কেলেও প্রোটিনেরও লাস্টে প্রোটিন আছে, বাট কি এটা হলো সরল প্রোটিন। তো এটা একটু আমাদের খেয়াল রাখা লাগবে, স্কেলের প্রোটিন হলো এমন একটা প্রোটিন যার লাস্টে প্রোটিন আছে, তাও কি, তাহলে এটা একটা সরল প্রোটিন। এটা একটু আমাদের মাথায় রাখা লাগবে। এই হলো মোটামুটি তোমার প্রোটিনের হলো প্রকারভেদ আমরা মোটামুটি শেষ করলাম। এরপরে কি আছে, এরপরে হলো তোমার প্রোটিনের কাজ আছে, এরপরে আছে হলো তোমার প্রোটিনের কাজ। তো প্রোটিনের কাজ তো প্রথম কথা তোমাদের জানা লাগবে, এটা কি, এটা মূলত প্রাণীর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, প্রাণীর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এরপরে কি, এরপরে আমরা জানি কি, প্রোটিন মডিফাই হয়ে তোমার এনজাইম তৈরি হয়, হরমোন তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, ইন্টারফেরন তৈরি হয়, তারপরে হলো তোমার আর কি তৈরি হয়, হিমোগ্লোবিন তৈরি হয়, এগুলো সবই প্রোটিন। তো তুমি জানো এইগুলো সবই প্রোটিন, তো এইগুলো সবার একটা নির্দিষ্ট কাজ আছে। এনজাইম হলো তোমার হলো জীবদেহের ক্রিয়া বিক্রিয়াকে ত্বরান্বিত করে, হরমোন হলো দেহের বিভিন্ন স্থানে মাত্রা বহন করে, তারপরে হিমোগ্লোবিন হলো সারা দেহে অক্সিজেন বহন করে, তারপরে ইন্টারফেরন হলো তোমার হলো ভাইরাস আর হলো ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এগুলো এদের কাজ। যেহেতু এরা সবাই প্রোটিন দ্বারা গঠিত, তার মানে প্রোটিনের কাজও এগুলো। তো এইভাবে কিন্তু এইগুলা দ্বারা কিন্তু তুমি প্রোটিনের 5 থেকে 6টা কাজ বের করে ফেলা দিতে পারবা, দেখবা যে প্রোটিনের ম্যাক্সিমাম কাজই শেষ, ম্যাক্সিমাম কাজই শেষ। আর বাদ থাকতেছে কি, হিস্টোন একটা প্রোটিন। তো তোমার নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান হিসেবেও প্রোটিন কাজ করে, যে কোন প্রোটিনটা, হিস্টোন প্রোটিন। আর পিগমেন্ট হিসেবে এটা আগেই পড়াইছি, যে রঞ্জক হিসেবে তোমার হলো একটা রঞ্জক আছে রডোপসিন, তো এই রঞ্জকটা তোমার প্রোটিন দ্বারা তৈরি হয়, অর্থাৎ প্রোটিন হলো তোমার রডোপসিন রঞ্জক তৈরি করে। তো এটাও তোমরা আগে থেকে জানো, তো এগুলো আমরা অলরেডি জানি, তো এই প্রোটিনের কাজটা তোমাদের কাভার হয়ে যাবে। তারপরে কি, তারপরে আরেকটা জিনিস তোমরা জানবা, যে 1 গ্রাম প্রোটিন থেকে তুমি 4 কিলো ক্যালোরি শক্তি পাবা, 1 গ্রাম শর্করা থেকেও 4 কিলো ক্যালোরি শক্তি পাবা, বাট 1 গ্রাম লিপিড থেকে তুমি 9 কিলো ক্যালোরি শক্তি পাবা। তো এটা একটু জেনে রাখবা। এরপরে কি, এরপরে হলো তোমার আর দুইটা মানে এমসিকিউ টাইপ আছে, যে মস্তিষ্কে এক ধরনের প্রোটিন উৎপন্ন হয়, এটার নাম হলো তোমার এন্ডোরফিন। তো এটা মূলত ব্যথানাশক হিসেবে কাজ করে। আরেকটা প্রোটিন আছে আমাদের বডিতে, এই প্রোটিনকে এস ফ্যাক্টর বলা হয়, এটা হলো আমাদের ঘুম সৃষ্টিতে সাহায্য করে। এই দুইটা তোমরা জানবা। দেন এখানে একটা দিয়ে আছে, একটা মানে চার্ট টাইপের দিয়ে আছে। তো এখানে বলছে যে আমাদের বডিতে যে অ্যান্টিবডি আছে, এটা কি, এটা হলো তোমার হলো, এটাকে তোমার হলো সংক্রামক যোদ্ধা বলা হয়, কারণ কি এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেন কি আছে, দেন হরমোন আছে, এটা হলো সারা দেহে বার্তা বহন করে, তাই এদের বার্তাবাহক বলা হয়। দেন হিমোগ্লোবিন আছে, এটা কি সারা দেহে অক্সিজেন বহন করে, তাই এটাকে ট্রান্সপোর্ট বলা হয়। দেন হলো তোমার হলো আরেকটা আছে তো আরেকটা মানে অনেকগুলো প্রোটিন মিলে একটা প্রোটিনের একটা আছে, যেটাকে তোমার হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলা হয়। অর্থাৎ এরা কি, এরা হলো অনেকগুলো প্রোটিনের মিশ্রণ, এদের একসাথে কি বলে, এদের একসাথে তোমার হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলা হয়। তো এরা কি করে, এরা হলো তোমার, তো এই 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 প্রোটিন গুলা কি করে, এই প্রোটিন গুলা দ্বারা তোমার এইগুলা হলো তোমার হলো কোষের মধ্যে ইউনিকনেস আনে, অর্থাৎ তোমার প্রতিটা প্রতিটা তোমার হলো কোষের একটা নির্দিষ্ট স্পেশাল প্রোটিন থাকে, যে স্পেশাল প্রোটিন দ্বারা মূলত ওই কোষকে শনাক্ত করা হয়। তো এই স্পেশাল প্রোটিন গুলার মানে একত্রে এদেরকে হিস্টো কম্পিটিবিলিটি কমপ্লেক্স বলা হয়, আর এই কারণে এদেরকে কোষীয় মার্কার বলা হয়। তো তোমরা মোটামুটি বোঝো। দেন এনজাইম কি, এনজাইম হলো তোমার কোষের ক্রিয়া বিক্রিয়াকে ত্বরান্বিত করে, এই জন্য এটাকে ক্যাটালিস্ট বলা হয়। দেন হলো তোমার অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন হলো আমাদের বডির একমাত্র প্রোটিন যারা হলো চলতে পারে, তাই এদেরকে চলনশীল প্রোটিন বলা হয়। তো এগুলো মোটামুটি তোমরা পারবা, এগুলো না পারার কিছু নেই, এগুলো তোমরা বুঝো। দেন আরেকটা জিনিস আছে, তোমার দুধ আর ডিমকে তোমার আদর্শ খাদ্য বলা হয়। এখন কথা হলো, দুধ আর ডিমকে কেন আদর্শ খাদ্য বলা হয়? কারণ হলো, জানো আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড চিনি, যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো 8টা। তো তোমার সবার আদর্শ খাদ্য হওয়ার জন্য তোমার এই 8টা অ্যামিনো অ্যাসিডই তাদের মধ্যে থাকা লাগে, প্লাস একটা নির্দিষ্ট পরিমাণে থাকা লাগে, অর্থাৎ ওই পরিমাণের থেকে যদি কম থাকে তাহলে তারা আদর্শ খাদ্য হবে না।
এবং কথা হলো এই 8টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো অ্যাসিড হলো ট্রিপ্টোফেন। তো এই ট্রিপ্টোফেন হলো মাছ আর মাংসে তোমার নির্দিষ্ট পরিমাণের থেকে কম থাকে, অর্থাৎ ট্রিপ্টোফেনের নির্দিষ্ট পরিমাণ হলো 1.4। তো মাছ আর মাংসের ক্ষেত্রে ট্রিপ্টোফেনের মাত্রা 1.4-এর কম থাকে, এর জন্য মাছ আর মাংস হলো আদর্শ খাদ্য হয় না। আর দুধ আর ডিমের ক্ষেত্রে 1.4 বা তার বেশি থাকে ট্রিপ্টোফেন, আর বাকিগুলা থাকে, এই জন্য দুধ আর ডিম হলো তোমার আদর্শ খাদ্য। এটা তোমরা মোটামুটি বুঝলা। তো আমরা আমাদের প্রোটিন টপিকটাও শেষ করলাম, তো এরপরে আমরা এনজাইম টপিকটা শিখবো, তারপরে হলো আমরা লিপিডে আসবো। তো এনজাইম, এনজাইম হলে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, অর্থাৎ এই প্রোটিনটাই তোমার হলো মডিফাই হয়ে এনজাইম তৈরি হয়। প্রোটিনটাই তোমার মডিফাই হলে তোমার কি হয়, এনজাইম তৈরি হয়। তো এখানে এনজাইম সম্পর্কে তোমার কিছু মানে ইনফরমেশন জানা লাগবে, যে প্রথম আবিষ্কৃত এনজাইম কি, জাইমিস। এটা কিসে আবিষ্কার করা হয়, এটা হলো ইস্টে আবিষ্কার করা হয়, ইস্টে আবিষ্কৃত হয়। তো ইস্ট কি, ইস্ট হলো একটা এককোষী ছত্রাক, তো এটা আমাদের জানা লাগবে। দেন দ্বিতীয় কথা হলো একজন বিজ্ঞানী আছে যার নাম হলো সামনা। তো সামনান একটা কথা বলছেন, এনজাইমস আর প্রোটিন। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা, যে সামনারের কথা হলো এনজাইমস আর প্রোটিন, এর একটু তোমরা মাথায় রাখবা। তারপরে কি আছে, তারপরে হলো তোমার এখন এনজাইমের কিছু বেসিক বৈশিষ্ট্য দিয়ে আছে, কি এটা হলো জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থাকে, অর্থাৎ জীবদেহে খুব কম পরিমাণে এনজাইম পাওয়া যায়। দেন দ্বিতীয় কথা হলো এরা হলো জীবদের বিভিন্ন বিক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ বিক্রিয়ার গতি বাড়ায় দেয় বা কমায় দেয়, এরকম কিছু একটা কাজ করে। তৃতীয় কথা হলো বিক্রিয়ার পরে এরা অপরিবর্তিত অবস্থায় থাকে, অর্থাৎ একটা এনজাইম যদি কোনো বিক্রিয়াতে ব্যবহার করা হয়, বিক্রিয়ার পরে ও সেম ওই অবস্থায় থাকে যেটা প্রথমে যেরকম ছিল, অর্থাৎ বিক্রিয়ার মাধ্যমে এনজাইমের কোনো পরিবর্তন হয় না। আর চতুর্থ কথা হলো এরা হলো তোমার প্রোটিন জাতীয় পদার্থ, অর্থাৎ প্রোটিনটা মডিফাই হয়ে এনজাইম তৈরি হয়। তো এই জিনিসগুলো আমাদের এনজাইম সম্পর্কে জানা লাগবে, তাহলে আমরা চিনতে পারবো যে এনজাইমটা আসলে কি। তো এইগুলো হলো এনজাইমের বেসিক বৈশিষ্ট্য। এখন এনজাইম কি দ্বারা গঠিত, এনজাইম হলো প্রোটিন যা দ্বারা গঠিত, এনজাইমও তাই দ্বারা গঠিত, অর্থাৎ প্রোটিন মেইনলি তোমার কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেন দ্বারা গঠিত। এনজাইম হলো তোমার ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত। বাট প্রোটিনে তোমার এই চারটা জিনিসের পাশাপাশি তোমার তামা, সালফার আর হলো থাকতে পারে, সরি, থাকে হলো তোমার তামা, সালফার আর আয়রন থাকতে পারে। তো এনজাইম যেই প্রোটিনটা, ওই প্রোটিনে তোমার এই সালফারটা থাকে, এক্সট্রা ভাবে তুমি এনজাইমে সালফারকে পাবা। তো এইগুলো তোমার হালকা পাতলা জানা লাগবে। আর এনজাইমকে তোমার জৈব অনুঘটক বলা হয়, অর্থাৎ অর্গানিক ক্যাটালিস্ট বলা হয়, অর্থাৎ এটা এমন একটা অনুঘটক, মানে তোমার ইসের তোমার প্রভাবকের আরেক নামই হলো অনুঘটক, অর্থাৎ এটা বিক্রিয়াকে প্রভাবিত করে, এর জন্য এটাকে তোমার অনুঘটক বলা হয়। আর এটা যেহেতু প্রাকৃতিক ভাবে তৈরি হয়, এজন্য এটা হলো জৈব অনুঘটক। তো এই হলো আরেকটা জিনিস। তো মোটামুটি এইগুলো আমাদের এনজাইম সম্পর্কে জানা লাগবে। এরপরে কি আছে, এরপরে তোমার এনজাইমের বৈশিষ্ট্য দেয়া আছে। তো এনজাইমের বৈশিষ্ট্য দেওয়া আছে, তো প্রথম কথা, যেহেতু এটা প্রোটিন জাতীয় পদার্থ, তার মানে এটা প্রোটিন ধর্মী। তারপরে আমরা প্রোটিনের বৈশিষ্ট্য কেমন, প্রোটিন হলো তোমার কলের ধর্মী এবং ক্যালাসিত। যেহেতু এটা প্রোটিন জাতীয় পদার্থ, তার মানে প্রোটিন যেহেতু কলের ধর্মী, তার মানে এনজাইম হলো তোমার কলের ধর্মী। তো এটা আমাদের জানা লাগবে। তার নেক্সট তোমার কিছু কিছু জিনিস আমাদের এক্সট্রা ভাবে জানা লাগবে। তো তিনটা পয়েন্ট তোমার, পিএইচ, টেম্পারেচার আর ইউভি। অর্থাৎ তোমার এনজাইমের ক্ষেত্রে কি, এনজাইমের কার্যকারিতা, অর্থাৎ এনজাইমের কার্যকারিতা পিএইচ এর উপর নির্ভর করে, ইউভির উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ যখন কোনো কিছুর পিএইচ 6 থেকে 9 হবে, তখন কি এনজাইম হলে এর হাইয়েস্ট পারফরমেন্সটা দেবে। বাট এর কম বেশি হলে কি হবে, এনজাইমের পারফরমেন্সটা হাইয়েস্ট হবে না। কারণ কি, এটা টেম্পারেচার উপর নির্ভর করে। কেমনে নির্ভর করে, যখন হলো কোনো জায়গায় টেম্পারেচার 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন হলো এনজাইম হলো এর হাইয়েস্ট পারফরমেন্সটা দেয়। বাট টেম্পারেচার যখন এর কম বেশি হয়, তখন কি হয়, হাইয়েস্ট পারফরমেন্স এনজাইম দিতে পারে না। বাট এখানে একটা কথা আছে, টেম্পারেচার যখন অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়, তখন এনজাইম পুরোপুরি নষ্ট হয়ে যায়। বাট টেম্পারেচার যদি অনেক কমে যায়, ধরো -60 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, তাও এনজাইম কিন্তু একদম নষ্ট হয়ে যাবে না, এর কার্যকারিতা কমে যাবে, বাট এনজাইম নষ্ট হয়ে যাবে না। তারপরে ইউভি হলো এনজাইমের কার্যকারিতা প্রভাবিত করে, অর্থাৎ কোনো পরিবেশে যদি ইউভি রশ্মি অনেক বেশি পরিমাণে থাকে, তাহলে এনজাইমের কাজটা প্রপারলি হবে না, অর্থাৎ এর হাইস্ট পারফরমেন্স দিতে পারবে না। পরের পয়েন্ট হলো পানি। পানি দ্বারা আরো দুইটা পয়েন্ট আমরা মাথায় রাখতে পারি। এনজাইম হলো তোমার পানিতে দ্রবণীয়, এখন এই দ্রবণীয়তা নিয়ে আরেকটা কথা মাথায় রাখবা, যে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এনজাইম সবই একই টাইপের জিনিস, এর জন্য তিনজনই পানিতে দ্রবণীয়। বাট তোমার প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড হলো অ্যালকোহলে অদ্রবণীয়, বাট এনজাইম হলো অ্যালকোহলে দ্রবণীয়। এটা আমাদের আলাদাভাবে জানা লাগবে, যে এনজাইম হলো অ্যালকোহলে দ্রবণীয়। আর পানি দ্বারা আরেকটা পয়েন্ট জানবো, যে এনজাইমের কার্যকারিতার জন্য পানি প্রয়োজন, অর্থাৎ শুধু এনজাইম কখনো কাজ করতে পারে না, এনজাইমকে কাজ করাতে হলে ওইখানে তোমার অবশ্যই পানি যোগ করতে হবে। তো এটা একটু মাথায় রাখা লাগবে, যে এই দুইটা পয়েন্ট হলো আমরা পানি দ্বারা মাথায় রাখবো।
এছাড়া আমরা আগে কিছু বেসিক পয়েন্ট বলছি কি এটা হলো জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান, এটা হলো ক্রিয়া বিক্রিয়াকে হলো জীবদেহের বিক্রিয়াকে ত্বরান্বিত করে। তারপরে হলো এটা কি, এটা হলো তোমার বিক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে, এগুলা হলো এনজাইমের বৈশিষ্ট্য। আর এছাড়া হলো কি এরা বিক্রিয়ার সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। তো বিক্রিয়া ওয়ার্ডটা দ্বারা কিন্তু আমরা এই 3 থেকে 4টা পয়েন্ট মাথায় রাখতে পারি। তো এইভাবে মোটামুটি আমরা এনজাইমের সবগুলা বৈশিষ্ট্যই আমরা কভার করে ফেলবো। আমি তোমাদেরকে আরো প্রপারলি আমার ভিডিওতে শিখাইছি তো কিভাবে তোমরা এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা। এরপরে কি আছে, এরপরে হলো তোমার মোটামুটি আমরা এনজাইম সম্পর্কে অনেক কিছু জেনে গেছি। এরপরে কি, এরপরে আসে হলো এনজাইম। তো এনজাইম তোমার দুই টাইপের হয়, কোনো এনজাইমের ভিতরে শুধু প্রোটিনে থাকে, আবার কিছু এনজাইমের ভিতরে তোমার প্রোটিনের পাশে কিছু অপ্রোটিন জাতীয় পদার্থ থাকে, কিছু অপ্রোটিন জাতীয় পদার্থ থাকে। তো যেসব এনজাইমে শুধু প্রোটিন থাকে ওইগুলাকে তোমার সরল এনজাইম বলা হয়। আর যেসব এনজাইমে প্রোটিনের সাথে অপ্রোটিন জাতীয় পদার্থ থাকে এই এনজাইম গুলাকে তোমার কি বলে, এই এনজাইম গুলাকে তোমার যুগ্ম এনজাইম বা যৌগিক এনজাইম বা জটিল এনজাইম বা সংশ্লেষিত এনজাইম বলা হয়। এখন যে যুগ্ম এনজাইম আছে এদের প্রোটিন অংশ আছে আর অপ্রোটিন অংশ আছে, তো এদের প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলা হয়, আর এদের অপ্রোটিন অংশকে তোমার প্রোস্থেটিক গ্রুপ বলা হয়। মানে এই অপ্রোটিন অংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই যে এনজাইমে যদি অপ্রোটিন অংশ যদি ধাতু হয় তাহলে তাদেরকে তোমার কোফ্যাক্টর বলা হয়, আর অপ্রোটিন অংশ যদি তোমার জৈব রাসায়নিক পদার্থ হয় তাহলে তাদেরকে তোমার কোএনজাইম বলা হয়। এখন ধাতু বলতে তোমার কোফ্যাক্টর বলতে কারা থাকতে পারে, তোমার আয়রন, কপার, নিকেল এগুলা থাকতে পারে। আর জৈব রাসায়নিক পদার্থ বলতে তোমার এনএডি, এফএডি, তারপরে এটিপি এইগুলা থাকতে পারে। অর্থাৎ এইগুলা কি, এইগুলা হলো তোমার অপ্রোটিন জাতীয় পদার্থ, অর্থাৎ এইগুলা মেইনলি তোমার শর্করা, লিপিড এইগুলা দ্বারা তৈরি পদার্থ। এই জন্য এগুলা কি, এগুলা হলো অপ্রোটিন জাতীয় পদার্থ। এই হলো কাহিনী। তো আমরা মোটামুটি কোফ্যাক্টর আর কোএনজাইম খুব ভালো করে বুঝলাম। এরপরে কি আছে, এনজাইম কাজ করে হলো তোমার তালা চাবির মতো, এটা জাস্ট এমসিকিউর জন্য আমাদের মাথায় রাখা লাগবে। দেন এনজাইম ইজ প্রকারভেদ। তো এনজাইমকে তোমার দুইটা জিনিসের উপরে বেস করে ভাগ করা যায়। একটা হলো গঠনের উপরে, অর্থাৎ যেটা একটু আগে বললাম যে যেটা হলো শুধু, অর্থাৎ যেই এনজাইম গুলা কি, যে এনজাইমে শুধু প্রোটিন থাকে ওগুলোকে সরল এনজাইম বলা হয়, আর যেগুলোকে প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকে ওগুলোকে তোমার হলো সংশ্লেষিত যৌগিক বা জটিল বা যুগ্ম এনজাইম বলা হয়। তো ওই জিনিসটা এখানে প্রথমে দিয়ে আছে। দেন হলো তোমার বিক্রিয়াকে প্রভাবিত করার উপরে ভিত্তি করে, বিক্রিয়াকে প্রভাবিত করার উপরে ভিত্তি করে তোমার এনজাইমকে কি, এনজাইমকে তোমার আবার হলো তোমার হলো কয়টা, 9 ভাগে ভাগ করা হয়। 9 ভাগে ভাগ করা হয়। তো এখানে আমরা এদের এক্সাম্পল গুলা শিখবো না, নামগুলাও অত প্রপারলি শিখবো না, আমরা জাস্ট একটা ছন্দ শিখবো। ছন্দটার নাম হলো অতলিল ক্যাপ, অতলিল ক্যাপ। তো এই ছন্দে কি আছে, এই ছন্দে যতগুলো ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ড দ্বারা এই প্রকারভেদের এক একটা এনজাইমকে বহন করে। তো তোমরা চাইলে সবগুলা নামও শিখতে পারো, বা আমাদের এমসিকিউর জন্য যেটা শিখা লাগবে এখানে নিচে একটা কথা লিখা আছে, আইইউবি অনুসারে এনজাইম হলো প্রথম 5 প্রকার, অর্থাৎ এনজাইমের প্রথম 5, সরি, আইইউবি অনুযায়ী এনজাইম হলো প্রথম 6 প্রকার। তো এই 6 প্রকার হলো অতলিল, অর্থাৎ অতলিলের যে 6টা ওয়ার্ড আছে এই 6টা ওয়ার্ড প্রথম 6 প্রকারকে বহন করতেছে। আর বাকি যে 3 প্রকার আছে এই 3 প্রকার হলো আইইউবি অনুসারে এনজাইমের প্রকারভেদ নেই। তো এই 3টা আমরা মাথায় রাখবো, সিতে কার্বক্সিলেজ, এতে এপিমারেজ, আর পিতে হলো ফসফোরাইলেজ। আর বাকি যা দেখবো ওইগুলা হলো কি, ওইগুলা হলো অতলিলের মধ্যে পড়ে। তো এইভাবে তোমরা জাস্ট ক্যাপটা মাথায় রাখলেও আর অতলিল ক্যাপ ওয়ার্ডটা মাথায় রাখলেই তুমি কিন্তু এনজাইমের এই প্রকারভেদটা পেয়ে যাবে, আর কিছু শিখা লাগবে না। তো মোটামুটি এটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আসলে এনজাইমের কার্যকরিতার প্রভাব, তো প্রভাবক। তো এনজাইমের কার্যকরিতার প্রভাবক কি, প্রভাবক হলো এখানে আমি তোমাদেরকে 4টা প্রভাবক পড়তে বলছি। তাপমাত্রা তোমরা অলরেডি জানো কিভাবে প্রভাবিত করে, পিএইচ এটা মোটামুটি জানো, বাট এখানে কয়টা স্পেসিফিক পিএইচ দিয়ে আছে, যে পেপসিন এনজাইম যখন পিএইচ 2 হয় খুব ভালো কাজ করে। তোমার হলো ইনভার্টেজ এনজাইম যখন পিএইচ 4.5 হয় খুব ভালো কাজ করে। ইউরিয়েজ এনজাইম যখন পিএইচ 7 হয় তখন খুব ভালো কাজ করে। দেন হলো তোমার টিপসিন এনজাইম যখন পিএইচ 8 হয় তখন খুব ভালো কাজ করে। তো এইগুলা তোমরা একটু আলাদাভাবে মুখস্থ করা লাগবে, কিভাবে মুখস্থ করবে এটাও তোমাদের জানানো হয়েছে। দেন পানি, পানি ছাড়া এনজাইম কাজ করে না, এটা তোমরা জানো। দেন ধাতু, তো ধাতু দুইটা যে কথা বলা আছে, কিছু কিছু ধাতু আছে যেগুলো এনজাইমের ক্রিয়াকে কি করে, এনজাইম কি এনজাইমের কার্যক্ষমতা বাড়ায় দেয়, আবার কিছু কিছু ধাতু আছে যেগুলো কমায় দেয়। তো তোমরা একটা পড়বা, হয় কমানোটা পড়বা না বাড়ানোটা পড়বা। তো আমি কমানোটা পড়তাম, তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কমানোটা পড়বা, কারণ ওইটা পড়া অনেক ইজি। কপার, জিঙ্ক আর সিলভার এমনি মাথায় ঢুকে যাবে। তো গেল। তো এইভাবে তোমরা প্রভাবকটা শেষ করলে। এরপরে কি, এরপরে আসে হলো তোমার এনজাইমের ব্যবহার। তো এখানে তোমার এক একটা এনজাইম দিয়ে এগুলো কিসে কিসে ব্যবহৃত হয় ওটা তোমার বলা আছে। তো প্রথমে আছে সেলুলোজ এনজাইম। তো প্রথম কথা কি, প্রথম কথা হলো এই যে তৃণভোজী উদ্ভিদ, কাঁচা উদ্ভিদ পরিপাক করতেছে, তৃণভোজী প্রাণী কাঁচা উদ্ভিদ পরিপাক করতেছে, এর কারণ কি, এর কারণ হলো সেলুলেজ এনজাইম। এছাড়াও এর আরো কিছু কাজ তোমাদের জানা লাগবে, কফি প্রক্রিয়াজাতকরণ, তারপরে পেপার শিল্পে, ওষুধ শিল্পে ব্যবহার, তারপরে হলো তোমার হলো ওয়াশিং পাউডার আর ডিটারজেন্ট এগুলাতে ব্যবহার। তো এইগুলা তোমরা এই ব্যবহারটা শিখে নিবা, তোমাদেরকে আমি শিখাইছিলাম কেমনে মনে রাখবা। দেন প্রোটিয়েজ এনজাইম, তো এখানে একটা কথা বলছিলাম যে প্রোটিয়েজ এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিন
প্রোটিন পরিপাককারী এনজাইম, তিনটা জিনিসই সেম, অর্থাৎ প্রোটিন পরিপাককারী এনজাইম, প্রোটিয়েজ এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, তিনটাই হলো সেম কথা। অর্থাৎ এগুলো হলো অনেকগুলো এনজাইমের মিশ্রণ যারা মেইনলি হলো প্রোটিনকে পরিপাক করে। এখানে তোমার তিনটা এক্সাম্পল দিছে, পেপসিন, টিপসিন আর পেপেন, এরা হলো তোমার প্রোটিনকে পরিপাক করে, তাই এদেরকে প্রোটিয়েজ বা প্রোটিওলাইটিক এনজাইম বলা হয়। এখানে তোমাদের দুইটা ব্যবহার করতে বলছে, একটা হলো জীববিজ্ঞানের মৌলিক গবেষণার ব্যবহার, একটা হলো রক্ততঞ্জনের ভূমিকা। তো এই দুইটা ব্যবহার তোমরা পড়বা। এরপরে অ্যামাইলেজ এনজাইম, তো অ্যামাইলেজ এনজাইমে তোমার এটা পড়ার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই, স্টাস, অর্থাৎ তোমাদের অপশনে বা প্রশ্নে স্টাস দেখলেই তুমি ভাববা যে এর সাথে অ্যামাইলেজ এনজাইমের সম্পর্ক আছে। তো এই স্টাস হওয়ার দ্বারাই আমাদের তিনটা পয়েন্ট কাভার হয়ে যাবে। আর চতুর্থ কারে একটা পয়েন্ট আছে, প্যানক্রিয়েটিভ এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিতে ব্যবহৃত হয়, এটা একটু মুখস্থ রাখবো। এরপরে আছে ক্যাটালিস এনজাইম, তো ক্যাটালিসের ক্ষেত্রে এরকম একটা কিওয়ার্ড আছে, সেটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2, অর্থাৎ তুমি প্রশ্নে বা অপশনে H2O2 দেখলেই তুমি বুঝতে পারো যে এটা হলো ক্যাটালিস এনজাইমের ব্যবহার। এক্সট্রা ভাবে একটা জিনিস মাথায় রাখা লাগবে, হলো চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারে, এটা মাথায় রাখা লাগবে। আরেকটা মাথায় রাখবে যে এটা হলো রাবার শিল্পে ব্যবহার করা হয়। তো ক্যাটালিস এনজাইম গেল। এরপর হলো জাইমেস এনজাইম, তো জাইমেস এনজাইমের ক্ষেত্রে তোমার মানে এটা মূলত উৎপাদনে ব্যবহার করা হয়। কি কি উৎপাদনে? বদ হজমের ওষুধ, তারপরে হলো তোমার অ্যালকোহল উৎপাদনে, এগুলা উৎপাদনে ব্যবহার করা হয়। এরপর আছে লাইপেজ এনজাইম, তো লাইপেজ এনজাইমের দুইটা ব্যবহার আমাদের শেখা লাগবে, এটা হলো দই আর পনির শিল্পে ব্যবহার করা হয়, এটা দই পনির শিল্পে ব্যবহার করা হয়, আর অগ্নাশয়ের রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। তো এই দুইটা ব্যবহার আমাদের শেখা লাগবে। তো পরের পৃষ্ঠায় আসবো, পরের পৃষ্ঠায় তোমার প্রথমত তোমাদের আলাদা আলাদা ভাবে বলা আছে। তো প্রথমত একসাথে আমরা দুইটা শিখবো, ফলের রস তৈরিতে কোনটা ব্যবহার করা হয় আর পনির তৈরিতে কোনটা ব্যবহার করা হয়। ফলের রস তৈরিতে পেকটিন এনজাইম ব্যবহার করা হয়, আর পনির তৈরিতে রেনিন এনজাইম ব্যবহার করা হয়। তো এই দুইটা আমরা প্রথমত শিখবো। দেন কি, দেন হলো আমাদের হলো আর মানে একসাথে আমরা কিছু জিনিস পড়বো। একসাথে আমরা কি কি পড়বো? তোমার হলো চামড়া লোম মুক্তকরণ, চামড়া লোম মুক্তকরণ। দেন কি, দেন হলো তোমার হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। দেন হলো ফটোগ্রাফি শিল্প। তো এই তিনটাতে একই এনজাইম ব্যবহার করা হয়, অর্থাৎ প্রোটিওলাইটিক বা প্রোটিয়েজ এনজাইম এই তিনটাতে ব্যবহার করা হয়। তো এই তিনটা আমরা একসাথে শিখবো। দেন হলো প্রাণ রাসায়নিক বিশ্লেষণে ব্যবহৃত এনজাইম, অর্থাৎ ইউরিয়া শনাক্তকরণে ইউরিয়াস এনজাইম, ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ইউরিকেজ এনজাইম, আর হলো মাথা, মস্তিষ্ক আর ধমনীতে জমাট বাঁধা রক্ত গলাতে ইউরোবাইলেস এনজাইম। তো এই তিনটা আমরা একসাথে পড়বো, এই তিনটা আমরা একসাথে পড়বো। এছাড়া আমরা আলাদাভাবে পড়ে নেবো, চোখের ছানির অস্ত্রোপচারে তোমার হলো টিপসিন ব্যবহার করা হয়, চোখের ছানির অস্ত্রোপচারে তোমার টিপসিন ব্যবহার করা হয়, এটা আমরা পড়বো। আর কাগজ শিল্পে তিনটা এনজাইম ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, অর্থাৎ তোমার কাগজ বাঁশ থেকে তৈরি করা হয়, তো এই বাঁশকে বর্ণহীন বা ব্লিচিং করতে তোমার জাইলানিস এনজাইম ব্যবহার করা হয়, বাঁশকে মসৃণ করতে তোমার হলো সেলুলোজ এনজাইম ব্যবহার করা হয়, আর বাঁশ থেকে লিগনিন অপসারণ করতে লিগনিনেজ এনজাইম ব্যবহার করা হয়। এই তিনটা একসাথে পড়বো। আর জীব প্রযুক্তিরও তিনটা এনজাইম আছে, ডিস্ট্রিকশন এনজাইম কাটতে ব্যবহার করা হয়, লাইগেজ এনজাইম জোড়া লাগাতে ব্যবহার করা হয়, আর হলো পলিমারেজ এনজাইম হলো ডিএনএ আরএনএ এগুলার হলো পরিমাণ বাড়াইতে ব্যবহার করা হয়। তো এইগুলো আমরা একসাথে পড়ে নিব। তো মোটামুটি এনজাইমের ব্যবহার শেষ। এরপরে আছে হলো তোমার এনজাইম আর কো এনজাইমের মধ্যে পার্থক্য। তো পার্থক্য কি কি? এনজাইম হলো তোমার প্রোটিন জাতীয় পদার্থ, আর কো এনজাইম কি? অপ্রোটিন জাতীয় পদার্থ। তারপর কি, এনজাইমের আণবিক ওজন অবশ্যই বেশি হবে, কারণ কি এনজাইম হলো প্রোটিন প্লাস অপ্রোটিন, আর কো এনজাইম শুধুমাত্র অপ্রোটিন, তার মানে আণবিক ওজন এনজাইমের বেশি আর হলো কো এনজাইমের কম। দেন কি, দেন হলো এনজাইম স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, কারণ কি প্রোটিন প্লাস অপ্রোটিন দুইটা একসাথে আছে, বাট কো এনজাইম স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, কারণ এর কাজ করার জন্য প্রোটিন অংশটা লাগবে। দেন এনজাইম কি? এনজাইম হলো অত্যাধিক তাপমাত্রায় নষ্ট হয়ে যায়, অর্থাৎ তার টেম্পারেচার যখন 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় তখন এটা নষ্ট হয়ে যাবে। বাট কো এনজাইমের আবার তাপ সহনশীল ক্ষমতা অনেক বেশি, এটা অনেক বেশি তাপমাত্রায়ও নষ্ট হয় না। তাহলে ভিটামিন, তো এনজাইম কি? এনজাইম হলো প্রোটিন জাতীয় পদার্থ, বাট ভিটামিন কিন্তু প্রোটিন না, এর জন্য ভিটামিন হলো এনজাইম হিসেবে কাজ করে না। বাট কো এনজাইম যেহেতু অপ্রোটিন জাতীয় পদার্থ আর ভিটামিন যেহেতু অপ্রোটিন, তাই ভিটামিন হলো কো এনজাইম হিসেবে কাজ করতে পারে। দেন এনজাইমের কিছু এক্সাম্পল দিয়ে আছে, প্রোটিয়েজ, লাইপেজ, আর কোএনজাইমেরও কিছু এক্সাম্পল দিয়েছে, এটিপি, এনএডি, এফএটি, এগুলো একটু মাথায় রাখা লাগবে। তো এই শখটা শেষ। দেন নেক্সট আরেকটা শখ দিয়ে আছে তোমার জৈব অনুঘটক আর অজৈব অনুঘটকের মধ্যে পার্থক্য। তো পার্থক্য কি? পার্থক্য হলো তোমার মানে জৈব অনুঘটক আর অজৈব অনুঘটক। এখন জৈব অনুঘটক বলতে আমার এনজাইমকে বোঝাইছে বা উৎসেচককে বোঝাইছে, অর্থাৎ এনজাইমের বাংলা হলো উৎসেচক। তো উৎসেচক বা এনজাইম, তো এনজাইম কি? জীবকোষে উৎপন্ন হয়। বাট অজৈব অনুঘটক হলে এমন একটা জিনিস যেটা হলো কি তোমার হলো কৃত্রিম ভাবে তৈরি করে, বাট এনজাইমের মতোই কাজ করে, বাট এটা কৃত্রিম ভাবে তৈরি হয়। যেহেতু তোমার জৈব হলো জীবকোষে তৈরি হয়, বাট অজৈব কিন্তু জীবক্ষেত্রে তৈরি হয় না। তারপরে এনজাইম কি? এনজাইম হলে এনজাইমের ক্ষেত্রে তোমার কোফ্যাক্টর, কো এনজাইম এগুলা লাগে, বাট অজৈব অনুঘটকের ক্ষেত্রে এগুলা কিছুই লাগে না। দেন এনজাইমের আণবিক ওজন বেশি হয়, কারণ এটা একটা জৈব পদার্থ, বাট কি বলে অজৈব অনুঘটক, এটা হলো অজৈব পদার্থ, তাই এর হলো মানে আণবিক ওজন এনজাইমের থেকে কম হয়। দেন কি, এনজাইম যদি তুমি বেশি তাপ প্রয়োগ করো তাহলে এনজাইমটা নষ্ট হয়ে যাবে, বাট অজৈব অনুঘটক নষ্ট হবে না।
দেন এনজাইম কি, এনজাইম হলো পিএইচ এর উপরে এনজাইমের কার্যকারিতা ডিপেন্ড করে, বাট অজৈব অনুঘটকের কার্যকারিতা পিএইচ এর উপরে ডিপেন্ড করে না। তো এই পার্থক্যটা তোমরা এইভাবে পড়ে নিও। তো এইটা হলো। দেন নেক্সটে আমরা কিসে যাবো, নেক্সটে আমরা হলো লিপিডে যাবো। তো লিপিড করলেই মোটামুটি আমাদের এই অধ্যায়ের রিক্যাপটা শেষ হবে। তো আমরা লিপিডে আসবো। লিপিডকে বাংলায় স্নেহ জাতীয় পদার্থ বলা হয়, তো এটা আমরা জানি। নেক্সটে তোমাদের একটা জিনিস জানা লাগবে, আমরা যে এই পর্যন্ত বললাম কি লিপিড, শর্করা আর প্রোটিন। তো লিপিড আর শর্করা এই দুইটা মূলত তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত। আর হলো তোমার প্রোটিনটা হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন দ্বারা গঠিত। দেন আমাদের জানা লাগবে লিপিডের রাসায়নিক গঠন। তো লিপিডটা আসলে কি, লিপিডটা আসলে তোমার হলো আমরা হলো তোমার কেমিস্ট্রির জৈব যৌগ যে অধ্যায় আছে ওই অধ্যায়তে আমরা জৈব অ্যাসিড পড়ছি। জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পড়ছি, অর্থাৎ যার লাস্টে COOH থাকে তাকে জৈব অ্যাসিড বলা হয়। তো এটার অনেক নাম আছে, এটাকে জৈব অ্যাসিড বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়, ফ্যাটি অ্যাসিড বলা হয়, এর অনেক নাম আছে। তো এই জৈব অ্যাসিড আর আমরা অ্যালকোহল পড়ছি, যার লাস্টে OH থাকে সে অ্যালকোহল। তো অ্যাসিডটা কি, অ্যাসিডটা হলো এই অ্যালকোহল আর অ্যাসিডের অ্যাসটা, অর্থাৎ অ্যালকোহল থেকে ওইচটা চলে যায়, অ্যাসিড থেকে তোমার COOH এর এইচটা চলে যায়, দিয়ে পানি তৈরি হয়। আর এই COO আর ওদিক থেকে তোমার হলো অ্যালকোহলের আরটা চলে আসে। তো তোমার RCOOR এটা মূলত অ্যাস্টার। তো এই অ্যাস্টারই মূলত হলো লিপিড, অর্থাৎ লিপিড ওয়ান কাইন্ড অফ অ্যাস্টার, অর্থাৎ জৈব যৌগতে আমরা যেটাকে অ্যাস্টার হিসেবে চিনি ওটা মূলত এখানে লিপিড। মোটামুটি জানলাম। আর এখানে আরেকটা জিনিস জেনে রাখবা, যে সব সব ম্যাক্সিমাম লিপিডের ক্ষেত্রে তোমার হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল থাকে, অর্থাৎ এমন একটা অ্যালকোহল যাতে কি তিনটা OH মূলক থাকে। বাট একটা মানে মোমের ক্ষেত্রে, মোম ওয়ান কাইন্ড অফ লিপিড, তো মোমে হলো তোমার মোনোহাইড্রিক অ্যালকোহল থাকে, অর্থাৎ একটা OH আলা অ্যালকোহল থাকে। এটা একটু জেনে রাখবা। এন্ড এখন আমরা তেল চর্বি চিনি। তো তেল চর্বি দুইটাই হলো লিপিড, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেসব লিপিড হলো তোমার তরল অবস্থায় থাকে তাদেরকে তেল বলা হয়। আর হলো যারা হলো কঠিন অবস্থায় থাকে তাদেরকে চর্বি বলে। এখন এখানে কিছু এক্সাম্পল দিয়ে আছে যেগুলোতে তোমার প্রচুর পরিমাণে লিপিড পাওয়া যায়। তো এক্সাম্পল গুলা কি কি, আকন্দ, ভেড়ার লোম, হাঙর, মৌচাক, তিমির দেহ, এইগুলাতে হলো তোমার প্রচুর পরিমাণে লিপিড পাওয়া যায়। তো এটা একটু তোমরা জেনে রাখবা। এরপরে আছে হলো লিপিডের বৈশিষ্ট্য। তো লিপিডের বৈশিষ্ট্য অনেকটা পলিস্যাকারাইডের মতো, অর্থাৎ তোমরা এখানে পলিস্যাকারাইডের হীন বৈশিষ্ট্যটা আনতে পারো, পলিস্যাকারাইডের হীন বৈশিষ্ট্যটা আনতে পারো, অর্থাৎ লিপিড হলো তোমার বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। তারপরে কি আরেকটা বৈশিষ্ট্য আনতে পারো, পানিতে অদ্রবণীয়, এই বৈশিষ্ট্যটাও আনতে পারো, যে পানিতে অদ্রবণীয়, যেহেতু পলিস্যাকারাইড পানিতে অদ্রবণীয়, তোমার লিপিড হলো পানিতে অদ্রবণীয়, তো এইটাও আনতে পারো। আরেকটা বৈশিষ্ট্য মাথায় রাখবা, লিপিড তোমার পানি বাদে দুনিয়ার সবকিছুতে দ্রবণীয়। এটা একটু দ্রবণীয়তা থেকে তোমরা জেনে রাখবে। তো এগুলো আমি যখন তোমাদেরকে পড়াইছি অনেক গুছায় অনেক সুন্দরভাবে তোমাদেরকে পড়াই দিচ্ছি। তারপরে আরো নতুন ভাবে তোমরা যেগুলো জানছো যে লিপিড কি, লিপিড হলো ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের অ্যাস্টার। আবার যদি তুমি লিপিডকে ভাঙো তাহলে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাবা। তো এখান থেকে তুমি আরো দুইটা পয়েন্ট বের করতে পারবা। দেন এক্সট্রা ভাবে তোমার লিপিডের ক্ষেত্রে তোমার তিনটা পয়েন্ট এক্সট্রা ভাবে মনে রাখা লাগবে। তো প্রথম পয়েন্ট কি, লিপিড হলো পানির চেয়ে হালকা। লিপিড হলো পানির চেয়ে হালকা, তাই এটা পানিতে ভাসে। দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট হলো তোমার লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই, অর্থাৎ লিপিডের আণবিক ওজন যত বাড়বে এর গলনাঙ্কও তত বাড়তে থাকে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট কি, তুমি লিপিডের সাথে সুদান 3 নামক যদি একটা দ্রবণ যোগ করো তাহলে কি হবে, তাইলে হলো তুমি একটা লাল রং পাবা, অর্থাৎ তুমি বুঝতে পারবে যে জিনিসটা লিপিড। অর্থাৎ সুদান 3 দ্রবণ যদি লিপিডের সাথে যোগ করো তাহলে দ্রবণটা লাল বর্ণ ধারণ করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে তুমি লিপিডের সাথে ওকে মিক্স করছো। তো এই তিনটা বৈশিষ্ট্য তোমার আলাদাভাবে একটু মুখস্থ করা লাগবে। আর বাকি সবগুলো তুমি মোটামুটি জেনে গেছো। এই হলো তোমার লিপিডের বৈশিষ্ট্য। এরপরে কি আছে, এরপরে হলো লিপিডের প্রকারভেদ। তো লিপিডকে মেইনলি 3 ভাগে ভাগ করা হয়, সরল লিপিড, যৌগিক লিপিড আর হলো উদ্ভূত লিপিড। তো সরল লিপিডের মধ্যে কি আছে, সরল লিপিডকে আবার 2 ভাগে ভাগ করা হলো, স্নেহ দ্রব্য আর মোম। তো এই যে স্নেহ দ্রব্য আছে, স্নেহ দ্রব্যের আবার অন্য কিছু নাম আছে, অর্থাৎ স্নেহ দ্রব্যকে তোমার নিউট্রাল লিপিডও বলা হয়, এটাকে ট্রাইগ্লিসারাইডও বলা হয়, অর্থাৎ এর হলো বিভিন্ন নাম আছে। বাট এইগুলাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, তেল আর চর্বি। দেন হলো আছে হলো যৌগিক লিপিড। তো সরল লিপিড আর যৌগিক লিপিডের মধ্যে পার্থক্য হলো এদের মধ্যে শুধু লিপিড জাতীয় পদার্থ থাকে, সরল লিপিডের মধ্যে শুধু লিপিড জাতীয় পদার্থ থাকে। আর যৌগিক লিপিডে কি হয়, এখানে তোমার লিপিডের পাশাপাশি কিছু অলিপিড জাতীয় পদার্থ থাকে, তাই জন্য এটাকে তোমার যৌগিক লিপিড বলা হয়। তো যৌগিক লিপিডের 4টা মানে প্রকারভেদ আছে, কি কি, তোমার ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড আর হলো লিপোপ্রোটিন। আর এরপরে আছে কি, এরপরে আছে তোমার উদ্ভূত লিপিড। তো উদ্ভূত লিপিড কি, ওই জিনিসটা, অর্থাৎ তোমার আগে লিপিড ছিল, পরে মূল যে কার্যকারী মূলকটা, মূল যে অ্যাস্টারের কার্যকারী মূলকটা ওইটা চলে যায়, মূল অ্যাস্টারের কার্যকারী মূলকটা চলে যায়। চলে যাওয়ার ফলে কি হয়, চলে যাওয়ার ফলে এটা আর হলো লিপিড থাকে না, বাট যেহেতু এটা লিপিড থেকে তৈরি হয়েছে এই জন্য এটাকে তোমার উদ্ভূত লিপিড বলা হয়। তো এর হলো একে তোমার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তো তোমাদের বইতে একটা শ্রেণী নিয়ে আলোচনা করা হয়েছে, ওই শ্রেণীটা হলো তোমার টার্পিনয়েডস। ওই শ্রেণীটা হলো তোমার টার্পিনয়েডস, যার মধ্যে তোমার রাবার, তারপরে স্টেরয়েড, তারপরে হলো তোমার টার্পিন, এইগুলা পড়ে।
তো এই হলো তোমার লিপিডের প্রকারভেদ। আরেকটা লিপিডের প্রকারভেদ আছে যেটা হলো আণবিক গঠন অনুযায়ী তো 5 ভাগে ভাগ করা হয়। নিউট্রাল লিপিড, যার মধ্যে তেল চর্বি আছে, মোম আছে। দেন হলো তোমার হলো ফসফোলিপিড আর গ্লাইকোলিপিড আছে। তো ফসফোলিপিড একই সাথে তোমার লিপোপ্রোটিনকে কভার করে, আবার গ্লাইকোলিপিড সালফোলিপিডকে কভার করে। আর টারপিনয়েডস হলো তোমার টারপিন, স্টেরয়েড, তারপরে হলো তোমার রাবার, এইগুলাকে কভার করে। এই হলো তোমার আরেকটা প্রকারভেদ। দেন কি আছে, দেন হলো আমাদের তেল আর চর্বি সম্পর্কে জানা লাগবে। তো তেল আর চর্বির মধ্যে আমরা একটু কম্পেয়ার করে পড়বো। তো তেলটা কি, তেল আর চর্বি সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের জানা লাগবে যে হলো তোমার তেল হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর চর্বি হলো সম্পৃক্ত প্রোটিন অ্যাসিড। তো কেমনে মাথায় রাখবা, মাথায় রাখবা যে তেলানো হলো একটা খারাপ কাজ বা একটা অকাজ। যেহেতু তেলানো খারাপ কাজ বা অকাজ অর্থাৎ নেগেটিভ, এজন্য তেলের ক্ষেত্রে নেগেটিভ জিনিসটা অর্থাৎ অসম্পৃক্ত, আর হলো চর্বির ক্ষেত্রে পজিটিভ জিনিসটা সম্পৃক্ত। এটা হলো কথা। দেন আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, চর্বির যে ফ্যাটি অ্যাসিড চেইনটা ওটা হলো অনেক লম্বা, আর তেলেরটা কম্পারেটিভলি খাটো। কেন খাটো? কারণ তেল কি, তেলানো খারাপ কাজ, সে খারাপ তার জন্য সে খাটো, আর চর্বি ভালো তার জন্য সে বড় লম্বা। তো এইভাবে এটা মাথায় রাখবে। এবং লম্বা খাটো যদি মাথায় রাখতে পারবে তাহলে এটা মাথায় রাখতে পারবে যে চর্বির গলনাঙ্ক বেশি আর তেলের গলনাঙ্ক কম। কেন? কারণ কি, তেলের হলো ফ্যাটি অ্যাসিডটা খাটো, তাই গলাইতে কম তাপমাত্রা লাগবে, তাই গলনাঙ্ক কম। বা চর্বির ফ্যাটি অ্যাসিডের চেইনটা লম্বা, তাই গলাইতে বেশি তাপমাত্রা লাগবে, তাই গলনাঙ্ক বেশি। তাই এমনি তুমি চেইন করে করে মিলাই মিলাই কিন্তু এই তিনটা বৈশিষ্ট্য মানে আয়ত্ত করতে পারবা। এছাড়া 20 ডিগ্রি সেলসিয়াসে যেটা কঠিন ওটা চর্বি, আর 20 ডিগ্রি সেলসিয়াসে যেটা তরল ওটা তেল, এটা আমরা অলরেডি জানি। এই হলো মোটামুটি তোমার তেল আর চর্বির বৈশিষ্ট্য, তোমরা মোটামুটি সবই জানো। আর এক্সট্রা ভাবে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, এদের এক্সাম্পল গুলো। তো চর্বি মানে চর্বি, কিন্তু এক্সট্রা ভাবে তোমার কিছু তেল আছে যারা হলো তোমার হলো নামে তেল বাট তেল না, ওইগুলো হলো চর্বি। তো এগুলো কেমনে বুঝবা, দেখবা যে এরা হলো যদি টেম্পারেচার কমে যায় তাহলে এরা হলো জমে যায়। যেমন তোমার পাম অয়েল আছে, মাছের তেল আছে, তারপরে হলো নারিকেল তেল আছে, এইগুলা হলো তোমার নামে তেল, হলো এগুলা চর্বি। তাছাড়া এইগুলা বাদে বাকি যত তেল আছে সবই হলো তেল। এই হলো এতটুকু আমরা মোটামুটি সবই শিখলাম। এরপরে কি আছে, এরপরে হলো তোমার ওই যে নিয়ে এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নিয়ে আমাদের আরো এক্সট্রা ভাবে কিছু জানা লাগবে। তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে ইংলিশে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়, আর হলো অসম্পৃক্তকে ইংলিশে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়। তো নামগুলো জানা লাগবে। এখন সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কারা? তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কারা, তো আমি তোমাদেরকে 4টা এক্সাম্পল শিখাইছি। প্রোপানোইক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড আর লরিক অ্যাসিড। এই 4টা ফ্যাটি অ্যাসিড বাদে তুমি বইতে যতগুলো ফ্যাটি অ্যাসিড পড়বা সবই হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তার মানে তোমার এই 4টা ফ্যাটি অ্যাসিড মুখস্থ করা লাগবে। দেন আরেকটা জিনিস কি, এই যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এর একটা বৈশিষ্ট্য আছে। এরা কি করে, এরা হলো আমাদের ধমনীর গায়ে লেগে যায়, অর্থাৎ আমাদের বডিতে যদি এর পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে এরা কি হয়, এরা হলো আমাদের ধমনীর গায়ে লেগে এখানে একটা ব্লকের সৃষ্টি করে। এখন ধমনী আমাদের বডিতে তোমার হলো O2 যুক্ত রক্ত সাপ্লাই দেয়, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে O2 যুক্ত রক্ত সাপ্লাই দেয়। এখন এটাই যদি তোমার ব্লকের সৃষ্টি হয়ে যায়, এটা যদি তোমার ব্লকের সৃষ্টি হয়ে যায়, তার মানে কি, এটাই ব্লকেজ তৈরি হয়ে গেলে, ধমনীতে ব্লকেজ হলে আমাদের হৃৎপিণ্ডে O2 যুক্ত রক্ত যাবে না। এই কারণে কি হবে, আমাদের হৃৎপিণ্ডে অনেক সমস্যা দেখা যাবে, অর্থাৎ আমাদের হৃদরোগ হবে। অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কারণে আমাদের হৃদরোগ দেখা যায়, যেটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কারণে হয় না। তো এটা আমাদের জানা লাগবে। দ্বিতীয়ত, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সম্পর্কেও আমাদের কিছু জিনিস জানা লাগবে। যেমন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে লিনোলিক অ্যাসিড আর লিনোলিনিক অ্যাসিড আছে। তো এই দুইটাকে তোমার আবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়, এটা এমসিকিউর জন্য জানা লাগবে। দেন হলো কিছু হলো হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 3 আর ওমেগা 6, দুইটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এরা হলো আমাদের ব্রেন আর চোখের জন্য খুবই উপকারী। দেন কি সিস, আরো কিছু হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে, সিস ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তো এর মধ্যে সিসটা আমাদের বডির জন্য ভালো আর ট্রান্সটা আমাদের জন্য খারাপ। কেমনে মাথায় রাখবো, যারা হলো ট্রান্স, তো ট্রান্সজেন্ডার আমরা তো জানি, ট্রান্সজেন্ডার তো জিনিসটাকে কিন্তু আমরা একটু নেগেটিভলি নিই, এই জন্য আমরা ট্রান্সকেও নেগেটিভলি নেবো। আর ট্রান্স ফ্যাটি অ্যাসিড কি, ট্রান্স ফ্যাটি অ্যাসিড হলো তোমার ট্রান্স ফ্যাটি অ্যাসিড কি, ট্রান্স ফ্যাটি অ্যাসিড হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাটি অ্যাসিড কি, ট্রান্স ফ্যাটি অ্যাসিড হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কারণ যেহেতু আমরা ট্রান্সকে নেগেটিভলি নিই, তো এটাকেও আমরা কি, এটাকেও হলো আমরা নেগেটিভলি নেবো। আর তাহলে নেগেটিভলি নিলে আমরা কি হবো, এই ট্রান্স ফ্যাটি অ্যাসিডটা আমাদের দেহের জন্য অপকারী। আর যেহেতু এটা অপকারী তার জন্য সিজ হলো আমাদের জন্য উপকারী। এইভাবে আমরা এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। এদের বৈশিষ্ট্যগুলো এইভাবে আমরা মনে রাখবো। তো মোটামুটি আমাদের এইভাবে এগুলা হয়ে গেল। এরপরে কি, এরপরে হলো আমরা মোম সম্পর্কে জানবো। তো মোম সম্পর্কে আসলে এটা আমরা অত মিলাই পড়বো না, এর মধ্যে একটু ঘাপলা আছে, তো এটা আমরা একটু আলাদাভাবে আমাদের মতো করে পড়ে নিব। প্রথম কথা হলো এখানে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের বদলে মোনোহাইড্রিক অ্যালকোহল থাকে। এটা 24 থেকে 26টা কার্বন, 24 থেকে 36টা কার্বন থাকে। এটা হলো তোমার পানিতে অদ্রবণীয়। দেন কি, এটা হলো সাধারণ তাপমাত্রায় হলো কঠিন থাকে। দেন হলো এটা হলো তোমার মৌচাক থেকে এই মোমটা পাওয়া যায়। দেন হলো এটা হলো তোমার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। এখানে একটু ঘাপলা আছে, কি ঘাপলা আছে তোমরা অলরেডি জানো।
তো এইগুলা তোমার মোম থেকে, মোমের কাজ, মোম কি, মোম হলো উদ্ভিদের অঙ্গের উপরিভাগে থাকে, রোধক হিসেবে, প্রতিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ কিউটিন, সুবেরিন, লিগনিন, এগুলো সব মোম জাতীয় পদার্থ, এগুলো হলো উদ্ভিদের উপরিভাগে থাকে। কি কাজ করে তোমরা জানো, দেন হলো মোম থেকে মোমবাতি তৈরি করে, মোটামুটি মোম সম্পর্কে তোমরা একটু পড়ে নিবা। এরপরে আমরা আসবো হলো যৌগিক লিপিড। তো যৌগিক লিপিড আমরা জানি যে লিপিডের সাথে একটা অলিপিড জাতীয় পদার্থ থাকে, এই অনুযায়ী একে 4 ভাগে ভাগ করা হয়। তো প্রথমে আসে তোমার ফসফোলিপিড। তো ফসফোলিপিড কি, এখানে লিপিডের সাথে তোমার হলো ফসফরিক অ্যাসিড বা ফসফেট থাকে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এইগুলার বাদেও, ফসফরিক অ্যাসিড বাদেও এখানে একটা বিশেষ উপাদান পাওয়া যায় যেটাকে তোমার ফসফোটাইডিক অ্যাসিড বলা হয়, এটা আমাদের জানা লাগবে। এন্ড তৃতীয় কথা কি, তোমার অনেক টাইপের ফসফোলিপিড আছে, তো এখানে 3টা নাম দিয়ে আছে তোমার, প্লাজমালোজেন, লেসিটিন, সেপালিন, তো এই 3টা নাম জানা লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এর কাজ, ফসফোলিপিডের 5টা কাজ দিয়ে আছে, 5টা কাজে আমাদের খুব সুন্দরভাবে মাথায় রাখা লাগবে। তো কি কি কাজ, এটা হলো তোমার কি, এটা হলো তোমার ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, কোএনজাইম হিসেবে ব্যবহৃত হয়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তারপরে হলো তোমার তোমার এনজাইমের, এটা তো বললাম, আয়ন বাহক হিসেবে কাজ করে, দেন হলো তোমার হলো কোষের ভেদ্যতা বা পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা একটু টেকনিক্যালি পড়ে নেবা, আমি তোমাদেরকে শিখাইছি। এরপরে আসলে তোমার গ্লাইকোলিপিড। তো গ্লাইকোলিপিড মনে রাখার সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক হলো সালোক সংশ্লেষণ, অর্থাৎ সালোক সংশ্লেষণের সাথে রিলেটেড যারা আছে তাদেরতে মূলত মূলত গ্লাইকোলিপিডটা পাওয়া যায়, অর্থাৎ গ্লাইকোলিপিড মেইনলি সালোক সংশ্লেষণে সাহায্য করে, অর্থাৎ যেসব জায়গায় সালোক সংশ্লেষণ হয় ওই সব জায়গায় সালোক সংশ্লেষণ হওয়ার কারণ হলো এখানে তোমার গ্লাইকোলিপিড আছে, অর্থাৎ তোমার ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ হয়, এই জন্য এর মেমব্রেনে সবচেয়ে বেশি গ্লাইকোলিপিড পাওয়া যায়। এখন এখানে তোমার আরো কিছু কথা বলা আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার এই গ্লাইকোলিপিডটা পাওয়া যায়, সূর্যমুখী আর তুলার বীজে তোমার এই গ্লাইকোলিপিডটা পাওয়া যায়। আর একটা জিনিস হলো গ্লাইকোলিপিড জিনিসটা হলো লিপিডের সাথে হলো কার্বোহাইড্রেট, এখন সব কার্বোহাইড্রেট থাকে না, গ্লুকোজ আর গ্যালাক্টোজ এদের মধ্যে যে কোনো একজন থাকে। তো এইগুলো আমরা গ্লাইকোলিপিড সম্পর্কে জানলাম। দেন আছে হলো সালফোলিপিড। তো সালফোলিপিড কি, যদি গ্লাইকোলিপিডের সাথে সালফাস যুক্ত হয় তাহলে এটাকে তোমার সালফোলিপিড বলা হয়। এখন যেহেতু গ্লাইকোলিপিড ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, তার মানে সালফোলিপিডও ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। এরপর আসে লিপোপ্রোটিন। তো লিপোপ্রোটিন হলো যখন ফসফোলিপিডের সাথে প্রোটিন যুক্ত হয় তখন এটাকে লিপোপ্রোটিন বলা হয়। এখন যেহেতু ঝিল্লির প্রধান উপাদান হলো ফসফোলিপিড, ঝিল্লিতে ফসফোলিপিড পাওয়া যায়, তার মানে লিপোপ্রোটিন হলো সকল ধরনের ঝিল্লিতে পাওয়া যাবে। আরেকটা কথা লিপোপ্রোটিনে আরেকটা কাজ আছে, এটা হলো মাইটোকন্ড্রিয়ায় তোমার হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সাহায্য করে শক্তি উৎপন্ন করে, তো এটা আমাদের একটু আলাদাভাবে জানা লাগবে। এই মোটামুটি তোমার যৌগিক লিপিড গেল। এরপরে তোমার একটা টেস্টের কথা বলা আছে, লিপিড প্রোফাইল টেস্ট। তো এটা কি, এটা হলো আমাদের বডিতে 4টা জিনিস মাপা হয়, মেপে যদি সবগুলা যদি তোমার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে ওই রেঞ্জের থেকে মানে স্বাভাবিক রেঞ্জে থাকে তাহলে বলা হয় যে আমাদের টেস্টটা ঠিক আছে। তো এখানে কি কি মাপা হয়, এখানে তোমার এলডিএল, এইচডিএল, কোলেস্টেরল আর হলো তোমার ট্রাইগ্লিসারাইড মাপা হয়। তো এখানে এইচডিএল এর স্বাভাবিক মাত্রা হলো 40 মিলিগ্রাম/ডিএল এর বেশি, এলডিএল এর হলো 100 মিলিগ্রাম/ডিএল এর কম, তোমার হলো ট্রাইগ্লিসারাইড হলো 150 মিলিগ্রাম/ডিএল এর কম, আর টোটাল কোলেস্টেরল হলো 200 মিলিগ্রাম/ডিএল এর কম। তো তোমার যদি টেস্টে এই সবগুলো এই নির্দিষ্ট মাত্রায় আসে তাহলে তোমার এই প্রোফাইল টেস্টটা ঠিক আছে। তো আমাদের মাত্রাগুলো জানা লাগবে আর কি কি টেস্ট করা হয় এগুলো আমাদের জানা লাগবে। তো এগুলো আমরা জানলাম। দেন এরপরে আছে উদ্ভূত বা উৎপাদিত লিপিড। তো উদ্ভূত লিপিড তোমরা বুঝতেই পারতো যে আগে লিপিড ছিল, পরে ওই চেঞ্জ হয়ে নতুন কিছু হয়ে গেছে বা লিপিড থেকে হয়েছে, তাই হলে এরা হলো উদ্ভূত লিপিড। তো উদ্ভূত লিপিড অনেক শ্রেণী আছে, তো এর মধ্যে তোমাদের বইতে শুধু একটা শ্রেণী নিয়ে আলোচনা করেছে, সেই শ্রেণীটা হলো টার্পিনয়েড শ্রেণী। তো এর মধ্যে কি কি পড়ে, এর মধ্যে পড়ে হলো তোমার হলো স্টেরয়েড, টার্পিন আর রাবার। তো এরা কেন টার্পিনয়েড শ্রেণীর মধ্যে পড়ে, তো টার্পিনয়েড শ্রেণীর বৈশিষ্ট্য হলো আইসোপ্রিন অর্থাৎ C5H8, এই জিনিসটার পলিমারই হলো টার্পিনয়েড, অর্থাৎ এর সংখ্যা ওয়াইজ বিভিন্ন কিছু হয়, স্টেরয়েড হয়, রাবার হয়, টার্পিন হয়। তো এই হলো জিনিস। এখন কথা হলো প্রথমে আমাদের স্টেরয়েড সম্পর্কে জানা লাগবে। তো স্টেরয়েড সম্পর্কে প্রথম কথা তোমরা যেটা জানবা যে স্টেরয়েড, তো স্টেরয়েড থেকে তোমার স্টেরল এসছে, অর্থাৎ স্টেরয়েডে সাধারণত OH মূলক থাকে না, বাট স্টেরয়েডে সামাও যদি একটা বা একের বেশি OH মূলক ঢুকে যায় তাহলে সেই স্টেরয়েডকে তোমার স্টেরল বলা হয়। এখন গঠন, বৈশিষ্ট্য, তারপরে OH এর সংখ্যা অনুযায়ী স্টেরল আবার অনেক ধরনের হয়, কোলেস্টেরল, তারপরে হলো তোমার ডিজিটালিন, তারপরে অর্গাস্টেরল, তারপরে হলো সিস্টোস্টেরল, এরকম বিভিন্ন কিছু হয়। তো এই নামগুলো আমাদের প্রথমত জানা লাগবে। তো এর মধ্যে মেইনলি আমাদের অর্গাস্টেরলটা জানা লাগবে, কারণ এটা কি, এটা হলো ইস্টের কোষ ঝিল্লিতে পাওয়া যায়, এটা হলো ইস্টের কোষ, সরি এটা হলো তোমার ছত্রাকের কোষ ঝিল্লিতে এই অর্গাস্টেরলটা পাওয়া যায়। তো এখানে তোমার ইস্ট আর নিউরোস্পোরার কথা বলা হয়েছে। তো ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক, আর নিউরোস্পোরা হলো এক ধরনের বহুকোষী ছত্রাক, অর্থাৎ মূলত আমরা বলতে পারি যে ছত্রাকের কোষ ঝিল্লিতে অর্গাস্টেরলটা পাওয়া যায়। যেন হলো হৃৎপিণ্ডের চিকিৎসায়, হৃদরোগের চিকিৎসায় হলো ডিজিটালিন ব্যবহার করা হয়, এটা হলো এক ধরনের। তো এটা আমরা ডিজিটালিন সম্পর্কে এতটুকু জানলেই হচ্ছে, কিন্তু মূলত আমাদের জানা লাগবে কোলেস্টেরল সম্পর্কে। তো আমাদের প্রথমত কোলেস্টেরলের কাজ জানা লাগবে। তো এটা হলো কোষ ঝিল্লির খুবই প্রয়োজনীয় একটা উপাদান, মানে কোষ ঝিল্লির ওয়ান অফ দ্য মেইন উপাদান। দেন হলো এটা হলো ভিটামিন ডি এর পূর্ব সূচক। দেন হলো এটা কি, এটা হলো পিত্তরস
তৈরিতে ব্যবহৃত হয়, পিত্তরস তৈরিতে ব্যবহার করা হয়, অর্থাৎ এটা পিত্তরসের একটা উপাদান। আর পিত্তরস হলো আমাদের দেহে লিপিড পরিপাক করে। আর কি, আর হলো এটা হলো স্টেরয়েড হরমোন তৈরিতে ব্যবহার হয়, অর্থাৎ স্টেরয়েড হরমোন তৈরিতে এই কোলেস্টেরলটা ব্যবহার হয়। তো এই কাজগুলো আমাদের জানা লাগবে। দেন আমরা একটু স্টেরয়েড হরমোন সম্পর্কে জানি। তো স্টেরয়েড হরমোন কি? স্টেরয়েড হরমোন হলো আমাদের বডিতে অনেক টাইপের হরমোন আছে, তো কিছু কিছু হরমোন আছে যেগুলো হলো কোলেস্টেরল দিয়ে তৈরি। তো এই হরমোন গুলাকে তোমার স্টেরয়েড হরমোন বলা হয়, বা কোলেস্টেরল বা স্টেরয়েড জাতীয় পদার্থ দিয়ে এরা তৈরি। তো এরকম কিছু হরমোন আছে, এই টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, তারপরে প্রোজেস্টেরন, কর্টিসল, এইগুলো। তো এর মধ্যে তোমার টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল চারজনই আমাদের যৌন বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথবা আমাদের যৌন রিলেটেড যেসব জিনিস, অর্থাৎ আমাদের ডিম্বাণু তৈরি, শুক্রাণু তৈরি, আমার তারপরে মেয়েদের মাসিক, এরকম বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করে এই হরমোনগুলো। এছাড়া কর্টিসল হলো দেহে হলো তোমার পানি লবণের ভারসাম্য, হজম, এইগুলাতেও তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হলো মূলত স্টেরয়েড হরমোন সম্পর্কে কিছু কথা। দেন হলো এই কোলেস্টেরলটা মূলত আমাদের যকৃৎ বা লিভারে তৈরি হয়, এতটুকু জানলাম। দেন আরো কিছু জানা লাগবে, আমাদের বডিতে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হলো 0.15 থেকে 1.20%। আর এই কোলেস্টেরলটা সবচেয়ে বেশি আলু, চুপড়ি আলু, প্রাণীদেহ এইগুলাতে পাওয়া যায়। তো এই কোলেস্টেরল সম্পর্কে এইগুলো আমাদের জানা লাগবে। তো আমরা মোটামুটি কোলেস্টেরল সম্পর্কে সবই জেনে গেছি। দেন আরো কিছু জানা লাগবে, কোলেস্টেরল সাধারণত দুই প্রকার, এইচডিএল আর এলডিএল। হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর এলডিএল হলো লো ডেনসিটি লিপোপ্রোটিন। তো এর মধ্যে এইচডিএল এটা যদি আমাদের বডিতে বেশি পরিমাণে থাকে তাহলে সেটা আমাদের বডির জন্য ভালো। বাট এলডিএল বেশি থাকলে আমাদের সমস্যা। কেন? কারণ এই এলডিএল হলো আমাদের ধমনীতে জমে ব্লকেজ সৃষ্টি করে, আমাদের হৃদরোগ বা করোনারি থ্রোম্বোসিস তৈরি করে। এই কারণে কি, এর জন্য এলডিএল হলো কম থাকা ভালো, বাট এইচডিএল বেশি থাকা ভালো, কারণ এটা বেশি থাকলে আমাদের উপকারী হয়। এই হলো মূলত তোমার কোলেস্টেরল স্টেরয়েড সম্পর্কে কিছু কথা। দেন হলো টারপিন। তো টারপিন কি? টারপিনে তোমার এক্সাম্পল গুলো জানা লাগবে। এটা তোমার সাধারণত পুদিনা, রাবার, এইগুলাতে পাওয়া যায় টারপিনটা। আর কি, আর হলো এটার কাজ কি? এরা হলো মূলত সুগন্ধ তৈরি করে বিভিন্ন কিছুতে, তোমার হলো প্রসাধনীতে সুগন্ধ তৈরি করতে পারে, বা কাঠে সুগন্ধ তৈরি করে, এজন্য এটা বার্নিশে ব্যবহার করা হয়, বা যে কোনো কিছুতে এটা হলো সুগন্ধি তৈরি করে। এটা হলো টারপিনের কাজ। এরপরে রাবার। তো রাবার দুই ভাবে পাওয়া যায়, একটা হলো গাছ থেকে প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, ওই রাবারকে প্যারা রাবার বলা হয়। আর আবার কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়, ওটাকে তোমার গাম রাবার বলা হয়। তো এই প্রাকৃতিক রাবার আর প্যারা রাবার সাধারণত একটা গাছ থেকে পাওয়া যায়, অর্থাৎ অনেকগুলা গাছ থেকেই পাওয়া যায়, বাট একটা গাছ থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবীতে। ওটাকে তোমার গাছের নাম হলো হিবিয়া বি, এতটুকু জানলে হচ্ছে। গাছের সাইন্টিফিক নামটা তোমাদের বইতে দেওয়া আছে, হিবিয়া বি, এতটুকু জেনে রাখবা। এই গাছ থেকেই পৃথিবীর মানে মেইনলি পৃথিবী থেকে মানে পৃথিবীর ম্যাক্সিমাম রাবার এই গাছ থেকে এক্সট্রাক্ট করা হয়। তো রাবার সম্পর্কেও আমরা জানলাম। এরপরে কিছু ভিন্ন ধর্মী লিপিডের কথা বলা আছে। ভিন্ন ধর্মী লিপিড বলতে ধরো কিছু কিছু মানে মানে কিছু কিছু পদার্থ আছে, বা কিছু কিছু জৈব রাসায়নিক পদার্থ আছে যেগুলো আসলে লিপিডের মতো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বাট এদেরকে আমরা পুরোপুরি লিপিড বলবো না। তো এখানে দুইটার কথা বলা আছে, একটা হলো তোমার ভিটামিন আর একটা হলো তোমার ক্যারোটিনয়েড। তো প্রথমে আমরা ক্যারোটিনয়েড আসি। তো ক্যারোটিনয়েড কি? এটা হলো ক্যারোটিনের সমষ্টি, অর্থাৎ অনেক ধরনের ক্যারোটিন আছে, আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, গামা ক্যারোটিন। তো এই সবগুলোকে একত্রে তোমার হলো ক্যারোটিনয়েড বলা হয়। তো এইগুলা কি? এগুলা লিপিডের সাথে এদের একটু মিল আছে, এই জন্য এদেরকে ভিন্ন ধর্মী লিপিড বলা হয়েছে। তো এখানে তোমাদের বইতে বিটা ক্যারোটিন নিয়ে আলোচনা করছে। তো বিটা ক্যারোটিনের কাজ কি? বিটা ক্যারোটিন মূলত তোমার হলো উদ্ভিদের ক্ষেত্রে তোমার সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, আরেকটা প্রক্রিয়া হয় ফটোট্রপিজম, এইসব প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রাণীর ক্ষেত্রে কি হয়? প্রাণীর ক্ষেত্রে এই বিটা ক্যারোটিনটা তোমার ভিটামিন এ তৈরি করে। দেন এই ভিটামিন এটা এক ধরনের রঞ্জক তৈরি করে, যেটাকে তোমার রডোপসিন বলা হয়। তো এই রডোপসিন রঞ্জকটা আমাদের চোখের মধ্যে তোমার রেটিনা আছে, রেটিনাতে তোমার দুইটা কোষ পাওয়া যায়, রড কোষ আর কন কোষ। তো রড কোষ আমাদের রাতে দেখতে সাহায্য করে, আর কন কোষ হলো আমাদের দিনে দেখতে সাহায্য করে। তো রড কোষ আমাদের রাতে দেখতে সাহায্য করে কারণ এর মধ্যে একটা রঞ্জক আছে যেটাকে রডোপসিন বলা হয়। এই রডোপসিন রঞ্জকটা তোমার হলো এই বিটা ক্যারোটিন তৈরি করে। এখন যদি তোমার বডিতে এই বিটা ক্যারোটিনের শর্টেজ পড়ে যায়, তাহলে কিন্তু এই রডোপসিন রঞ্জকটা তৈরি হবে না, তোমার কি হবে? তোমার রাতকানা রোগ হবে, অর্থাৎ তুমি রাতে দেখতে পাবা না। তো এই হলো তোমার বিটা ক্যারোটিনের কাহিনী। তো বিটা ক্যারোটিন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন এটা তুমি কিসে পাবা? এই বিটা ক্যারোটিন তা সাধারণত তোমার ইসে পাওয়া যায়, হলো রঙিন শাকসবজিতে পাওয়া যায়, অর্থাৎ তোমার হলো তোমার হলো গাজর, লাল শাক, টমেটো, তারপরে হলো তোমার তোমার হলো ডিমের কুসুম, এইগুলোতে তুমি বিটা ক্যারোটিনকে পাবা। এইগুলো হলো আমার বিটা ক্যারোটিন বা ক্যারোটিনয়েডস গেলো। এরপর হচ্ছে ভিটামিন। তো ভিটামিন দুই টাইপের, একটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হলো পানিতে অদ্রবণীয় বা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো যারা পানিতে দ্রবণীয় ভিটামিন, এদের বৈশিষ্ট্যটা অনেকটা ইসের মতো, অনেকটা প্রোটিনের মতো। আর যারা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এদের বৈশিষ্ট্যটা অনেকটা লিপিডের মতো। তো এরা পুরোপুরি যেহেতু লিপিড না, বাট লিপিডের মতো, তাই এই চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলাকে তোমার কি বলা হয়? এই ভিটামিন গুলাকে তোমার ভিন্ন ধর্মী লিপিড বলা হয়। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো বি আর সি, আর বাকি যারা আছে এই ডি ই কে, এরা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো এখানে তোমার বইতে এ ডি ই কে সম্পর্কে হালকা পাতলা কিছু কথা বলছে। প্রথমে এ। তো এ এর অভাবে কি হয়? এ এর অভাবে আমাদের হলো রাতকানা রোগ হয়, যেটা আমরা অলরেডি জানলাম। এছাড়াও আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়,
আমাদের হাইট বাড়ে না, এরকম কিছু হইতে পারে। দেন কি আছে, দেন আছে হলো ভিটামিন ডি। তো ভিটামিন ডির কাজ কি? ভিটামিন ডি আসলে আমরা খাদ্য গ্রহণ করি, তো এই খাদ্যে তো ক্যালসিয়াম থাকে। তো আমরা খাদ্য গ্রহণ করার পরে খাদ্যটা পরিপাক হয়ে আমাদের অন্ত্রে যায়, অর্থাৎ অন্ত্রে খাদ্যটা পরিপাক হয়। তো ভিটামিন কি করে? ভিটামিন ডি হলো অন্ত্র থেকে অন্ত্র থেকে এই ক্যালসিয়ামটা শোষণ করে আমাদের হাড়ে রিপ্লেস করে, কারণ ক্যালসিয়ামটা আমাদের হাড়েই লাগে। যদি তোমার বডিতে ভিটামিন ডি এর শর্টেজ হয়, তাহলে কি হবে? তোমার ওই ক্যালসিয়ামটা অন্ত্রে পড়ে থাকবে, এটা আর হাড়ে যাবে না। তার মানে কি, ওটা তোমার বডিতে ক্যালসিয়াম আছে, বাট ওটা যেখানে লাগবে ওইখানে যাচ্ছে না। এই কারণে কি হবে? তোমার বিভিন্ন হাড়ের সমস্যা দেখা যাবে, রিকেটস, অস্টিওপোরোসিস, এরকম বিভিন্ন রোগ দেখা যাবে। তো এটা হলো তোমার ভিটামিন ডি এর হলো উপকারিতা। দেন হলো তোমার ভিটামিন ই। তো আমাদের বডিতে বিভিন্ন বিক্রিয়া হয়, বিভিন্ন জারণ বিজারণ বিক্রিয়া হয়। তো এই বিক্রিয়ার কারণে আমাদের বডিতে বিভিন্ন তোমার ক্ষতিকর পদার্থ তৈরি হয়। তো এই পদার্থগুলোকে তোমার ভিটামিন ই ধ্বংস করে, বা এই পদার্থগুলো থেকে আমাদের বডিকে রক্ষা করে। তোমরা জাস্ট মাথায় রাখবে যে জারণ বিজারণ প্রক্রিয়া মানে ভিটামিন ই। এরপরে ভিটামিন কে। তো ভিটামিন কে তোমার সাধারণত সবুজ শাকসবজিতে পাওয়া যায়, আর ভিটামিন এ হলো তোমার রঙিন শাকসবজিতে পাওয়া যায়। ভিটামিন কে এর কাজ কি? এটা দুইটা কাজ করে। একটা হলো আমাদের বডিতে তোমার যদি কোনো স্থানে কেটে যায়, তো ওই স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই কাজটা, সেই সেম কাজ আবার ফসফোলিপিডও করে। আর আরেকটা কাজ করে হলো তোমার আমাদের বডিতে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, যেগুলো হলো আমাদের বডির কি করে, বডির বিভিন্ন কাজকর্ম করে। তো এরা কি করে? এই ভিটামিন কি করে এইসব ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। তো এই হলো তোমার ভিটামিন কে এর কাজ। তো ভিটামিনটা আমরা শিখলাম। আর নেক্সটে তোমাদের আরেকটা লাইন দেখাই দিচ্ছে যে টারপিন জাতীয় লিপিড উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে, এটা তোমরা অলরেডি জানো। তো এর মাধ্যমে কিন্তু আমাদের লিপিড টপিকটা শেষ। লিপিড টপিকের মাধ্যমে এই অধ্যায় আমাদের প্রায় শেষ। লাস্টে এই অধ্যায় থেকে দক্ষতা অর্জন, এখানে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট আমি দাগাই দিছিলাম। যে 8 নম্বর পয়েন্টটা দাগাই দিছিলাম কি, দুটি অণুর মধ্যকার আকর্ষণজনিত আন্ত অনুবন্ধনী হলো হাইড্রোজেন বন্ধন। তো এই কথাটা আসলে পুরোপুরি ঠিক নেই, এই জন্য দাগাই দিছি। কারণ তুমি এই জিনিসটা যদি না পড়ো, তাহলে তুমি এখানে কোভ্যালেন্ট বন্ড অ্যান্সার করবে, বাট যেহেতু বইতে হাইড্রোজেন বন্ড আছে, টিচার অলওয়েজ হাইড্রোজেন বন্ডই তোমার পরীক্ষার খাতায় মানে অ্যান্সার হিসেবে দেবে। তো তোমার এর জন্য এই জিনিসটা জানা লাগবে, যাতে তুমি পরীক্ষায় 1 নাম্বার না হারাও। তো এটা জানলা। দেন হলো প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড 20টা, এটা তুমি অলরেডি জানো। আর হলো এক্সট্রা ভাবে তোমার লিনোলিক আর লিনোলেনিক অ্যামিনো অ্যাসিড কে অত্যাবশ্যকীয় আবশ্যকীয়, দুই টাইপের অ্যামিনো অ্যাসিড হলো লিনোলিক আর লিনোলিক। আবশ্যকীয় লিনোলিক লিনোলেনিক, আবার অত্যাবশ্যকীয় হলো লিনোলিক লিনোলিক। এই জন্য এটা দাগাইছে। দেন হলো তোমার আরেকটা কনফিউশন তৈরি হয়, তোমার প্রোটিনের সাথে যে অপ্রোটিন অংশ থাকে, এটাকে তোমার ধাতু হইলে কোফ্যাক্টর বলা হয়, জৈব রাসায়নিক পদার্থ হলে কোএনজাইম বলা হয়। কিন্তু অনেকের একটা ভুল ধারণা তৈরি হয় যে যদি প্রোটিনের সাথে যদি তোমার হলো ধাতু থাকে, তাহলে ওই পুরা এনজাইমটাই হলো তোমার কোএনজাইম। আবার ওর সাথে যদি তোমার ধাতু থাকে, তাহলে পুরা এনজাইমটাই কোফ্যাক্টর। যদি জৈব রাসায়নিক পদার্থ থাকে, পুরা এনজাইমটাই হলো কি কোএনজাইম। বাট এটা ভুল। যে অপ্রোটিন অংশ থাকে, ওইটা ধাতু হলে অপ্রোটিন অংশকে তোমার হলো কোফ্যাক্টর বলা হয়। জৈব রাসায়নিক পদার্থ হলে অপ্রোটিন অংশকে তোমার কি হয়, কোএনজাইম বলা হয়। তো এই জিনিসটা যাতে তোমরা কনফিউজ না হয়, এই জন্য তোমার এই অধ্যায়ের শেষে এখানে এই জিনিসটা আবার দাগাই দিচ্ছে। আরেকটা জিনিস হলো চোখের ছানির অস্ত্রোপচারে তোমার টিপসিন এনজাইম ব্যবহার করা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তাই এটা আবার দাগাই দিচ্ছে। তো এইটার মাধ্যমে কিন্তু আমার ওভারভিউ ক্লাস শেষ। তো 2 ঘন্টাও আমাদের লাগে নাই, 2 ঘন্টার কম টাইমেও কিন্তু আমি এই পুরা অধ্যায়টা তোমার রিক্যাপ করে দিলাম। অর্থাৎ এই অধ্যায়টা তোমার আমি 10টা ক্লাসে কমপ্লিট করছি। 10টা ক্লাসের এভারেজ টাইমিং মনে হয় তোমার 2 ঘন্টা মতো হবে। সরি, 10টা ক্লাসের এভারেজ টাইমিং হলো তোমার 20 ঘন্টা, বা তার একটু কম হইতে পারে, 18 থেকে 20 ঘন্টা হবে। তো 18 থেকে 20 ঘন্টায় আমি তোমাকে যা শিখাইছি, আমি তোমাকে এই 2 ঘন্টার মধ্যে কিন্তু একদম তাই শিখাই দিলাম। আমি তোমাকে এই 2 ঘন্টার মধ্যে ওই 18 ঘন্টায় যা শিখাইছি, এই 2 ঘন্টার মধ্যে কিন্তু তাই শিখাই দিলাম। অর্থাৎ শিখালাম না, মানে আমি জিনিসটা তোমাদেরকে একটু ধরাই দিলাম যে তোমরা কেমনে কেমনে পড়বা। একবার শেষ হয়ে গেলে জিনিসটা কেমনে কেমনে পড়বা, জিনিসটা একটু গুছাইয়ে দিলাম তোমাদেরকে, একটু কনফিডেন্স বিল্ড আপ করে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, তুমি যদি প্রথমে প্রথমে যদি তুমি 20 ঘন্টা দিয়ে এই জিনিসটা পড়ো, আমার উপরে বিশ্বাস রেখে, তাহলে পরে তুমি 2 ঘন্টায় এই পুরো অধ্যায়টা শেষ করতে পারবা। ওই কারণে আমার এই ওভারভিউ ক্লাসটা নিয়ে যায়, তোমাদের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়, তোমরা বুঝতে পারো যে পরবর্তীতে কিভাবে পড়বা। তুমি 20 ঘন্টা ধরে পড়লা, পরে সব ভুলে গেলা, তাইলে তো কোনো লাভ হবে না। এই জন্য তোমাদের এইভাবেই মানে আমি যেভাবে বলতেছি এভাবে তোমাদের বলা লাগবে, তাহলে তোমাদের পড়াটা আরো ভালো হবে। এরকম দেখে 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 বলবা, না দেখে বলবা, কম বলবা, বেশি বলবা, বুঝাই বলবা, এরকম ভাবে বলবা। তো এই কারণে আমার ওভারভিউ ক্লাসটা নিয়ে। তো আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। পুরো কোষ রসায়ন অধ্যায়টা আমি 2 ঘন্টার কম সময়ে তোমাদেরকে কাভার করে দিলাম। দেন কি হবে, দেন তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পুরো অধ্যায়টা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা এইচএসসি স্ট্যান্ডার্ড একটা ক্লাস নিব। তো এই অধ্যায় থেকে সিকিউ এমসিকিউ ওইগুলা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।